তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। এই যে অনেকগুলো ভাইরাল ডিজিজ তোমরা জানো, ওখানে ভাইরাল হেপাটাইটিস থেকে শুরু করে ডেঙ্গি, তোমার চিকুনগুনিয়া আছে, আর কিছু ভাইরাল ডিজিজ বলা আছে কম গুরুত্বপূর্ণ। ভাইরাসের প্রথম অংশটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই অংশটা, ভাইরাস অংশটা। তাহলে এটা খুব ভালো করে পড়বে। আর এই অধ্যায়ে অনেক ইম্পর্টেন্ট পড়া হচ্ছে উদাহরণ। আমি যদি বলি অধ্যায়ের উদাহরণগুলো পড়ো, এক্সাম্পলগুলো পড়ো, তাহলে অধ্যায়ে কিন্তু 50% বা সত্যি কথা বলতে গেলে মোর দ্যান 50% পড়া কিন্তু হয়ে যাবে। এই এক্সাম্পলগুলো আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। অধ্যায়ে খুব ইম্পর্টেন্ট পড়া হচ্ছে অল এক্সাম্পল। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট পড়া হচ্ছে অল নিউমেরিক্যাল ইনফরমেশন। তৃতীয় ইম্পর্টেন্ট পড়া হচ্ছে অল সায়েন্টিস্ট। দেখো এই 3টা তুমি যদি পড়ে ফেলো এই চ্যাপ্টারে, আসলে এর বাইরে পড়া কিন্তু খুবই অল্প। হ্যাঁ, কি থাকবে? কিছু স্ট্রাকচার থাকবে, আর কিছু থাকবে হচ্ছে এই যে তোমার রিপ্রোডাকশন, হ্যাঁ, লাইফ সাইকেল রিলেটেড কিছু বিষয়। তাহলে সেগুলো পড়লে কিন্তু হয়ে গেল। আর ইকোনমিক ইম্পর্টেন্স আমাদের পড়তে হবে। তাহলে এই মোটামুটি 5টা অ্যাড হচ্ছে, তুমি কিন্তু এই অধ্যায়ে পুরো পড়াটা পড়তে পারবে না। তাহলে প্রথমে হচ্ছে আমি আবার বলি, এখান থেকে অল এক্সাম্পল, এটা হচ্ছে 1, 2 নম্বর হচ্ছে নিউমেরিক্যাল ইনফরমেশন, এটা 2, 3 নম্বর হচ্ছে অল সায়েন্টিস্ট। অনেক সায়েন্টিস্টের কথা আছে, এগুলো মুখস্থ করা, এটা তোমাদের মনে রাখতে হবে, কিছু করার নেই। তাহলে সেটা তোমরা পড়বা। আচ্ছা, এরপরে আসলে বোঝার বিষয় হচ্ছে রিপ্রোডাকশন লাইফ সাইকেল, এই বিষয়টা আমরা আলোচনা করব, অবশ্যই স্ট্রাকচার। তাহলে এটা এক ধরনের পড়া। আর লাস্ট হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স, বিশেষ করে ভাইরাস ব্যাকটেরিয়া। তাহলে মোটামুটি এই 5টা অ্যাপ্রোচ তুমি অধ্যায় থেকে পড়বা। তাহলে মনে করবা যে তোমার পড়াটা একদম ঠিক আছে। ওকে, তাহলে এখানে গেল। এবার আসো করোনা ভাইরাস, এটা আসলে রিসেন্ট ইস্যু না, এটা ইম্পর্টেন্ট না, খুব বেশি প্রশ্ন আসে নাই। আচ্ছা, ব্যাকটেরিয়াটা ইম্পর্টেন্ট, বিশেষ করে ব্যাকটেরিয়ার স্ট্রাকচার এবং ইকোনমিক ইম্পর্টেন্স, এই জায়গাগুলো থেকে অনেক বেশি প্রশ্ন হয়। তো এই মোটামুটি হয়ে গেল। আচ্ছা, আমরা শুরুতে যদি যাই যে হোয়াট ইজ ভাইরাস। আচ্ছা, সহজ পড়াগুলো কিন্তু আমরা কম পড়বো। হোয়াট ইজ ভাইরাস আসলে ডেফিনিশন আসবে, মেডিকেল পরীক্ষায় কিন্তু কখনোই ডেফিনিশন আসে না। তবে ভাইরাস হচ্ছে এমন একটা অর্গানিজম আমরা বলতে পারি, যেটা হচ্ছে না লিভিং না নন লিভিং, তাই না? ইন বিটুইন লিভিং এন্ড নন লিভিং। তো এই ভাইরাস কি? এটা বিজ্ঞানী বলছেন যে ভাইরাস, ঠিক আছে? খুবই হাস্যকর একটা ডেফিনিশন। তো এগুলো কিছু আসলে লাগবে না, আমাদের এখানে ভাইরাসের ফোকাস পয়েন্টে চলে যেতে হবে। সেটা কি? আমরা শুরুতে ভাইরাস রিলেটেড আমরা যে সাবজেক্টটা পড়ি সেটাকে আমরা বলি মাইক্রোবায়োলজি। হ্যাঁ, মাইক্রোবায়োলজিতে যেগুলো নিয়ে আলোচনা করা হয়, তোমরা একটু দেখো, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। আচ্ছা, কেমন? একটা হচ্ছে ব্যাকটেরিয়া, এরপর হচ্ছে মাইক্রোপ্লাজমা। আচ্ছা, আমি কিছু কথা লিখে দেব যেগুলো হয়তো বইতে হবে নাই, কেমন? সেগুলো তোমাদেরকে একটু খাতায় নোট করে ফেলতে হবে। এবং আমরা সবসময় যে তোমার বইটা, রেফারেন্স বই, সেটা খুলে এবং পাশে একটা নোট খাতা, এই দুটো জিনিস মিনিমাম তোমার যেন ক্লাসে থাকে, ঠিক আছে? সেভাবে তোমরা প্রস্তুতি নাও। আচ্ছা, তাহলে এবার মাইক্রোপ্লাজমা। আচ্ছা, মাইক্রোপ্লাজমা থেকে যেটা মনে রাখবো যে হোয়াট ইজ মাইক্রোপ্লাজমা। আচ্ছা, এখানে মনে রাখবা এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াম। আমরা একবচন সিঙ্গুলার নাম্বার বলি ব্যাকটেরিয়াম, তাই না? আর প্লুরাল নাম্বার বলি ব্যাকটেরিয়া। তো যেটা হলো অ্যাকচুয়ালি মাইক্রোপ্লাজমা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এখন কথা হচ্ছে তাহলে ব্যাকটেরিয়ার বাইরে আবার মাইক্রোপ্লাজমা কেন বলবো, তাই না? আলাদাভাবে তো ব্যাকটেরিয়া বলতে হতো। তো এটা একটা বিষয় আছে, যেমন হচ্ছে মাইক্রোপ্লাজমা হচ্ছে স্মলেস্ট ব্যাকটেরিয়া। এই কথা একটু খেয়াল করো সবাই। হ্যাঁ, হ্যাঁ, তুমি একটু কমেন্ট করতে থাকো, অসুবিধা নেই, আমি দেখো। তাহলে মাইক্রোপ্লাজমা লিখে রাখবা হচ্ছে স্মলেস্ট ব্যাকটেরিয়া। আচ্ছা, আমরা ব্যাকটেরিয়া স্ট্রাকচারে যাবো। সেই স্ট্রাকচার দেখার সময় তোমরা দেখবা আমরা যখন ব্যাকটেরিয়াটা আলোচনা করব, দেখবা ব্যাকটেরিয়ার বাইরে দিকে একদম আউটার মোস্ট লেয়ারটাকে বলি আমরা সেল ওয়াল। এই সেল ওয়ালের ভেতরে অবশ্যই যদি একটা সেল থাকে, তাহলে অবশ্যই এখানে কি থাকবে? এই অংশটাকে আমরা বলবো সেল মেমব্রেন। মেমব্রেন, এটাকে আমরা বলবো সেল মেমব্রেন। কেমন? আচ্ছা, এবার আসো তাহলে মাইক্রোপ্লাজমার বিষয়টা কি? মাইক্রোপ্লাজমা হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া, দিস ইজ দ্য স্মলেস্ট ব্যাকটেরিয়া, এবং মাইক্রোপ্লাজমা এটা ব্যাকটেরিয়া, কিন্তু এদের কোনো সেল ওয়াল নাই, নো সেল ওয়াল। এই কথা একটু থাকবা, ঠিক আছে? তাহলে মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়া, স্মলেস্ট ব্যাকটেরিয়া, বাট তাদের কোনো সেল ওয়াল নাই। এজন্য ব্যাকটেরিয়ার পাশে আলাদাভাবে আমরা মাইক্রোপ্লাজমাকে মিন করছি। অনেক বিজ্ঞানী সায়েন্টিস্ট বলেছেন যে মাইক্রোপ্লাজমা কি আসলে ব্যাকটেরিয়া? এদের তো সেল ওয়াল নাই, তাহলে এদেরকে আমরা ব্যাকটেরিয়া বলবো না। তো এজন্য এটা কিন্তু আলাদাভাবে লেখা হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসো অ্যাক্টিনোমাইসিটিস। তোমরা যে জিনিসগুলো বুঝবা না ওগুলো আমরা একটু বেশি আলোচনা করব। হ্যাঁ, এবার আসো অ্যাক্টিনোমাইসিটিস। হোয়াট ইজ অ্যাক্টিনোমাইসিটিস? অ্যাক্টিনোমাইসিটিসটা কি? অ্যাক্টিনোমাইসিটিস লিখবা, এটা হচ্ছে একটা, আমি যদি এভাবে দেখাই, হ্যাঁ, দেখো, অ্যাক্টিনোমাইসিটিস হচ্ছে একটা এরকম দেখতে স্ট্রাকচার, মানে একটা সিঙ্গেল সেকেন্ড এখানে থাকে না। তাহলে এটাকে আমরা বলতে পারি ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। তাহলে অ্যাক্টিনোমাইসিটিস কি? অ্যাক্টিনোমাইসিটিস হচ্ছে এরকম দেখতে। অনেকগুলো সেল একটা ফিলামেন্টের মতো, তন্তুর মতো, ফাইবারের মতো থাকবে। এটাকে বলা হয় ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। তাহলে খেয়াল করে দেখো, ব্যাকটেরিয়ার বাইরে এটাকে আলাদাভাবে বলছে, কারণ এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স ব্যাকটেরিয়ার মতো না। আচ্ছা, এরপরে আসো, এগুলো সবই হচ্ছে মাইক্রোঅর্গানিজম। তো এগুলো নিয়ে যারা আলোচনা করে, এটা মাইক্রোবায়োলজি, ইনক্লুডিং ভাইরাস। ভাইরাসকে নিয়েও মাইক্রোবায়োলজি আলোচনা করে, হ্যাঁ, বা এটা একটা সাবজেক্ট আছে যেটা বলে ভাইওলজি, ব্রাঞ্চ অফ মাইক্রোবায়োলজি। কেমন? এই মোটামুটি। আচ্ছা, এখন আসো মাইক্রোবস যে ট্রান্সমিটেড হয়, এটাকে বলা হয় ট্রান্সমিশন। ট্রান্সমিশনটা কি? ট্রান্সমিশনটা হচ্ছে হোয়াট ইজ ট্রান্সমিশন? ট্রান্সমিশন হচ্ছে ধরো একটা ভাইরাস সে এনভায়রনমেন্টে আছে, সেখান থেকে তোমার বডিতে চলে আসলো, এই যে ট্রান্সফার হয়ে গেল, এটাই হচ্ছে ট্রান্সমিশন। খুবই সহজ, তাই না? ট্রান্সমিশন হচ্ছে যে কোনো একটা মাইক্রোঅর্গানিজম সেটা যদি কোনো জায়গা থেকে কোনো জায়গায় ট্রান্সফার হয় বা কোনো একটা বডিতে ঢুকে এন্ট্রি করে, এটাই ট্রান্সমিশন, ঠিক আছে? এন্ট্রি অফ মাইক্রোঅর্গানিজম ইনটু এ বডি, এইভাবে লিখতে পারো। এন্ট্রি অফ মাইক্রোঅর্গানিজম ইনটু আ বডি, একটা বডিতে যে মাইক্রোঅর্গানিজম ঢুকলো, এটাই ট্রান্সমিশন। কেমন? আচ্ছা, এই মোটামুটি। আচ্ছা, এই পর্যন্ত পড়াটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস অর নো এভাবে একটু জানাও। ইয়েস অর নো, তোমরা ইয়েস অর নো বলে একটু আমাকে জানাও। মানে এই জিনিসগুলো বুঝে নিয়ে তোমাকে করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু মুখস্থ করা, সেখানে কিন্তু জোর দিব না, সেই জায়গাগুলো জাস্ট বলে দিব যে কোন জায়গাগুলো ভালো করে করতে হবে। আচ্ছা, এক্সিলেন্ট, 100% স্টুডেন্ট বলেছো, তোমরা বুঝতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা, আমরা না হয় একটু আগে, আচ্ছা, এখানে যে কথাগুলো বলা আছে এগুলো মোটেই ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস আমি একটু মার্ক করে দিব, সেটা হচ্ছে এখানে দেখো তোমরা, ভাইরাস হচ্ছে অ্যাসেলুলার। অ্যাসেলুলার মানে সেল নাই, এটা খেয়াল করতে হবে। এটা কিন্তু সেলুলার না, কেমন? আচ্ছা, 2, এটা কিন্তু মাইক্রোস্কোপিক না, এটাকে আমরা বলি আল্ট্রা মাইক্রোস্কোপিক। বলে এটা কি বলা হয়? এটাকে বলা হয় আল্ট্রা মাইক্রোস্কোপিক। মানে নরমাল মাইক্রোস্কোপে কিন্তু ভাইরাস দেখা যায় না, ভাইরাস দেখতে হয় ইলেকট্রন মাইক্রোস্কোপে, এজন্য এটাকে আমরা বলি আল্ট্রা মাইক্রোস্কোপিক। আচ্ছা, গেল। এবং এটা তোমরা সবাই জানো যে দিস ইজ অবলিগেট প্যারাসাইট। কেন? কারণ এটা ইনসাইড বডিতে শুধুমাত্র লিভিং ক্যারেক্টারিস্টিক্স থাকে, কিন্তু আউটসাইড বডিতে কোনো লিভিং ক্যারেক্টারিস্টিক্স থাকে না। এটা এজন্য অবলিগেট, অবশ্যই এটা মানে আমরা বলি আবশ্যিক পরজীবী হিসেবে থাকে। আচ্ছা, এটা স্ট্রাকচার কি থাকে তোমরা সবাই জানো। দেখো, এটা এত সহজ, এটাই মেডিকেল পরীক্ষায় আসছে। একটা থাকে হচ্ছে বাইরের প্রোটিন, যেটা কভারিং হিসেবে থাকে, আর থাকে সেন্ট্রালি নিউক্লিক অ্যাসিড, সেটা হতে পারে ডিএনএ অথবা হতে পারে আরএনএ। এই তো? আচ্ছা, গেল। তাহলে এই কথাগুলো ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু কয়েকবার প্রশ্ন এসেছে, ঠিক আছে? তো তোমাদের কিভাবে বুঝতে পারে? বুঝতে পারে যে এটা সেলুলার, আসলে হবে অ্যাসেলুলার, হতে পারে এটা মাইক্রোস্কোপিক, এভাবে দিতে পারে, তাহলে আসলে হবে আল্ট্রা মাইক্রোস্কোপিক। দিতে পারে যে ভাইরাস ক্যান বি সিন উইথ মাইক্রোস্কোপ। খেয়াল করে আনসার দিতে হবে। ভাইরাস ক্যান বি সিন উইথ মাইক্রোস্কোপ, আসলে এটা একটা ফলস আনসার। কেন? ভাইরাস ক্যানট বি সিন ইন ন্যাচারাল লাইট মাইক্রোস্কোপ, ইট শুড বি সিন বাই ইলেকট্রন মাইক্রোস্কোপ। মানে একটু খেয়াল করে আনসার দিবা, সব জিনিস বললাম। হ্যাঁ, আচ্ছা, আমরা এরপরে যাবো ডিফারেন্ট সায়েন্টিস্টের কিছু তাদের কন্ট্রিবিউশন আছে রিগার্ডিং ভাইরাস। আচ্ছা, এই পুরো পড়াটা আসলে মুখস্থ করা, তো এজন্য এই জায়গায় আমি খুব বেশি জোর দেব না, আমি তোমাদের জাস্ট মার্ক করে দেব যে জায়গাগুলো করতে হবে। যেমন বিজ্ঞানী বেজিং, ইনি কি বলেছিলেন? ইনি দেখো নেমিং অফ টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, আমরা কি পয়েন্ট একটু করব, তাহলে মনে রাখা সবচেয়ে ইম্পর্টেন্ট। আইভান হোস্কি তিনি কি করেছিলেন? তিনি যেটা করেছেন সেটা হচ্ছে তিনি প্রুভ করেছেন যে টোবাকো মোজাইক, টোবাকো মানে তামাক গাছ, তাই না? তোমরা জানো টোবাকো প্ল্যান্টে যে ডিজিজটা হয় এটা ভাইরাস দিয়ে হয়, এটা তিনি প্রমাণ করেন, প্রুভড দ্যাট টোবাকো মোজাইক ডিজিজ ইজ কজড বাই ভাইরাস। তাহলে তিনি কি করেন? তিনি অ্যাকচুয়ালি এটা ছিল প্রথম ভাইরাস, ওয়ার্ল্ডের প্রথম ডিসকভারড ভাইরাস ইজ টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে অ্যাকচুয়ালি তিনি ভাইরাসকে ডিসকভার করেন, এজন্য এটাকে বলা হয় ডিসকভারার অফ ভাইরাস। খুব ইম্পর্টেন্ট, এটা চলে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে সায়েন্টিস্টদের প্রত্যেকের কন্ট্রিবিউশন করতে হবে, কিন্তু আলাদা করে আমি কয়েকটা জায়গায় মার্ক করে দেব, যেটাকে তোমরা আরো বেশি জোর দিয়ে পড়বা, এটা একদমই ভুল করা যাবে না। আচ্ছা, এবার স্ট্যানলি। আচ্ছা, এই স্ট্যানলিকে বলা হয় ফাদার অফ ভাইরোলজি, এটা মনে রাখতে পারো, যে কোনো ফাদার ইম্পর্টেন্ট, তাই না? কারণ স্যার এই ধরনের প্রশ্ন করতে কিন্তু পছন্দ করে। আচ্ছা, তিনি টিএমকে ক্রিস্টালাইজ করেন, এত ইম্পর্টেন্ট না, কিন্তু ফাদার অফ ভাইরোলজি এটা হবে। আচ্ছা, বাউডেন এন্ড পিরি, তারা কি বলেছিলেন? তারা কেমিক্যাল স্ট্রাকচার অফ ভাইরাস এটা ফার্স্ট ডিসক্রাইব করেন। তাহলে খেয়াল করে দেখো, দ্বিতীয় নম্বর লাইন, এটা কিন্তু আমাকে আলাদা করে মুখস্থ করতে হবে না। কেন? আমরা জানি ভাইরাসের স্ট্রাকচার কি আছে, প্রোটিন এন্ড নিউক্লিক অ্যাসিড। খেয়াল করে দেখো লেখা, প্রুভ দ্যাট টিএমভি মেড অফ নিউক্লিক অ্যাসিড প্রোটিন। তার মানে হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার অফ ভাইরাস তিনি প্রুভ করেন। একই কথা দুভাবে লেখা আছে, এটা খেয়াল করে পড়বা। হ্যাঁ, গেল। এরপর যেটা আছে সেটা হচ্ছে শেফারম্যান এন্ড মরিস, তারা সাইনোফাস ডিসকভার করেন, পড়তে পারো, কম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো ফেলিক্স, খুব ইম্পর্টেন্ট, হেনরি ফেলিক্স, তিনি কি করেছেন? এই যে নেমড টিটুফাস অথবা ব্যাকটেরিয়াফাস অথবা ফাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আলাদা আমাদের পড়তে হবে। আচ্ছা, টল্ট তিনি কি করেন? তিনি ডিসকভার করেন টিটুফাস। দেখো মনে রাখতে হবে সহজভাবে, খেয়াল করে দেখো টি, এখানে দেখো আছে টি, তাহলে দুই টিকে আমরা একসাথে মনে রাখতে পারবো। কেমন? তাহলে টল্ট তিনি করেছিলেন ডিসকভারি অফ টিটুফাস, নট নেমিং। খেয়াল করো, একই ধরনের বিষয়গুলো একসাথে পড়লে মনে রাখা সহজ হয়। একজন নেমিং, বিজ্ঞানীর নাম হচ্ছে হেনরি ফেলিক্স, আর ডিসকভার করেন টিটুফাস ভাইরাস, টি দিয়ে শুরু, টল্ট। আচ্ছা, এখানে দেখো
এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইচআইভি, এটা ডিসকভার করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে গেলো। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আছে অল্টার, তিনি করেছেন হেপাটাইটিস সি ডিসকভার করেন। হ্যাঁ, আচ্ছা, এটা একটু কম গুরুত্বপূর্ণ, আসলে সবগুলো তোমাদের জানতে হবে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আমি আলাদা করে মার্ক করে দেব। আচ্ছা, এরপরে আসো ব্লুমবার্গ, দেখো এর মধ্যে একটা সহজ, বিতে ব্লুমবার্গ, বিতে হচ্ছে হেপাটাইটিস বি হয়ে গেল। আচ্ছা, এটাও এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, এটা এতটা ইম্পর্টেন্ট না, করতে পারো। আচ্ছা, জেনার, এটা খুব ইম্পর্টেন্ট, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, তিনি কি করেছিলেন, তিনি এই যে পক্স ভাইরাস এটা আবিষ্কার করেন, ডিসকভার করেন, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, খুব ইম্পর্টেন্ট, এটা জিকে জেনারেল নলেজ হিসেবে কিন্তু এই প্রশ্নটা আসে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাডলফ মায়ার, তিনি কি করেছেন, তিনি যে স্পটিং ডিজিজ অফ টোবাকো, এটা উনি কি করেন, বের করেন। ওয়াল্টার রিড, অ্যাকচুয়ালি রিডটা হবে এরকম আর ডবল ডি রিড, হ্যাঁ, বিজ্ঞানী ওয়াল্টার রিড, তিনি করেছিলেন ইয়েলো ফিভার, এগুলো কম গুরুত্বপূর্ণ, কেমন। আচ্ছা, এরপর হচ্ছে লফ, লফ একটা সংজ্ঞা দিয়েছিলেন, দেখো খুবই হাস্যকর সংজ্ঞা, ভাইরাস ইজ ভাইরাস, ভাইরাস হলো ভাইরাস, এটা ডিফিনিশন, যাই হোক, তো সেটাও এত ইম্পর্টেন্ট না। তো তোমরা ওভারঅল এটা এবং এটা থেকে আমি যে জায়গাগুলো মার্ক করলাম এগুলো একদম মানে ট্রিপল স্টার 100% খুব ভালো মতো করবা, বাকিগুলো জানতে হবে, নাইস টু নো, ঠিক আছে। আচ্ছা, এই কথাগুলোই আমাদের এখানে আসছে, দেখো খেয়াল করে, এই যে জেনারের কথা আমরা এটা বলেছি, আমি আর রিপিটেশন যাব না, জেনার, মায়ার, আইভানস্কি তারা কি করেছিলেন। আচ্ছা, গেল ওয়াল্টার রিড, শেফারম্যান, মরিস, দেখো এগুলো প্রত্যেকটা আগের বক্সে চলে আসছে, যে বক্সে তোমরা আসলে বেনিফিটস পাবে, একসাথে পড়াটা আমাদের জন্য অনেক সহজ। আচ্ছা, এখানে আসো সেম, যে লফ যেটা বলেছিলেন গেল, তিনি হচ্ছে এইডস আবিষ্কার করেন, তাই না। তারপরে অল্টার, তিনি হেপাটাইটিস সি, এগুলো আমরা বলেছি, আর কেমিক্যাল ন্যাচার দিয়েছিলেন বিজ্ঞানী বার্ডেন, তিনি সেম জিনিস, আবার এখানে রিপিটেশন দরকার নেই, আমরা এক জায়গা থেকে বলবো। আচ্ছা, গেল এরপর হচ্ছে হ্যাবিটেট। আচ্ছা, হ্যাবিটেট হচ্ছে ভাইরাস নিয়ে যে আলোচনা, এটা আমরা বায়োলজি, এত ইম্পর্টেন্ট না। সাদা বায়োলজি খুব ইম্পর্টেন্ট, যেটা আমি একটু আগে তোমাদের দেখালাম, সাদা বায়োলজি হচ্ছে স্ট্যানলি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। গেল এবার সাইজ অফ দ্য ভাইরাস, অনেক সময় ভাবে চলে আসে সাইজ অফ দ্য ভাইরাস। আচ্ছা, একজন কিছু মাইক্রোস্কোপ বুঝে নাই। আচ্ছা, শোনো, নরমালি আমরা যে মাইক্রোস্কোপ দিয়ে কোনো কিছু দেখি সেটাকে বলি আমরা লাইট মাইক্রোস্কোপ, কি বলবো, এটাকে বলি আমরা লাইট মাইক্রোস্কোপ। এটা দিয়ে ব্যাকটেরিয়া দেখা যায়, কিন্তু ভাইরাসের স্ট্রাকচার আরো ছোট। ভাইরাসকে দেখতে হলে লাইট মাইক্রোস্কোপ, মানে নরমাল মাইক্রোস্কোপে কিন্তু কেন দিছি এটা দেখা যায় না, ভাইরাস এত ছোট, এটা দেখতে হলে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে, ঠিক আছে। তাহলে নরমাল অথবা লাইট মাইক্রোস্কোপে ভাইরাসকে দেখা যায় না, ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে ভাইরাসকে দেখতে হয়, এই কথা আমি বলছি। আচ্ছা, সাইজ অফ ভাইরাস, এখানে শোনো, এখানে যেটা আছে এভারেজ সাইজ, এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, আমাদের এখানে কিছু ভাইরাসের সাইজ জানতে হবে, যেমন হচ্ছে, হ্যাঁ, যেমন দেখো, এই যে 12 নানোমিটার সবচেয়ে ছোট, দেখো যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পোলিও, 300 নানোমিটার, এটা হচ্ছে টিএমভি। আচ্ছা, গেল, তাহলে পোলিও ভাইরাস কিন্তু ছোট, এর চেয়ে ছোট ভাইরাস আছে, সেটা কি, সেটা হচ্ছে এই যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ইন ক্যাটেল, ভাইরাসের নাম কি মনে করো, এই পুরোটা হচ্ছে একটা ডিজিজ, হ্যাঁ, সেই ডিজিজটা ভাইরাস, তাকে বলি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ইন ক্যাটেল, এইটা যে করে তাহলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস, ঠিক আছে, তাকে বলবো ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস। ওকে, এটা হচ্ছে স্মলেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করতে হবে। দেখো এটা হচ্ছে 8 থেকে 12, মানে এভারেজ 10 নানোমিটার, এটা স্মলার দ্যান পোলিও, পোলিও কিন্তু একটা স্মল ভাইরাস। আচ্ছা, এবার লার্জেস্টের দিক থেকে দেখো দুটো ভাইরাস বড়, একটা হচ্ছে ভ্যাকসিনিয়া, আরেকটা হচ্ছে ভ্যারিওলা, কতটুকু 280 to 300, এবং দেখো এইটা কিন্তু অনেকটা টিএমভি এর মতো, তাই না, টিএমভি, টিএমভি এর মতো। ওকে, আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন বলি, তোমরা বলবে ওয়ার্ল্ডের লার্জেস্ট ভাইরাসের নাম কি, এটা কিন্তু শোনো, এটা পরিবেশ আসবে না, এটা জাস্ট আইকিউ, ঠিক আছে, দেখে তোমরা জানো। আমাকে একটু টিচার, হ্যাঁ, ইনবক্সে কমেন্ট করো তো, দেখি পারে লার্জেস্ট ভাইরাস, বলো লার্জেস্ট ভাইরাস কি। হ্যাঁ, তুমি একটু কমেন্ট করো, এখন পর্যন্ত কারো কমেন্ট পাচ্ছি না, আমি একটু 10 সেকেন্ড সময় দিব তোমাদেরকে। হ্যাঁ, লার্জেস্ট ভাইরাস কোনটা এটা বলার জন্য। হ্যাঁ, এনিওয়ান, কোভিড, মাহি বলেছে কোভিড না, মাহি হয় তোমার কোশ্চেনটা উত্তর হয়নি। আচ্ছা, খুব মজার কিছু নাম আছে, হ্যাঁ। আচ্ছা, তোমরা জানো যে যে কোনো কিছু, হ্যাঁ, দেখি আরেকজন আরেকজন, এই এক্সেলেন্ট। আচ্ছা, তাসনিম নাবিহা, তুমি বলেছো মিনি ভাইরাস, আচ্ছা ঠিক আছে, মিনি ভাইরাসটাকে আমি অ্যাকসেপ্ট করছি। আচ্ছা, শ্রেয়া বলেছো মেগা ভাইরাস, এক্সেলেন্ট। সালমান মিনি ভাইরাস, ঠিক আছে। এই তোমরা যারা সঠিক আনসার করেছো সবাইকে ধন্যবাদ। আর লার্জেস্ট ভাইরাসটা আসলে মেগা ভাইরাস, ঠিক আছে, মেগা ভাইরাস এটা সবচেয়ে বড়, হ্যাঁ। আচ্ছা, আমাদের আসলে লার্জেস্ট তিনটা ভাইরাস আছে, হ্যাঁ, এটা হচ্ছে মেগা ভাইরাস, মেগা মানে হচ্ছে অনেক বড়, এটা তোমরা বুঝতেই পারছো। এরপর যেটা আছে সেটা হচ্ছে মামা ভাইরাস, নামটা খুব মজার, ঠিক আছে, মামা ভাইরাস। আচ্ছা, আরেকটা বড় ভাইরাস আছে যেটা হচ্ছে তোমরা লিখেছো যেটা মিনি ভাইরাস, এই তিনটা হচ্ছে লার্জেস্ট ভাইরাস। তো এইগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মেগা ভাইরাস, ঠিক আছে, মেগা ভাইরাসটা সবচেয়ে বড়, কেমন, ঠিক আছে, ভেরি গুড। ওকে, আমরা একটু আগে, আচ্ছা, শেপ, এখানে শেপের ক্ষেত্রে আমরা কিছু জায়গায় মার্ক করেছি, কেমন মার্ক করেছি জানো, আমরা একটু পরে যখন পড়বো, পড়ার ক্ষেত্রে এই উদাহরণগুলো এইভাবে নাই, কিন্তু স্যাররা অনেক সময় ছবি থেকে প্রশ্ন করে ফেলে, বুঝতে পারছো। তো এইজন্য দেখো খেয়াল করে, এই যে গ্লোবুলার শেপ হচ্ছে টিআইভি, এটা জানতে হবে। রাউন্ড শেপ, দেখো একদম এই যে রাউন্ড, রাউন্ড শেপ হচ্ছে পোলিও। আচ্ছা, ভ্যাকসিনিয়া, এটা হচ্ছে ব্রেড শেপ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি একটু দিব। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ওভাল, ঠিক আছে, এটা উদাহরণে আসবে। আচ্ছা, তারপরে এইচআইভি রাউন্ড, এটা সবাই জানো, এটা আলাদা করে বলার দরকার নেই। আচ্ছা, বাকিগুলো আমি বলছি না, কারণ এটা এক্সাম্পলের মধ্যে চলে আসবে, তো এই ছবি থেকে এই কয়েকটা আলাদা করে আমাদের মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, আসো, এখন যেটা আছে সেটা হচ্ছে লিভিং এন্ড নন লিভিং ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস। আচ্ছা, তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, আচ্ছা, মেজারমেন্ট করতে হবে কিনা। আচ্ছা, মেজারমেন্ট তুমি যদি মনে রাখতে পারো ভালো, হ্যাঁ, ওই যে আমার 12 নানোমিটার, 8 to 12 নানোমিটার, 300 নানোমিটার, এতটুকু জানতে পারলে ভালো, আসলেই ভালো, কারণ এখানে আসতে পারে সব মানে স্ট্রাকচারের এই নানোমিটার হিসাব জানতে হবে না, কিন্তু ওই যে সাইজের মধ্যে যে বক্সটা ছিল ওখানকার হিসাব জানতে পারো, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে লিভিং এন্ড নন লিভিং ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে লিভিং নন লিভিং দুটো দরকার নেই, তোমাদের জাস্ট একটা করতে হবে, তুমি হয় লিভিং করো না নন লিভিং। তো নন লিভিং যেটা শুরু আছে, নন লিভিংটাই করি, তাহলে আমার জন্য করা সহজ। আচ্ছা, এখানে যেটা আছে এগুলো আমরা অলরেডি বলছি যে সেলুলার স্ট্রাকচার নাই, তাই না, এটা আমরা জানি। এখানে কোনো নো মেটাবলিক এনজাইম, কোনো এনজাইম থাকে না, গেল। তাহলে এর কোনো নিউট্রিশনাল প্রসেস নাই, আমরা যেমন খাবার খাই, হ্যাঁ, সেটা এনজাইম দিয়ে ব্রেকডাউন হয়, পরে বডিতে অ্যাবজর্পশন হয়, এভাবে প্রসেস কিন্তু ভাইরাস নাই। আচ্ছা, গেল। এবং এটা কিন্তু রিপ্রোডিউস করতে পারে না উইদাউট হোস্ট সেল, তোমরা জানো, আমরা ভাইরাসের রিপ্রোডাকশন একটু করে দেখাবো, দেখবে যে এটা সেলের ভিতরে ব্যাকটেরিয়া, তোমার যেমন সেলের মধ্যে গিয়ে কিন্তু এটা রিপ্রোডাকশন করে, এটা আউটসাইড বডি থেকে করতে পারে না। আচ্ছা, তারপরে গেল, এটা ক্যান বি ফিল্টার্ড, হ্যাঁ, ইন অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। আচ্ছা, এটা অর্থ কি। আচ্ছা, বলতো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে সাইজ কার বেশি, এটা কমেন্টে জানাও তো দেখি, তুমি একটু করো, ভাইরাস এন্ড ব্যাকটেরিয়ার মধ্যে সাইজ কার বেশি। সবাই কমেন্টে লিখো ওকে, ব্যাকটেরিয়া, ভেরি গুড। আর এখন দেখো আমরা একটা ফিল্টার পেপার দিলাম, ঠিক আছে, আমি যদি বলি জাস্ট তোমাদের বোঝার জন্য, ধরো আমি একটা ফিল্টার পেপার দিলাম, এরকম একটা ফিল্টার পেপার, আমি জাস্ট ছবিটা আমাদের বোঝার জন্য বলতেছি। এই এখন খেয়াল করে দেখো, এই ফিল্টার পেপার দিয়ে যদি এরকম ছোট ছোট ভাইরাস থাকে, এগুলো কি হবে, ছোট ছোট ভাইরাস, এগুলো ফিল্টার হবে না, এগুলো পড়ে যাবে, এভাবে পড়ে যাবে, বের হয়ে চলে যাবে। কিন্তু এই একই জায়গায় যদি এমন থাকে, ধরো এই সাইজের একটা ব্যাকটেরিয়া, এই সাইজের একটা ব্যাকটেরিয়া থাকে, তাহলে কি হবে, এই ফিল্টার পেপারে এই ব্যাকটেরিয়াগুলো জমা হয়ে যাবে। এই ধরনের ফিল্টারকে আমরা বলি অ্যান্টি ব্যাকটেরিয়া ফিল্টার। এই ধরনের ফিল্টারকে বলি আমরা অ্যান্টি ব্যাকটেরিয়া ফিল্টার, মানে যে ফিল্টারের মাধ্যমে ব্যাকটেরিয়া আলাদা করে ফেলা যায়, ঠিক আছে। তাহলে এই অ্যান্টি ব্যাকটেরিয়া ফিল্টারে ভাইরাস কিন্তু কখনোই জমা হবে না, কেন, কারণ ভাইরাসের স্ট্রাকচারটা অনেক ছোট, তার তুলনায় অ্যান্টি ব্যাকটেরিয়াল যে ফিল্টার আছে, এই ফিল্টারের পোর বা ছিদ্রগুলো আরো বড়। তোমরা বিষয়টা বুঝতে পেরেছো না, আমাকে একটু কমেন্টে জানাও, ইয়েস অর নো, ইয়েস অর নো, এটা জানাও। হ্যাঁ, এটা ছিদ্রের বিষয়, পোরটা বড় আর এখানে হচ্ছে পোরটা ছোট, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড, 95% বলেছো, বুঝতে পেরেছো। ওকে, আর এবার আসো, এদের কিছু প্রসেস আছে, হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে, তোমাদের কিছু করার নেই। এটা ক্রিস্টালাইজ করা যায়, মানে হচ্ছে একটু সলিড করে ফেলা যায়, ঠিক আছে। তারপরে সেন্ট্রিফিউজ করা যায়, তোমরা ডাক্তার করেছিল যে সেন্ট্রিফিউজ মেশিন, তখন কি তলানি পড়ে একসাথে নিচে দিকে সেল হয়। আচ্ছা, ডিফিউশন করা যায়, ডিপোজিট করা যায়, এক জায়গায় তলানি করা যায়, এবং সাসপেনশন করা যায় ওয়াটারে, মানে কোনো অনেকগুলো ভাইরাস তুমি যদি পানিতে মিক্স করো তাহলে কিন্তু ওই পানিতে মিশে থাকবে, ঠিক আছে। যেমন ধরো এটা একটা উদাহরণ বলি, যেমন তোমরা জানো খাবারের মাধ্যমে কিন্তু ভাইরাস ছড়ায়, তুমি বলতে পারো যে পানির মাধ্যমে কোন ভাইরাস রোগটা ছড়ায়, ওয়াটারের মাধ্যমে কোন ভাইরাস ছড়ায়, এটা একটু কমেন্টে লিখো। তার মানে কি ওয়াটারে মিক্স হতে পারে, সাসপেনশন হতে পারে, এজন্য তো ওই পানিতে যখন ভাইরাস যদি আমরা খাই তখন কিন্তু আমাদের রোগটা হয়ে যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, সাইদ মিম, তুমি যেটা বলছো এটা ব্যাকটেরিয়া, কলেরা কি ভাইরাস, আমি একটা ভাইরাসের কথা বলছি। হ্যাঁ, স্নেহা, তুমি কিন্তু ধরতে পারো না আমার প্রশ্নটা, কোন ভাইরাস পানিতে মিশে যায় এবং সেটা খেলে আমাদের সেই ভাইরাস রোগ হবে, তোমাদের বইতে আলোচনার মধ্যে আছে, এখন এটা একটা প্রশ্ন আসছে, কি বলতে পারবা, নট হ্যাভ ইউ কলেরা, এটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, আমি ভাইরাসের কথা জানতে চাচ্ছি। টাইফয়েড, অক্সরা, টাইফয়েডও কিন্তু একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, এটা আছে না, মিজলস, এই মিজলস আসলে আমি জানি না, হ্যাঁ, কেমন। আচ্ছা, সামিও তুমি মোটামুটি ভালো অ্যান্সার করেছো, জন্ডিস বলেছো, ঠিক আছে, তোমাকে অ্যাকসেপ্ট করছি, তোমার লেভেলে তুমি ভালো অ্যান্সার করেছো, সেটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস। আচ্ছা, এক্সেলেন্ট, কে এটা বলছে, হেপাটাইটিস সাইফ, সাইফ, ভেরি কংগ্রেচুলেশন, ঠিক আছে, তোমাকে আমার অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এটা আউটসাইড হোস্ট সেল কি থাকে, এটা ইনঅ্যাক্টিভ, এবং এর কোনো গ্রোথ নাই, একটা ভাইরাস কিন্তু ইচ্ছা করলে বড় হয় না, আমরা যখন ছোট থেকে অনেক বড় হই, ভাইরাস কিন্তু পারে না। আবার দেখো, এটা ইনভাইরনমেন্টাল স্টিমুলাই কোনো রেসপন্স করে না, কেমন,
মানে ইনভারনমেন্টে অনেক ধরনের রেসপন্স থাকতে পারে। ধরো কথা যে কোনো শব্দ, আলো, তাপমাত্রা এগুলো কিন্তু আমাদের বডি রেসপন্স ডিফারেন্ট হয়। কিন্তু ভাইরাস কিন্তু এই ধরনের রেসপন্স করে না। ঠিক আছে? গেল। এবং এটাতে শুধুমাত্র কেমিক্যাল থাকে, প্রোটিন অ্যাসিড আমরা জানি। আচ্ছা, এবং এটা রেজিস্ট্যান্ট কিসে? অ্যাসিড, বেস, হ্যাঁ, সল্ট, অ্যান্টিবায়োটিক। তোমরা জানো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, তাই না? আমরা কিছু দিই ব্যাকটেরিয়া ঘটিত যে ডিজিজ, সেখানে ব্যাকটেরিয়াল ডিজিজ। এজন্য বলা হয় যে তুমি কখনোই ভাইরাস ডিজিজ মানে ভাইরাল ডিজিজ যেটা ভাইরাস রোগ, এটা কখনোই অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। এখন আমাকে তোমরা একটু বলো যে ইয়েস অর নো, সেটা হচ্ছে কোভিড-19 এই ডিজিজে কি তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারবো? এটা একটু ইয়েস অর নো দেওয়া উচিত হবে কিনা? ইয়েস অর নো, কোভিড-19 তোমরা জানো ডেঙ্গু, এগুলোতে কি আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারবো? সবাই একটু ইয়েস অর নো কমেন্ট করো। দিতে পারবো? হ্যাঁ, এটা তো ব্যাকটেরিয়াল ডিজিজ, তাই না? তাহলে অ্যানসার হবে যে নো। এটা যেহেতু ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল ডিজিজে আসলে অ্যান্টিবায়োটিক হ্যাজ নো রোল, কোনো রোল নাই, দিয়ে লাভ নাই। ঠিক আছে? এই আর কি। তাহলে এই মোটামুটি নন লিভিং ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমি কিন্তু লিভিং ক্যারেক্টারিস্টিক্স এটা স্কিপ করে দিতে পারি। আলাদা মুখস্থ করার দরকার নেই। কারণ ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে তুমি যখন একটা দুটোই করবা তখন কনফিউশন হয়ে যাবে। যখন একটা করবা তখন কিন্তু ওখানে তুমি বাদ দিয়ে অ্যানসার দ্রুত অ্যানসার করতে পারবা। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আর যারা কনফিডেন্ট তাদের দুটো করার অসুবিধা নেই। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আছে এগুলো অলরেডি আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে এদের দেখো এটা হচ্ছে অবজেক্ট আছে, এটা তোমরা জানো। এখানে কিছু শব্দ আছে যেমন মিউটেশন, ভেরিয়েশন। আচ্ছা, এটা অ্যাডাপটিভ ক্যাপাবিলিটি আছে, কারণ তোমরা জানো যে ভাইরাস কিন্তু মানে এনভায়রনমেন্টে চেঞ্জ হয়। ঠিক আছে? বডিতে গিয়ে এর চেঞ্জ হয় অ্যাডাপটেশনের জন্য, যেটা সে ঠিক রাখতে পারে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন। তাহলে এই তিনটা জিনিস আলাদা করে একটু মনে রাখতে হবে তোমাদেরকে, খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে লিভিং ক্যারেক্টারিস্টিক্স, কারণ দেখো এগুলো কিন্তু বোল্ড হরফে লেখা। যে জিনিসগুলো বোল্ডে লেখা সেগুলো কিন্তু মনে রাখা আমাদের জন্য কঠিন। এখান থেকে মনে রাখতে হয় তোমাদের, কারণ এখান থেকে প্রশ্ন করাটা স্যারদের জন্য সহজ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই জিনিসগুলো কি করব সেটা হচ্ছে আমি একটু ব্যাখ্যা করি। যেমন ধরো ভাইরাসে নিউক্লিক অ্যাসিড থাকে, তাহলে আমি যদি একটু লিখে রাখি নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড ডিএনএ হোক আরএনএ হোক, এই তো এই নিউক্লিক অ্যাসিডে যদি কোনো ধরো এই নিউক্লিক অ্যাসিড ছিল, এখন নিউক্লিক অ্যাসিডটা পরবর্তীতে নিউক্লিক অ্যাসিডটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটু দেখাই। এই এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, ধরো এতটুকু আছে, মাঝে একটু চেঞ্জ হয়ে গেছে, মাঝে এই জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই আমি সহজভাবে যদি তোমাদের দেখাই, তাহলে খেয়াল করে দেখো যে এটা হচ্ছে প্রিভিয়াস, হ্যাঁ, এটা হচ্ছে প্রিভিয়াস, আর এটা হচ্ছে রিসেন্ট। এভাবে আমি দেখলাম। ঠিক আছে? প্রিভিয়াসলি এরকম ছিল, এখন এরকম। তাহলে চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিড, এটাকেই বলে মিউটেশন। তাহলে বলো মিউটেশন কি? এনি চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড ডিএনএ হোক আরএনএ হোক, তার স্ট্রাকচারে যদি কোনো ধরনের চেঞ্জ হয়, এটাকেই বলে, এই প্রসেসকে বলে মিউটেশন। ঠিক আছে? তাহলে তোমরা মিউটেশন বুঝছো কিনা? এটা বোঝা খুব জরুরি। হ্যাঁ, ইয়েস অর নো তোমরা একটু বলো। ইয়েস অর নো তোমরা একটু বলো। ইয়েস অর নো মিউটেশন। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিডে যে কোনো ধরনের চেঞ্জ, এটাকে আমরা বলি মিউটেশন। ওকে, 100% সিস্টেম বলেছেন, এটা বুঝতে পেরেছি। ভেরি গুড। এবার শোনো, এই স্ট্রাকচার নিউক্লিক অ্যাসিড স্ট্রাকচার যদি চেঞ্জ হয় তখন কি হয়? তখন নিউ ভাইরাস তৈরি হয়, নিউ ভাইরাস। কারণ তোমরা জানো নিউক্লিক অ্যাসিড পরবর্তীতে কি হয়? সেটা থেকে কিন্তু ওই যে প্রোটিন স্ট্রাকচার সেগুলো সংকেত কিন্তু নিউক্লিক অ্যাসিড থাকে। তাহলে প্রোটিন স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। নিউক্লিক অ্যাসিড যদি চেঞ্জ হয় তাহলে প্রোটিন স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। এখন কথা বলে তাহলে নতুন ভাইরাস তৈরি হবে। এই যে নতুন ভাইরাস তৈরি হচ্ছে, আগে একরকম ভাইরাস ছিল, এখন নতুন ভাবে আরেক রকম ভাইরাস তৈরি হচ্ছে। এটাকে আমরা বলছি ভেরিয়েশন। তাহলে খেয়াল করে দেখো যে এই যে নিউ ভাইরাস তৈরি হচ্ছে, এই প্রসেসকে আমরা বলতেছি ভেরিয়েশন। এটাই হচ্ছে ভেরিয়েশন। তাহলে আমরা বলতে পারি মিউটেশনের কারণে, এই কথাটা খারাপ এভাবে লিখে রাখবা, মিউটেশনের কারণে ভেরিয়েশন হয়। এই কথাটা লিখো, মিউটেশনের কারণে ভেরিয়েশন হয়। আচ্ছা, এখন এই মিউটেশনের এক ধরনের বিষয় হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন। খেয়াল করে দেখো এখানে যে জেনেটিক ম্যাটেরিয়াল মানে নিউক্লিক অ্যাসিড ছিল, সেটার স্ট্রাকচারে কোনো চেঞ্জ যদি হয়, হ্যাঁ, বা কোনোভাবে রিঅ্যারেঞ্জ হয়, এটা আসলে আমরা বলি জেনেটিক রিকম্বিনেশন। তাহলে একটা ভাইরাসে যে এখানে দেখো নিউক্লিক অ্যাসিড ছিল বা জেনেটিক ম্যাটেরিয়াল নিউক্লিক অ্যাসিড ডিএনএ হোক আরএনএ হোক, সেখানে তোমরা জানো যে এখানে কি থাকে নিউক্লিওটাইড। তাহলে এখানে যদি কোনো চেঞ্জ হয়, রিঅ্যারেঞ্জমেন্ট হয়, ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ নিউক্লিক অ্যাসিড, এই কথাটাই বলি এখন। তাহলে জেনেটিক রিকম্বিনেশন কি? এটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ নিউক্লিক অ্যাসিড। তাহলে এটাকে আমরা বলবো জেনেটিক রিকম্বিনেশন। ঠিক আছে? তাহলে আসলে মিউটেশনে কিন্তু আসলে কি হয়? ওই জেনেটিক রিকম্বিনেশন হয় এরকম বলা যায়। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের লিভিং ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, তাহলে ভাইরাস হচ্ছে ইন বিটুইন লিভিং এন্ড নন লিভিং, এটা আমরা বলছি। আচ্ছা, আসলে ফিজিক্যাল স্ট্রাকচার, একটা ভাইরাস কি থাকে তোমরা জানো? ফিজিক্যাল স্ট্রাকচার হচ্ছে একটা ভাইরাসে কি থাকবে? মাঝখানে থাকবে এরকম নিউক্লিক অ্যাসিড, আর ভাইরাসের বাইরের দিকে, হ্যাঁ, বাইরের দিকে এরকম থাকবে প্রোটিন স্ট্রাকচার, যেটা বলা হয়, যদি জাস্ট ডায়াগ্রামটিক ছবি আঁকি, এবং প্রোটিন স্ট্রাকচার, এটা বলা হয় ক্যাপসিড। এই বিষয়টা বারবার আসবে। হ্যাঁ, তো এখান থেকে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে। সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড গেল। তোমরা জানো যে এই যে ভাইরাসে ডিএনএ থাকে, দেখো খেয়াল করে ডিএনএ অর আরএনএ বলছে। তার মানে হচ্ছে একই সাথে ভাইরাসে কিন্তু ডিএনএ এবং আরএনএ থাকবে না, হয় ডিএনএ থাকবে নয় আরএনএ থাকবে। ঠিক আছে? আর এই ধরনের স্ট্রাকচারকে মানে এই যে নিউক্লিক অ্যাসিড থাকে ডিএনএ বা আরএনএ, এটা নিউক্লিওয়েড ইকুইভ্যালেন্ট। আচ্ছা, হোয়াট ইজ নিউক্লিওয়েড? এটা হচ্ছে এই নিউক্লিওয়েডটা থাকে হচ্ছে ব্যাকটেরিয়াল নিউক্লিয়াস, এটাকে বলা হয় নিউক্লিওয়েড। ঠিক আছে? ব্যাকটেরিয়াল নিউক্লিয়াস, তোমরা জানো যে নিউক্লিয়াসের চারটা ম্যাটেরিয়ালস মানে চারটা কম্পোনেন্ট, তাই না? কি থাকে বলতো? এই যে নিউক্লিয়ার এনভেলপ, ভেতরে থাকে কি থাকে? ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, তাই না? আর নিউক্লিয়াস, চারটা স্ট্রাকচার যদি থাকে এটাকে আমরা বলি নিউক্লিয়াস। ঠিক আছে? অ্যাডভান্সড নিউক্লিয়াস। তো অনেক সময় দেখা যায় যে আসলে নিউক্লিয়ার মেমব্রেনটা নাই, হ্যাঁ, নিউক্লিওপ্লাস্টটা নাই, শুধুমাত্র ক্রোমাটিন ফাইবারটা থাকে। হ্যাঁ, এই ধরনের নিউক্লিয়াস যেটা আসলে প্রোক্যারিওটে পাওয়া যায়, এটাকে বলা হয় নিউক্লিওয়েড, যেমন ব্যাকটেরিয়াল নিউক্লিয়াস। অথবা এটা আসলে কোথায় পাওয়া যায়? প্রোক্যারিওটা। তোমরা জানো যে প্রোক্যারিওটা, ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটাতে যে ধরনের নিউক্লিয়াস পাওয়া যায়, এটা হচ্ছে আসলে কি বলা যায়? অনুন্নত, নট অ্যাডভান্সড। ঠিক আছে? এখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস এই ধরনের স্ট্রাকচার থাকে না, শুধুমাত্র কি থাকে? একটা ক্রোমাটিন ফাইবারের মতো থাকে। এই ধরনের নিউক্লিয়াস বলা হয় নিউক্লিওয়েড। এবার খেয়াল করো ভাইরাসে নিউক্লিওয়েডও নাই, এদের আছে হয় ডিএনএ আর আরএনএ, শুধু নিউক্লিক অ্যাসিড। এজন্য এদের এই নিউক্লিক অ্যাসিডটাই আসলে নিউক্লিয়াসের মতো কাজ করে। এজন্য এটাকে আমরা বলছি নিউক্লিওয়েড ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? তো ভাইরাসের ডিএনএ বা আরএনএ এদেরকে আমরা বলছি নিউক্লিওয়েড ইকুইভ্যালেন্ট, নট নিউক্লিওয়েড। ঠিক আছে? তাহলে তিনটা জিনিস মনে রাখতে হবে। ভাইরাসে থাকে নিউক্লিওয়েড ইকুইভ্যালেন্ট, যেটাকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড। ব্যাকটেরিয়াতে থাকে নিউক্লিওয়েড বা প্রোক্যারিওটাতে থাকে নিউক্লিওয়েড। আর ইউক্যারিওটাতে থাকে, এটা যদি আমরা লিখি ইউক্যারিওটা, এটাতে থাকে হচ্ছে নিউক্লিয়াস, এটা থাকে নিউক্লিয়াস। তাহলে তিনটা জিনিস তোমাদের ক্লিয়ার হলো? ভাইরাসে থাকবে নিউক্লিক অ্যাসিড, যেটা ডিএনএ বা আরএনএ, এই নিউক্লিয়াস লাইক স্ট্রাকচার, এর জন্য এটা নিউক্লিয়াস লাইক স্ট্রাকচার, যেটা আমরা নিউক্লিওয়েড ইকুইভ্যালেন্ট। ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটা, এখানে থাকবে নিউক্লিওয়েড, যেটা হচ্ছে আসলে অনুন্নত নিউক্লিয়াস। ঠিক আছে? এরপর অ্যাডভান্স নিউক্লিয়াস যেটা থাকবে সেটা হচ্ছে ইউক্যারিওটাতে থাকবে, যেখানে নিউক্লিয়াসের চারটি স্ট্রাকচার থাকে। হ্যাঁ, এই ধরনের নিউক্লিয়াস পাওয়া যায় হচ্ছে যে মানুষের নিউক্লিয়াস, সেলের নিউক্লিয়াস, হ্যাঁ, এটা হচ্ছে ইউক্যারিওটাতে পাওয়া যায়। তাহলে তোমরা এই তিনটা জিনিস বুঝতে পেরেছো? নিউক্লিওয়েড ইকুইভ্যালেন্ট, নিউক্লিওয়েড আর নিউক্লিয়াস, এই তিনটা কোথায় থাকে এটা বুঝতে পেরেছো? আমাকে একটু ইয়েস অর নো বলো। ইয়েস অর নো, ইয়েস অর নো, আমাকে একটু রেসপন্স করো। এরপর আমরা একটু আগে পারবো। 96% বলেছো, বুঝতে পেরেছি। যেটা কনসেপ্ট না থাকে কিন্তু আগে পারবো না, বুঝতে পারবো না। এবার ক্যাপসিড, ক্যাপসিড কি তোমরা সবাই জানো? ক্যাপসিড হচ্ছে প্রোটিন বলতে না, প্রোটিন শীট, এটা জানো? আচ্ছা, এটা দুটো স্ট্রাকচার থাকতে পারে। আমরা একটু দেখো, এটা হচ্ছে রড শেপ, হেলিক্স অথবা রাউন্ড পলিহেড্রন স্ট্রাকচার। খেয়াল করে দেখো, আমরা একটু আগেই তোমাদের দেখাবো এখানে। খেয়াল করে দেখো এই যে এই ধরনের স্ট্রাকচারকে বলি আমরা পলিহেড্রন। দেখো পলিহেড্রাল ভাইরাস, হ্যাঁ, এই ধরনের স্ট্রাকচার। খেয়াল করে দেখো এই যে এরকম পলিগোনাল স্ট্রাকচার থাকবে। এই দেখো, খেয়াল করে পলিগোনাল স্ট্রাকচার, এই স্ট্রাকচার যদি থাকে এটাকে আমরা বলি রাউন্ড পলিহেড্রন স্ট্রাকচার। খেয়াল করে দেখো এই যে দেখো, তাহলে এই ধরনের ভাইরাস যেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা পলিহেড্রন স্ট্রাকচার, এরকম হতে পারে। আচ্ছা, আরেকটা হতে পারে কি? আরেকটা হতে পারে রড শেপড। ঠিক আছে? আমরা দেখবো কিছু ভাইরাস যেগুলো ডন্ট সেটা হতে পারে। তাহলে বেসিক্যালি এই ধরনের স্ট্রাকচার থাকে। আচ্ছা, এবার সাব ইউনিট। খেয়াল করে দেখো এই যে
পলিহেড্রাল স্ট্রাকচার এটা প্রত্যেকটা সাবইউনিট যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এরকম সাবইউনিট ছোট ছোট যে অংশগুলো আছে এই যে দেখো এই যে ছোট ছোট যে অংশগুলো আছে এটাকে বলি আমরা ক্যাপসোমিয়ার তোমরা এটা জানো খুব সহজ এটা ইম্পর্টেন্ট আচ্ছা ক্যাপসিডটা কি হতে পারে স্মুথ হতে পারে খেয়াল করে দেখো এই যে স্মুথ মানে কোনো স্পাইক নাই অথবা এইটা যদি তুমি একটু খেয়াল করো দেখবে এখানে যেরকম স্পাইক আছে এই যে এরকম স্পাইক আছে তাহলে পিকলস বলতে পারি আমরা বা রাফ বলতে পারি সেটা হতে পারে গেল আচ্ছা এবার এই যে প্রজেকশন এটা বলা হচ্ছে স্পাইক এটা আমরা দেখলাম আচ্ছা কিছু কিছু ভাইরাসে এনভেলপ খেয়াল করে দেখো এই ছবিটা দেখো এই ভাইরাসে বাইরে কিন্তু কোনো এনভেলপ নাই কিন্তু এই ভাইরাসটা তোমরা এই ভাইরাসটা দেখো যে বাইরে একটা এনভেলপ আছে এটা বলা হয় এনভেলপ তাহলে যে ভাইরাসে এনভেলপ থাকে এটাকে আমরা বলতে পারি এনভেলপড ভাইরাস তাহলে যে ভাইরাসে এনভেলপ আছে সেটাকে আমরা বলতে পারি এনভেলপড ভাইরাস ওকে এই বিষয়গুলো কিন্তু এখানে ছিল এখানে এটা নিয়ে আলোচনা করা হয়েছে আচ্ছা আসো কেমিক্যাল স্ট্রাকচার তো এটা অলরেডি মেনশন যে দুই ধরনের স্ট্রাকচার থাকে নিউক্লিক অ্যাসিড প্রোটিন আচ্ছা একই জিনিস আবার এখানে রিপিটেশন ঠিক আছে আমরা এই কথাগুলো বলছি তাহলে আমি এখান থেকে শুধু মার্ক করে দিব তোমাদের জন্য সেটা হচ্ছে এই নিউক্লিক অ্যাসিড ডিএনএ এই কথা অ্যান্ড না কিন্তু অর্গানিক থাকবে গেল ক্যাপসিড কি দ্বারা প্রোটিন দ্বারা গঠিত না এটা হচ্ছে ইনার্ট নিষ্ক্রিয় এটা কিন্তু কোনো রেসপন্স করে না তাহলে আমরা এটাকে বলবো বায়োলজিক্যালি ইনার্ট গেল আর এটি করে এটা কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া কারণ দেখো এই নিউক্লিক অ্যাসিড এই যে ভেতরে থাকে নিউক্লিক অ্যাসিড এটা প্রোটেকশন দেয় তাহলে দেখো প্রোটেকশন অফ নিউক্লিক অ্যাসিড গেল এবং এটা রিপ্রোডাকশনে হেল্প করে ভাইরাসে রিপ্রোডাকশনে হেল্প করে কিভাবে হেল্প করে আমি একটু পরে দেখব আচ্ছা আরেকটা হচ্ছে এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে অ্যাক্ট অ্যাজ অ্যান্টিজেন এটা ইম্পর্টেন্ট আচ্ছা লাস্ট হচ্ছে যখন আমাদের সর্দি কাশি হয় তোমরা নিশ্চয়ই কারণ ধরো এই উইটনেস করছো অলরেডি আমাদের মনে হয় যে সবাই উইটনেস করছো তাই না যে সর্দি কাশি কমন জিনিস সবাই হয় আচ্ছা তো সেটা কেন হয় সর্দি কাশি হলে আমরা হাঁচি দিই এরকম একটা হাঁচি দিই না এই হাঁচিটা দিই কারণ যখন ভাইরাসে শরীরের ভিতরে ঢুকে বলো ভাইরাসের বাইরে দিকে কি আছে ভাইরাসের বাইরে দিকে আছে ক্যাপসিড আবরণ তাই ক্যাপসিড ওই ক্যাপসিড যখন আমার শরীরের কাছে আসে তখন এই যে আমাদের নাকের ভিতরে কোষগুলো থেকে সংবেদনা মানে ইম্পালসটা ক্যালকুলেট হয়ে যায় তখন আমাদের হাঁচি আসে তারপরে ভাইরাস শরীর থেকে বের হয়ে যায় তাহলে এই স্নিজিং এটা বলি স্নিজিংটা হয় ক্যাপসিডের কারণে ক্যাপসিড যখন আমার বডির কাছে আসে তখন আমার হাঁচি পাই তারপরে ভাইরাস শরীর থেকে বের হয়ে যায় তাহলে এই হচ্ছে আমাদের ক্যাপসিডের ফাংশনগুলো এটা ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে আচ্ছা এরপর আমরা যদি আসি সেটা হচ্ছে এই যে আউটার কোট তার মানে হচ্ছে আমি যেখানে দেখালাম এনভেলপ কোন ভাইরাসে এনভেলপ আছে এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা এটা নোট করে রাখবা যে কোন ভাইরাসে এনভেলপ আছে এটা আমরা সহজে মনে রাখবো আমরা যদি এখানে লিখে দিই এনভেলপড ভাইরাস আউটার কোটিং মানে এনভেলপ ঠিক আছে এটা সংক্ষেপে আমরা বলবো এইচআইভি এইচ দেখো খেয়াল করে এইচ তে হচ্ছে হার্পিস আই তে দেখো ইনফ্লুয়েঞ্জা আচ্ছা আর নরমালি তো এইচআইভি আছে দেখো খেয়াল করে এইচআইভি আর এখন রিসেন্ট যে ভাইরাস আছে সেটা হচ্ছে করোনা ভাইরাস তাহলে এইচআইভি এর মধ্যে কিন্তু এই যে আমাদের হার্পিস এবং ইনফ্লুয়েঞ্জা এটা ইনক্লুডেড তাহলে মনে রাখা আমাদের জন্য সহজ তাহলে এইচআইভি করোনা এদের হচ্ছে এনভেলপ থাকে এটা আমরা রাখতে পারি আচ্ছা তো এই যে এনভেলপ থাকে এই এনভেলপটা হচ্ছে অনেক সময় লিপোপ্রোটিন মেড হয় হ্যাঁ লিপোপ্রোটিন তোমরা জানো লিপোপ্রোটিন একটা স্ট্রাকচার আছে তো লিপোপ্রোটিন যদি মেক হয় এই ধরনের ভাইরাসকে বলে লিপোভাইরাস ঠিক আছে আমরা যদি যাই এই যে লিপোভাইরাস এবং আমরা এই যে ক্যাপসিডের যে প্রত্যেকটা অংশ যেটা আমরা বলছিলাম ক্যাপসোমিয়ার লিপোভাইরাসের ক্ষেত্রে এটা আমরা বলি পেপ্লোমিয়ার খেয়াল করে দেখো এটা বলা হয় পেপ্লোমিয়ার এই এতটুকু জানলে আমাদের জন্য যথেষ্ট আচ্ছা এরপর জানতে এনজাইম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ক্লিয়ার হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি সেটা যে কিছু ভাইরাস এনজাইম থাকে ভাইরাস কি এনজাইম থাকা উচিত ভাইরাসের এনজাইম থাকার কথা না কিন্তু কিছু ভাইরাস থাকে সেটা কি খেয়াল করে দেখো আচ্ছা যেমন লাইসোজাইম এটা থাকে হচ্ছে ব্যাকটেরিয়া ফেজ এটা প্রশ্ন আসছে এটা খুব ইম্পর্টেন্ট লাইসোজাইম কোথায় থাকে নিউরামিনেজ এটা থাকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ তোমরা সবাই জানো এটা এইচআইভি তে থাকে তাহলে এই অংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট এটা তোমাদের করতে হবে গেল আচ্ছা এবার সব ক্লাসিফিকেশন অফ ভাইরাস আচ্ছা এখান থেকে বলবো যেটা হচ্ছে তোমাদের অন্তত যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 1 2 এবং 3 তিনটাই অল এক্সাম্পল এটা হচ্ছে 100% একদম মুখস্থ রাখতে হবে কেমন খুব ভালো করে তোমাদের পড়তে হবে আচ্ছা এবার এই যে এত কিছু কিভাবে মনে রাখবো তাই না কিছু শর্টকাট আছে যেটার মাধ্যমে তুমি সহজেই একটু মনে রাখতে পারবা বা পড়া একটু সহজ হবে কি সেটা আচ্ছা খেয়াল করে দেখো তুমি হচ্ছে ডট শেপ আচ্ছা ডট শেপটা মনে রাখবো আমরা যে পরীক্ষা দিতে যাচ্ছি সামনে এটা বলি মেডিকেল অ্যাডমিশন টেস্ট তাহলে আমরা এটাকে মনে রাখবো এটা একটু আমি লিখে রাখি এটা হচ্ছে ম্যাট MAT ম্যাট এটা কি হবে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হ্যাঁ মেডিকেল অ্যাডমিশন টেস্ট খেয়াল করে দেখো ম্যাট এমতে হচ্ছে মামস এতে হচ্ছে আলফা মোজাইক আর টিতে হচ্ছে TMV টবাকো মোজাইক হয়ে গেল তাহলে ডট শেপের ভাইরাস এটা মনে রাখবো আমরা ম্যাট এটিএম মনে রাখলে ম্যাট তুমি মনে রাখতে পারো ঠিক আছে গেল আচ্ছা এবার হচ্ছে তোমার স্ফেরিক্যাল ভাইরাস হচ্ছে এটা আমি এখানে একটু দেখি মনে রাখা যাবে স্ফেরিক্যাল ভাইরাস মনে রাখবো সেটা হচ্ছে T2 PhD করলো এই কথা দেখো T2 PhD করলো ঠিক আছে T2 কি করছে T2 হচ্ছে PhD করছে তাহলে এবার একটু দেখো যে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি আচ্ছা T2 এই যে T তে হচ্ছে TIV P তে হচ্ছে পোলিও H তে HIV আর D তে ডেঙ্গু তাহলে T2 PhD করলো এটার মাধ্যমে আমরা কিন্তু স্ফেরিক্যাল ভাইরাস মনে রাখতে পারি খুব সহজ আচ্ছা এবার আসো কিউবিক্যাল আচ্ছা অথবা যেটা বলা হয় পলিগনাল আচ্ছা এটা কি মনে রাখবো এটা মনে রাখবো হ্যাঁ ভাই এটা কিউবিক্যাল এই কথা লিখো হ্যাঁ ভাই এটা কিউবিক্যাল মানে তুমি তোমাকে জিজ্ঞেস করছে যে এটা কিউবিক্যাল তুমি বললে হ্যাঁ ভাই এটা কিউবিক্যাল ঠিক আছে এটা আমরা এভাবে মনে রাখবো যে হ্যাঁ ভাই এটা কিউবিক্যাল তাহলে খেয়াল করে দেখো সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো হার্পিস আর ভাইটা হচ্ছে ভ্যাকসিনিয়া তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি হয়ে গেল আচ্ছা এবার আসো ট্যাডপোল দেখা যাচ্ছে কি অলটি খেয়াল করে দেখো অলটি এটা আলাদা করে রাখার দরকার নেই T2 T4 T6 এগুলো কি অলটি টি থাকলে ট্যাডপোল T40 দেখো টি ট্যাডপোল ব্যাকটেরিয়া তাই না আচ্ছা এবার হচ্ছে সিলিন্ড্রিক্যাল আচ্ছা সিলিন্ড্রিক্যাল আসলে এটা মনে রাখতে হবে তোমরা অনেকে ইঞ্জিনিয়ারিং এ যা পড়ো তারা একটা সাবজেক্ট খুব পছন্দ করো CSE তাই না CSE একটা সাবজেক্ট আছে ওই CSE মনে রাখবো সি তে হচ্ছে সিলিন্ড্রিক্যাল এস তে হচ্ছে স্ট্রিক ভাইরাস পি আর টি তে হচ্ছে ইবোলা CSE তাহলে CSE সাবজেক্ট দিয়ে আমরা সিলিন্ড্রিক্যাল মনে রাখবো কেমন আচ্ছা এবার হচ্ছে ওভাল শেপ আচ্ছা ওভাল এটা বাংলায় বলা হয় আমি এখানে লিখি ওভালের বাংলা হচ্ছে ডিম্বাকার তো এটা আমরা রাখবো ইন্ডিয়া আইতে হচ্ছে দেখো খেয়াল করে ইনফ্লুয়েঞ্জা আর ডিতে হচ্ছে ডিম্বাকার তাহলে হলো ডিম্বাকার বা ওভাল ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা তাহলে আমরা ইন্ডিয়া দিয়ে মনে রাখবো ঠিক আছে তাহলে এভাবে দেখো খুব সহজে আমরা কিন্তু বিভিন্ন নিউমেরিক্সের মাধ্যমে এই উদাহরণগুলো সহজে মনে রাখতে পারি কেমন আর এবার আসো নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী আচ্ছা এখান থেকে মনে রাখবা কিছু না ডিএনএ ভাইরাস ইউজুয়ালি প্রাণী ভাইরাস মানে এনিম্যাল ভাইরাস আচ্ছা ইউজুয়ালি আচ্ছা এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে গেল এখানে একটা ফ্যামিলি কথা বলা আছে যে এই ফ্যামিলি ভাইরাসগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস তাই এটা মনে রাখবে পার্ভোভাইরিডি ফ্যামিলি ভাইরাস হ্যাঁ কি সেটা পলিফাজ এটা এক্সেপশন ইউজুয়ালি ডিএনএ ভাইরাসগুলো হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড আমরা জানি অল ডিএনএ ভাইরাস হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ইউজুয়ালি কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস এটা সাথে খুবই প্রিয় প্রশ্ন সেটা হচ্ছে এই যে আমাদের পলিফাজ যেটা পার্ভোভাইরিডি ফ্যামিলি একটা ভাইরাস এটাকে লিখে রাখো 100% খুব ভালো করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে চলে আসবে আচ্ছা এবার আরএনএ ভাইরাস তাহলে আরএনএ ভাইরাস হচ্ছে ইউজুয়ালি প্ল্যান্ট ভাইরাস তাহলে প্ল্যান্ট ভাইরাসগুলো হচ্ছে আরএনএ ভাইরাস তুমি যেটা করবা যে কোনো একটা করবা হয় ডিএনএ ভাইরাস মনে রাখবা অথবা আরএনএ ভাইরাস দুটো করতে কিন্তু মনে রাখবা না কেউ সহজে মনে রাখবা একটু করে দেখো কেমন আচ্ছা আসো এটা যদি সিঙ্গেল স্ট্যান্ড তাহলে এখানে একটা প্যাটার্ন আছে সেটা হচ্ছে রিওভাইরিডি ফ্যামিলি ভাইরাস যেমন হচ্ছে রিও ভাইরাস এবং ডট ডিজিজ অফ প্যাডিতে ডট ডিজিজ হয় প্যাডি বা ধানগুলো ছোট হয় বড় হতে পারে না তো এই ভাইরাসগুলো হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ব্যতিক্রম এক্সেপশন এটাও কিন্তু ট্রিপল স্টার এটা 100% এটা মনে রাখতে হবে তাহলে এই দুটো एग्जांपल যেন মনে থাকে তাহলে আমরা যখন ডিএনএ এবং আরএনএ ভাইরাস করব তখন আমাদের এই অ্যাপ্রোচে যেতে হবে তিনটা অ্যাপ্রোচ এক ডিএনএ ভাইরাসগুলো ইউজুয়ালি অ্যানিমাল ভাইরাস আরএনএ ভাইরাস ইউজুয়ালি প্ল্যান্ট ভাইরাস ডিএনএ ভাইরাস ডাবল স্ট্যান্ডার্ড ভাইরাস
আরএনএ ভাইরাস ইউজুয়ালি সিঙ্গেল স্ট্র্যান্ড ভাইরাস। তাহলে এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? কিছু ডিএনএ ভাইরাস যেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ, পলিফাস, পার্গোভাইরাস ফ্যামিলি ভাইরাস। আর কিছু আরএনএ ভাইরাস ডাবল স্ট্র্যান্ডেড, সেটা কি রিওভাইরাস ফ্যামিলি ভাইরাস, রিও ভাইরাস এন্ড ডট ভাইরাস অফ প্যাডি। এইভাবে আমাদেরকে এই পুরো জিনিসটা একটু মনে রাখতে হবে। গেল। আচ্ছা, এখানে একটা আছে, সেটা হচ্ছে আউটার মেমব্রেন। কোন কোন ভাইরাসে আউটার মেমব্রেন থাকে? আচ্ছা, এটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি, সেটা হচ্ছে এই যে এইচআইভি। এটা নিউমোনিক্স হচ্ছে এইচআইভি, হার্পিস, ইনফ্লুয়েঞ্জা আর টোটালি হচ্ছে এইচআইভি। ঠিক আছে? আর নতুন আছে করোনা। আচ্ছা, এবার আসো আমরা যেকোনো একটা মনে রাখবো। ঠিক আছে? ডিএনএ ভাইরাস খেয়াল করে দেখো। ওই যে আবার সেই টিটু। তো টিটু কি হচ্ছে? টিটু হচ্ছে টিপুর ভাই। তাহলে টিপুর ভাই এটা মনে রাখবো টিআইভি, ভাইতে ভ্যারিওলা, টিটুতে টিটু ফাস। আচ্ছা, কি হলো ভ্যানিলা হতে? ভ্যানিলা হচ্ছে ভ্যাকসিনিয়া, হতে হচ্ছে হার্পিস এবং হেপাটাইটিস বি। এটা আসলে হতে হবে, হ্যাঁ? আচ্ছা, ফ্রান্সে আসলো। এটা হচ্ছে ফুলকপি মোজাইক। ওখান থেকে ফতে ফুলকপি, ফতে ফুলকপি। আচ্ছা, তোমরা যেটা মনে রাখবা ইভি ভার্সনের জন্য এই ফ্রান্স না হয়ে তোমাদের জন্য এটা হয়ে যাবে কানাডা। তাহলে আমরা সহজে মনে রাখবো কানাডা মানে পলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। আচ্ছা, এলোতে হচ্ছে অ্যাডেনোভাইরাস। তাহলে এই ভাইরাসগুলো হচ্ছে ডিএনএ এবং ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সব কিন্তু এই এক্সাম্পলগুলো ভেতর থেকে আসছে। এটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের ম্যাট্রিক্স আছে, সেটা পড়তে হবে। আচ্ছা, এবার আসো এখানে কিছু আছে, যে কিছু আছে প্ল্যান্ট ভাইরাস, কিছু আছে অ্যানিমাল ভাইরাস, কিছু আছে ব্যাকটেরিয়াকে কিল করে, যেটা বলে ব্যাকটেরিওফাজ। এই উদাহরণগুলো কিন্তু কম ইম্পর্টেন্ট। ঠিক আছে? এত ইম্পর্টেন্ট না তুলনামূলকভাবে। আচ্ছা, সাইনোফাজ। আচ্ছা, সাইনোব্যাকটেরিয়া এটাকে যে কিল করে সেটা হচ্ছে সাইনোফাজ। এই উদাহরণটা পড়তে পারো। সাইনোফাজের উদাহরণ এলপিপি 1, এলপিপি 2। এগুলো কিন্তু জাস্ট রিডিং দিলেই হবে, এগুলো মুখস্থ করার দরকার নাই। আর মানে রিডিং। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আদার টাইপ। আচ্ছা, এখানে একটা কথা আছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু ভাইরাস আছে যেটাকে বলা হয় রেট্রোভাইরাস। হলো কিছু ভাইরাস আছে যেটাকে বলা হয় রেট্রোভাইরাস। কি করে তারা? খেয়াল করে দেখো, যেমন একটা উদাহরণ হচ্ছে এইচআইভি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এইচআইভিতে কি থাকে? এইচআইভিতে যেটা থাকে সেটা হচ্ছে আরএনএ। তাহলে একটা হচ্ছে ভাইরাল আরএনএ। এইচআইভিতে থাকে ভাইরাল আরএনএ। এটা যখন কোনো একটা সেলের ভেতরে ঢুকে, কোনো একটা সেল, এটাকে আমরা বলবো যে হিউম্যান বডির কোনো সেল যদি হয়, এটাকে আমরা বলি হোস্ট সেল। ঠিক আছে? তাহলে এইচআইভি ভাইরাল আরএনএ। তো এইচআইভি যখন কোনো কোষে ঢুকবে তখন এটাকে আমরা বলি ওই সেলটাকে বলি হোস্ট সেল। তো সেলের মধ্যে ঢুকলে এই আরএনএটা কনভার্টেড হবে ডিএনএ তে। আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, এটাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে আরএনএ থেকে ডিএনএ হওয়া, এটাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন। এটা যে করে এনজাইম, তোমরা জানো এইচআইভিতে যে এনজাইম থাকে, এই এনজাইমের নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তোমরা এটা অলরেডি একটু আগে দেখেছো যে এইচআইভিতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থাকে। তো এই ধরনের প্রক্রিয়া যে ভাইরাস করতে পারে, মানে যে ভাইরাস আরএনএ থেকে ডিএনএ কনভার্টেড হয় নিউক্লিক অ্যাসিডটা, এই ধরনের ভাইরাসকে বলা হয় রেট্রোভাইরাস। যেমন একটা উদাহরণ হচ্ছে এইচআইভি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অংশটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আসো আদার টাইপ। আচ্ছা, আদার টাইপ হচ্ছে যেমন ফাঙ্গাসকে আক্রমণ করে যে ভাইরাস, এটাকে বলে মাইকো মানে ফাঙ্গাস। তাহলে এটাকে বলে মাইকোফাস। তাই না? ফাঙ্গাইকে আক্রমণ করে মাইকোফাস। গেল। আচ্ছা, এবার আসো হচ্ছে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, এটাকে বলে ফ্যাগিনি। প্ল্যান্টকে আক্রমণ করে, এটাকে বলে ফাইটো মানে আমরা জানি, ফাইটো মানে হচ্ছে প্ল্যান্ট। তাহলে ফাইটোফ্যাগিনি। এবং এনিমেলকে আক্রমণ করে, এটাকে আমরা বলবো জু। আমরা জানি জু মানে হচ্ছে এনিমেল। তাহলে এটাকে বলবো জু ফ্যাগিনি। এই শব্দগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে এখানকার পড়া, এটা মুখস্থ করা না। কেমন? আচ্ছা, এবার তোমাদের জন্য একটা কুইজ, সবাই একটু পার্টিসিপেট করো। অনেক প্রশ্ন করলাম। হ্যাঁ, সবাই একটু পার্টিসিপেট করো। কুইজ 1 বলতে এর অ্যানসার কি হবে? হুইচ ইজ নন এনভেলপ ভাইরাস। এটা নিয়ে আমরা কিন্তু অনেকক্ষণ আলোচনা করেছি। দেখি এটা কি অ্যানসার করতে পারে, সঠিক অ্যানসার। হ্যাঁ, এটা একটা নিউমেরিক্স আছে, সবাই একটু রেসপন্স করো। কুইজ 1 এটা একটা নিউমেরিক্স আছে। হ্যাঁ, ভুল হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, মেজরিটি সঠিক অ্যানসার দিয়েছো, আমরা পোলটাকে কুইজ করে দিচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এটা দেখো, এটা নিউমেরিক্স হচ্ছে এইচআইভি, হার্পিস, ইনফ্লুয়েঞ্জা এবং এইচআইভি। হার্পিস, ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি, এই তিনটা হচ্ছে এনভেলপড। তাহলে আমাদের অ্যানসার হবে টিটু ভাইরাস। আচ্ছা, আমরা একটু দেখি লিডার বোর্ডে কারা ভালো করেছো। সাইফ, বক্তিয়ার, এমা, তাসমিয়া এবং তাসনিম, তোমরা খুব ভালো অ্যানসার করেছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আসো এটা আমরা অলরেডি ডিসকাস করেছি, ডিএনএ এবং আরএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য। এটা 100%, এটা খুব ভালো করে করতে হবে। অলরেডি আমি মেনশন করেছি কেমন শেপ হয়। ইউজুয়ালি এটা রড শেপ বা স্ট্র্যান্ড, মানে এরকম দেখতে হয়, রডের মতো। আর এটা কি হয়? ইউজুয়ালি হচ্ছে এরকম গোল্লা অথবা পাউরুটির মতো হয়। হ্যাঁ, কেমন? আচ্ছা, নিউক্লিক অ্যাসিড, এই যে বললাম আরএনএ ভাইরাস আরএনএ হবে, ডিএনএ ভাইরাস ডিএনএ হবে। আচ্ছা, তাকে অ্যাটাক করে, আরএনএ বলছিলাম, এটা ইউজুয়ালি প্ল্যান্ট আর এটা ইউজুয়ালি অ্যানিমাল। আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কি এই যে পলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, এটা কিন্তু ডিএনএ ভাইরাস। খেয়াল করে দেখো, ইউজুয়ালি প্ল্যান্ট ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস, কিন্তু কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস। এটা লিখা হয় 100%। এটা কিন্তু স্যারদের খুব ফেভারিট একটা কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, এবার স্ট্র্যান্ড, ইউজুয়ালি সিঙ্গেল স্ট্র্যান্ড, ওই ডাবল স্ট্র্যান্ড কারা, এটা আমরা আগে দেখে আসছি। এটা ইউজুয়ালি ডাবল স্ট্র্যান্ড, সিঙ্গেল স্ট্র্যান্ড কারা আমরা আগে দেখে আসছি, এটা আমরা দেখে আসছি। আচ্ছা, এবার ডিজিজ, এটা প্ল্যান্ট করে অ্যানিমাল করে, ইউজুয়ালি এনভেলপ। ইউজুয়ালি আরএনএ ভাইরাস হচ্ছে নন এনভেলপ, নট প্রেজেন্ট। ঠিক আছে? আরএনএ থাকে না, কিন্তু ডিএনএ ভাইরাস কি থাকে? এনভেলপ ইউজুয়ালি থাকে। ঠিক আছে? এবার এক্সাম্পল। আচ্ছা, এক্সাম্পল এখানে আর পড়ার দরকার নাই। আমরা ওই যে টিপুর ভাই টিটো ভ্যানিলা হতে কানাডা এলো, এর মাধ্যমে আমরা কিন্তু সব এক্সাম্পল এখানে পড়ে ফেলবো। ঠিক আছে? এই তাহলে আলাদা করে পড়তে হবে না, কিন্তু অবশ্যই জানতে হবে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? যেকোনো একটা তোমরা সবসময় ডিএনএ ভাইরাসের উদাহরণ রাখবা। তাহলে ডিএনএ ভাইরাসের উদাহরণ নাই, এটা আরএনএ ভাইরাস। আচ্ছা, এবার প্যারাসাইটিজম। আচ্ছা, এখানে অনেক কথা বলা আছে, সেটা হচ্ছে এগুলো তোমরা জানো, যেটা অবলিক প্যারাসাইট। আর ভাইরাস, এক এক ভাইরাস এক একটা জায়গায় তোমার হচ্ছে ইনফেক্ট করে। যেমন ফর এক্সাম্পল, যেমন কিছু আছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে আমাদের এই যে শ্বাস নিচ্ছি, ফুসফুস, লাং, এই জায়গায় ইনফেক্ট করে। তার কিন্তু বডি অন্য জায়গায় ইনফেক্ট করে না। কিছু আছে স্কিনে করে, যেমন এক্সাম্পল হচ্ছে পক্স। তোমাদের লাইফে কারো পক্স হয়েছে? একটু আমাকে রেসপন্স করো তো, একটু রেসপন্স করো। পক্স হয়েছে কারো? ইয়েস অর নো, এটা একটু রেসপন্স করো। কারো পক্স হয়েছে? আচ্ছা, দেখি তো কয়জনের পক্স হয়েছে। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি ও বাবা অনেকেরই হয়েছে। আচ্ছা, আমাকে রেসপন্স করেছে 230 স্টুডেন্ট জানিয়েছে, 70% স্টুডেন্ট জানিয়েছে তাদের পক্স হয়েছে। আচ্ছা, পক্স কোথায় হয়? স্কিনে। বুঝছো? তাহলে ওই ভাইরাস স্কিনে করে, ওটা কিন্তু ফুসফুস বা আদার জায়গায় তেমন ভাবে আক্রমণ করে না। তো এটাই হচ্ছে প্যারাসাইটিজম, এই কথাটাই এখানে লেখা আছে। খেয়াল করে দেখো, যেমন কোল্ড ভাইরাস আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনভলভ করে। চিকেন পক্স এটা কোথায় ইনভলভ করে? স্কিন। এটা ইম্পর্টেন্ট কিন্তু, স্কিন ইনভলভ করে। আচ্ছা, পোলিওটা কোথায় করে? খেয়াল করো, পোলিও আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট, মানে আমাদের পেটের মধ্যে যে নালী আছে এবং নিউরন, এটা খুব ইম্পর্টেন্ট। পোলিও ভাইরাস কোন কোন জায়গায় ইনফেক্ট করে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, গেল। তাহলে এই কথাগুলো এখানে বলা আছে, খুব বেশি আলাদা কিছু না। আচ্ছা, ফাজ ভাইরাস আক্রমণ করে ব্যাকটেরিয়াকে। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে এই যে টিটু ফাজ তোমরা যেটা বলেছো, সেটা আক্রমণ করে ব্যাকটেরিয়া, নাম হচ্ছে ইকোলাই। ঠিক আছে? আবার টবাকো মোজাইক ভাইরাস কাকে আক্রমণ করে? নাম থেকে বোঝা যাচ্ছে, বলো। টবাকো প্ল্যান্টকে আক্রমণ করে, এটা কিন্তু অন্য প্ল্যান্টকে গিয়ে আক্রমণ করে না। এটাই আর কিছু না, যে একটা ভাইরাস এক এক ধরনের জীব বা কি বলবো প্ল্যান্ট অথবা অ্যানিমাল এদেরকে ইনফেক্ট করে, এবং প্ল্যান্ট বা অ্যানিমালকে যে ইনফেক্ট করে, এরা এক একজন এক এক জায়গায় ইনফেক্ট করে। এটাকেই বলা হচ্ছে প্যারাসাইটিজম অফ ভাইরাস। তাহলে তোমরা প্যারাসাইটিজম অফ ভাইরাস বুঝতে পেরেছো কিনা? আমাকে ইয়েস অর নোতে জানাও। ইয়েস অর নো। ভেরি গুড, 100% স্টুডেন্ট বলেছো, যেটা বুঝতে পেরেছো। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইমার্জিং ভাইরাস। আচ্ছা, ইমার্জিং ভাইরাস কি? ইমার্জিং ভাইরাস হচ্ছে নরমালি একটা ভাইরাস থাকবে, কিন্তু এই ভাইরাস দিয়ে মানুষ বা যেকোনো জীব তারা আক্রান্ত হবে, ইনফেক্টেড হবে। যদি এমন হয় যে একটা ভাইরাস একটা অ্যানিমেলে ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল ওই অ্যানিমেলে না হয়ে ভাইরাসটা অন্য অ্যানিমেলে চলে গেল। এই ধরনের ভাইরাস, হ্যাঁ, এখানে কিছু আছে। যেমন ধরো, এটা আমরা সহজে মনে রাখবো, দেখো কোন কোন ভাইরাস এটা হতে পারে। এই যে এইচআইভি, কারণ এটা শুধু কিন্তু অ্যানিমেল ছিল না, মানে হিউম্যান ছিল না, এটা ছিল মানকিতে। হ্যাঁ, তারপরে সার্স, এটা সাধারণত বার্ডে ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে নাইল ভাইরাস, ইবোলা এবং যেটা এখন করোনা ভাইরাস, তোমরা জানো। হ্যাঁ, করোনা ভাইরাস। তাহলে ইউজুয়ালি একটা অ্যানিমেলে একটা ভাইরাস নরমালি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই ভাইরাসটা যদি অন্য কোনো অ্যানিমেলকে ইনফেক্ট করে ফেলে এবং ম্যাসিভ আকারে, তাহলে ওই ধরনের ভাইরাসকেই বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস। ঠিক আছে? ওই ধরনের ভাইরাসকে বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস। যেমন এইচআইভি, এটা মানকিতে ছিল। ঠিক আছে? পরবর্তীতে মানুষ আসছে, মানুষ কিন্তু শুরু থেকে ছিল না। তাহলে এই যে একটা অ্যানিমেল থেকে অন্য একটা অ্যানিমেলে চলে আসলো এবং ওই অ্যানিমেলে ম্যাসিভলি আক্রমণ করছে, এই ধরনের ভাইরাসকে বলে ইমার্জিং ভাইরাস। তো ইমার্জিং ভাইরাসের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে তোমাদের জন্য, একটা অ্যাডভাইস হবে, সেটা হচ্ছে দেখো, নেশা করো না। নেশা, তাই না? আমরা অনেকে কিন্তু নেশাগ্রস্ত। তাই আমরা এখানে বলছি এটা নেশা করো না। খেয়াল করে দেখো, এনতে হচ্ছে নাইল ভাইরাস, ইতে হচ্ছে ইবোলা, এসতে হচ্ছে সার্স,
আচ্ছা, এই নেশা বলতে নেশা হবে, হ্যাঁ, নেশ আচ্ছা, নেশা, ঠিক আছে? এভাবে এইচটা হচ্ছে এইচআইভি আর করোনাতে হচ্ছে করোনা ভাইরাস। তাহলে আমরা এই সুন্দর নিউমেরিক্সের মাধ্যমে কিন্তু আমরা ইমার্জিং ভাইরাস কি আছে এটা মনে রাখতে পারি। তোমাদের বইতে কিন্তু কখনো আসবে না যে ইমার্জিং ভাইরাস কোনটা, মানে কি বলে তোমাদের পরীক্ষা আসবে যে ইমার্জিং ভাইরাস উদাহরণ 9 কোনটি, তাহলে নেশা করোনা দিয়ে আমরা কিন্তু এটা সহজে মনে রাখতে পারি। আচ্ছা, এবার এখানে কিছু কথা বলা আছে। ভিরিয়ন, ভিরিয়নটা কি দেখো খেয়াল করে। ভিরিয়ন হচ্ছে সহজে যদি আমরা বলি, এটা এখানে একটু লিখে দিই তোমাদের। সেটা হচ্ছে ভিরিয়ন। ভিরিয়ন মানে হচ্ছে লিখো সহজে ভাইরাস পার্টিকেল। ভিরিয়ন মানে হচ্ছে ভাইরাস পার্টিকেল, ঠিক আছে? ভাইরাস পার্টিকেলকে বলা হয় ভিরিয়ন। আচ্ছা, এখন একটা ভাইরাস পার্টিকেল কি থাকবে? অবশ্যই থাকবে ক্যাপসিড প্লাস নিউক্লিক অ্যাসিড। আমি সংক্ষেপে যদি লিখি তাহলে ভিরিয়নে ক্যাপসিড থাকবে এবং নিউক্লিক অ্যাসিড থাকবে, অবশ্যই থাকবে। বুঝা গেছে? ভিরিয়নে কি থাকবে? ক্যাপসিড থাকবে এবং নিউক্লিক অ্যাসিড থাকবে। কারণ ভিরিয়নটা হচ্ছে একটা ভাইরাস পার্টিকেল। ওকে। এবার সব এটা হচ্ছে ইনফেক্টিভ, এটা ইনফেকশন করতে পারে, ক্যান কজ ইনফেকশন, এতটুকু বলে দিবা। তাহলে ভিরিয়ন হচ্ছে ভাইরাস পার্টিকেল। এখন ভাইরাস পার্টিকেল কি থাকে? একটা থাকে ক্যাপসিড, একটা থাকে নিউক্লিক অ্যাসিড, একটা থাকে ক্যাপসিড, একটা থাকে নিউক্লিক অ্যাসিড। এখন এটা ইনফেক্টিভ মানে এটা ইনফেকশন করতে পারে, ক্যান কজ ইনফেকশন গেল। এবার সব যদি যদি সেম জিনিস ক্যাপসিড নিউক্লিক অ্যাসিড আছে, এটা আছে কিন্তু নন ইনফেক্টিভ, এরকম যদি হয় ক্যাপসিড নিউক্লিক অ্যাসিড আছে কিন্তু নন ইনফেক্টিভ, এটাকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। তাহলে যদি কোনো ভাইরাস পার্টিকেল যেটা ক্যাপসিড এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত হয় সেটা যদি ইনফেক্টিভ হয় এটাকে বলা হয় ভিরিয়ন। যদি নন ইনফেক্টিভ হয় মানে যেটা ইনফেকশন করতে পারে না, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা ইনফেকশন করতে পারে না এটাকে আমরা বলবো নিউক্লিক অ্যাসিড। তোমরা কি নিউক্লিক অ্যাসিড এবং ভিরিয়ন বুঝতে পেরেছো কিনা? আমাকে ইয়েস এবং নো এটা দিয়ে দাও, ইয়েস অর নো। তাহলে আমরা একটু আগে, হ্যাঁ, ভেরি গুড, 100% বলছো, বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো ভিরয়েড। আচ্ছা, ভিরয়েডটা কি? ভিরয়েড হচ্ছে, আচ্ছা এখানে একটু কারেকশন হবে, এটা আরএনএ হবে, হ্যাঁ, তোমাদের বই যাদের সাথে আছে এই রাউন্ড আরএনএ লিখো, নট ডিএনএ, ঠিক আছে? একটু কারেকশন করে নাও, একটা টাইপিং মিস্টেক। আচ্ছা, ভিরয়েড হচ্ছে অনলি নিউক্লিক অ্যাসিড এবং ইউজুয়ালি আরএনএ, হ্যাঁ, এবং এটা ইনফেকশন করতে পারে না। দেখো এই একটা শব্দে শব্দ আছে ইনফেকশাস আরএনএ। তাহলে ভিরয়েড মনে রাখবা, ভিরয়েড হচ্ছে নো প্রোটিন। আমরা জানি ভাইরাসের প্রোটিন নাম হচ্ছে ক্যাপসিড। তাহলে ভিরয়েড হচ্ছে শুধুমাত্র আরএনএ দ্বারা গঠিত, এটা ইনফেকশাস, এখানে কোনো প্রোটিন নাই বা কোনো ক্যাপসিড নাই, এতটুকু জানলেই যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আসো এটা কি করতে পারে? এটা ভাইরাসের চেয়ে অনেক স্মল হবে কারণ বোঝা যাচ্ছে শুধু আরএনএ দ্বারা গঠিত। আচ্ছা, সেটা গেল। আচ্ছা, এখানে একটা ডিজিজের নাম আছে, হ্যাঁ, এটা আবিষ্কার করেছেন রাইনার, এটা করতে পারো বিজ্ঞানীর নাম। একটা ডিজিজের নাম আছে, ডিজিজের নাম হচ্ছে কেডাং, ঠিক আছে? এই ডিজিজের নাম হচ্ছে কেডাং। আচ্ছা, আরেকটা হচ্ছে মানুষের যেটা হয় হেপাটাইটিস ডি, এই দুটো ডিজিজ একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আর ক্যাডাং রোগটা হয় হচ্ছে কোকোনাট ট্রিতে হয়। আচ্ছা, তাহলে আমরা শুধু নাম দিতে মনে রাখতে হবে সিআরডি, ঠিক আছে? কি সেটা? ক্যাডাং, সিটা ক্যাডাং, আর ডিটা হচ্ছে হেপাটাইটিস ডি, ঠিক আছে? তাহলে এই দুটো ডিজিজ হয় ভিরয়েড দ্বারা, এইটুকু আমাদের একটু মনে রাখতে হবে, কেমন? আচ্ছা, এবার প্রিয়ন, দেখো প্রিয়ন মনে রাখা সহজ। প্রিয়ন দেখো, প্রিয়নের শুরুটা হচ্ছে পি, তাহলে প্রিয়ন হচ্ছে দেখো যেটা দেখো, প্রিয়ন হচ্ছে ইনফেক্টিভ, অবশ্যই ইনফেক্টিভ এবং এটা প্রোটিন। দেখো প্রোটিনের শুরুটা হচ্ছে পি, তার মানে প্রিয়ন অনলি প্রোটিন, এটা হচ্ছে লিখতে হবে, হ্যাঁ? প্রিয়ন হচ্ছে অনলি প্রোটিন, এটাও ইনফেকশাস গেল। এখানে দেখো নিউক্লিক অ্যাসিড লেস, মানে নিউক্লিক অ্যাসিড থাকবে না, অনলি প্রোটিন, এটা হচ্ছে অনলি প্রোটিন। আর কিছু ডিজিজ হয় প্রিয়ন দ্বারা, যেমন হচ্ছে কুরু, এটা হবে। তারপরে ক্রুসফেল্ড, হ্যাঁ, ক্রুসফেল্ড ডিজিজ। আচ্ছা, শিপের ডিজিজটা হয় এটা হচ্ছে স্ক্র্যাপি, হ্যাঁ, শিপ এবং গোট এখানে হয়। আচ্ছা, এবং এই যে কাউ, গরুতে যেটা হয় এটাকে বলে ম্যাট কাউ, তোমরা নাম শুনছো ম্যাট কাউ ডিজিজ, তাই না? এই মোটামুটি। আচ্ছা, প্রিয়নটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীর নাম, দেখো এখানে আছে পি, বিজ্ঞানীর নাম হচ্ছে প্রুশিনার, পি ফর প্রিয়ন, এভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে? এই আর কি। তাহলে খেয়াল করে দেখো যে প্রিয়ন যেটা, প্রিয়ন অনলি প্রোটিন, ইনফেকশাস, এবং এখানে যে রোগগুলো হয় এই প্রত্যেকটা রোগ লেখা আছে, দেখো খেয়াল করে, কুরু, ক্রুসফেল্ড, স্ক্র্যাপি এবং ম্যাট কাউ। আচ্ছা, তোমাদের এখন আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, এটা তোমরা পারবে না। বাংলাদেশের একজন বিখ্যাত কবি যিনি প্রিয়ন ডিজিজে ভুগে মারা গেছেন, তার নাম তোমরা একটু লিখতে পারবে না? আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, তোমাদেরকে একটু সময় দিচ্ছি আমি। হ্যাঁ, একজন কিন্তু সঠিক উত্তর দিয়েছে, এমা, ভেরি গুড এমা। হ্যাঁ, তোমরা একটু লিখো, আমি একটু শুনি তোমাদের কাছ থেকে। আচ্ছা, ভেরি গুড তাসমিয়া রাহিন, তোমরা ভালো আনসার দিয়েছো। তাহলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনি যে রোগে ভুগছিলেন এটাই হচ্ছে প্রিয়ন ডিজিজ, মানে ওনার একটা প্রিয়ন ডিজিজ হয়েছিল, বুঝতে পারছো? আচ্ছা, দেখো এগুলো কিন্তু আমাদের লাইফ লেসন, আমাদের জীবনের ঘটনাগুলোর মধ্যে কিন্তু ঘটতেছে, আমরা জানি না, এই জন্য সচেতন না। আচ্ছা, এবার স্যাটেলাইট। আচ্ছা, স্যাটেলাইট কি? স্যাটেলাইটে অনলি নিউক্লিক অ্যাসিড থাকে। এটা কি করে? এটা যেটা করবে সেটা হচ্ছে এরা কোনো সেলকে অ্যাটাক করতে পারবে বা ইনফেকশন করতে পারবে, ভাইরাসের মতো সেলটাকে ড্যামেজ করতে পারবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে ইন প্রেজেন্স অফ আদার ভাইরাস। মানে যখন আমি একটা জাস্ট ছবি তোমাদের বুঝাই, ধরো এটা একটা সেল, হ্যাঁ, এটা একটা সেল, এই সেলের মধ্যে স্যাটেলাইট ঢুকবে, স্যাটেলাইট হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নাথিং মানে আদার দ্যান দিস, ধরো একটা নিউক্লিক অ্যাসিড এই সেলের মধ্যে ঢুকলো, কিছুই হবে না, এই সেলটার কিছু হবে না। কিন্তু যদি এমন হয় এই সেলের মধ্যে এটা ঢুকছে এবং একই সাথে ওই সেলের মধ্যে আলাদাভাবে আরেকটা ভাইরাস ঢুকছে, এভাবে, হ্যাঁ, একটা ভাইরাস ঢুকছে। এখন কি করে? এই স্যাটেলাইট এই ভাইরাসের সহযোগিতায় এই সেলটাকে ড্যামেজ করে, নষ্ট করে দেয়, বুঝা গেছে? এই সেলটাকে নষ্ট করে দেয়। তাহলে স্যাটেলাইট নিউক্লিক অ্যাসিড, খেয়াল করে দেখো আমাদের এই যে ভিরয়েড, ভিরয়েডও কিন্তু নিউক্লিক অ্যাসিড আরএনএ, কিন্তু ওইটার আলাদা কোনো ভাইরাসের হেল্প লাগে না। স্যাটেলাইট এটা নিউক্লিক অ্যাসিড যেটা নিজে নিজে সেল ড্যামেজ করতে পারে না। কিন্তু যখন ওই সেলটা আরেকটা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয় তখন স্যাটেলাইট কি করে? তখন স্যাটেলাইট ওই ভাইরাসের সহযোগিতায় এই সেলটাকে মেরে ফেলে, নষ্ট করে ফেলে। তাহলে এই ধরনের নিউক্লিক অ্যাসিডকে বলা হয় স্যাটেলাইট, বুঝা গেছে? এই ধরনের নিউক্লিক অ্যাসিডকে বলা হয় স্যাটেলাইট, নিজে কাজ করতে পারে না। কিন্তু নিউক্লিয়াস সরি মানে যখন একটা সেলের মধ্যে যায় ওই সেলে যদি আরেকটা ভাইরাস থাকে দুজনের সহযোগিতায় সে ওই সেলটাকে নষ্ট করে ফেলতে পারে। এই ধরনের নিউক্লিক অ্যাসিডকে বলা হচ্ছে স্যাটেলাইট। আচ্ছা, তোমরা স্যাটেলাইট বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, এটা আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, ইয়েস অর নো, সবাই ইয়েস অর নো। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, 100% বলছো, তোমরা বুঝতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা, আমি একটু আগে, আচ্ছা এখানে এই এতক্ষণ যা বলছিলাম সেটা এখানে লেখা আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, আলাদা করে আমি আর বলছিলাম। সেটা হচ্ছে দেখো ভিরিয়ন, এখানে ডিএনএ অথবা আরএনএ আছে, সাথে আছে প্রোটিন, মানে সব কথা ভাইরাসের সবকিছু আছে। এনিম্যাল প্ল্যান্টেড রোগ সৃষ্টি করতে পারে ভিরয়েড। দেখো ভিরয়েড, আচ্ছা ভিরয়েড হচ্ছে এটা আসলে কি হবে? আরএনএ আর ডিএনএ ইজ অ্যাবসেন্ট না, আসলে এটা হবে, এটা একটু ঠিক করো, এটা হচ্ছে প্রেজেন্ট, হ্যাঁ, এটা নিউক্লিক অ্যাসিড প্রেজেন্ট, তাই না? এটা একটু ঠিক করে দিবা, হ্যাঁ, এটা প্রেজেন্ট হবে। আচ্ছা, ভিরয়েড নো প্রোটিন, এখানে কোনো প্রোটিন নাই, এটা ঠিক আছে? আর এটা শুধু প্ল্যান্টেড ডিজিজ করে, ঠিক আছে গেল। আর প্রিয়ন দেখো পি ফর প্রোটিন, তাহলে হ্যাজ অনলি প্রোটিন, নো নিউক্লিক অ্যাসিড, অলরেডি বলছি আমরা, এবং এটা এনিমেলে ডিজিজ তৈরি করে। তাহলে ওইটা কারেকশন ছিল, হ্যাঁ, ডিএনএ আর আরএনএ আর ডিএনএ প্রেজেন্ট, আসলে ইউজুয়ালি আরএনএ, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে, গেল। আচ্ছা, আমি চলে আসি, এটা সাথে তোমাদের আজমল স্যার এক্সট্রা ইনফরমেশন যেটা জানতে পারো সেটা হচ্ছে সাব ভাইরাল এজেন্ট। হোয়াট ইজ সাব ভাইরাল এজেন্ট? তার মানে হচ্ছে এরা অ্যাকচুয়ালি ভাইরাস না, ভাইরাসের চেয়ে স্মল স্ট্রাকচার। ওই যে এতক্ষণ ধরে যে চারটা আলোচনা করলাম, ঠিক আছে? দেখো এখানে একটা হচ্ছে ভিরিয়ন, কি ছিল? একটা ছিল ভিরয়েড, একটা ছিল প্রিয়ন, একটা ছিল স্যাটেলাইট, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে ভিরয়েড ছিল নিউক্লিক অ্যাসিড, মেইনলি আরএনএ, স্যাটেলাইট ছিল নিউক্লিক অ্যাসিড, প্রিয়ন ছিল প্রোটিন, তাহলে দেখো পুরো নাই, অর্ধেক আছে। আর ভিরিয়ন ছিল হচ্ছে নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন, এবং মনে রাখতে হবে এরা সবাই ইনফেক্টিভ। এরা সবাই হচ্ছে ইনফেক্টিভ, ইনফেকশন করতে পারে। আচ্ছা, যদি নন ইনফেক্টিভ হয় সেরকম একটা স্ট্রাকচার হচ্ছে সেরকম একটা স্ট্রাকচার হচ্ছে
নিউক্লিও ক্যাপসিড, যেখানে নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন থাকে। তারপর দেখো নিউক্লিক অ্যাসিড থাকার কারণে নাম হয়ে যাচ্ছে নিউক্লিও, আর প্রোটিন থাকার কারণে ওটার নাম হয়ে যাচ্ছে ক্যাপসিড। কারণ আমরা জানি ভাইরাসের প্রোটিনকে বলা হয় ক্যাপসিড। তাহলে তোমরা এই পুরো স্ট্রাকচারগুলো বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু ইয়েস মধ্যে জানাও। এটা খুব ইম্পর্টেন্ট, এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, তুমি রেসপন্স করো, ভেরি গুড, 100% বলছো, এটা বুঝতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা, আমরা চলে যাই স্ট্রাকচার অফ সিঙ্গেল ভাইরাস। আচ্ছা, এখানে আসলে শোনো, এখানে কিছু মুখস্থ করা আছে, এগুলো তোমাকে আসলে পড়ে নিতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে কিছু সংখ্যামূলক তথ্য আছে যেগুলো পরীক্ষায় আসে। এখানে বোঝার কিছু নেই। আমরা যদি একটু দেখি যে টিএমভি ভাইরাসটা হচ্ছে রড শেপেড ভাইরাস, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে রড শেপেড। দেখো দেখো, এটা একটা পার্শ্বিক অংশ, এই জিনিসটা দেখতে আসলে এরকম, টিএমভি দেখতে এরকম রডের মতো। আচ্ছা, গেল। এটার লেংথ হচ্ছে ওয়াইডের চেয়ে 17 গুণ, 17 টাইমস। এটা জানতে হবে। লেংথ ওয়াইড কত, এটা ইম্পর্টেন্ট না। এটাতে আরএনএ থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আরএনএ ভাইরাস। গেল। আচ্ছা, এরপরে যেটা জানতে পারো, এই যে ক্যাপসিমিয়ার সেম, এটা কিছু বলা নাই। আর ক্যাপসিমিয়ার দেখো, এটা আঙুরের থোকার মতো, গ্রেপ লাইক একটা স্ট্রাকচার আছে না, যেমন হচ্ছে আঙুরের থোকার মতো ক্যাপসিমিয়ারগুলো। আচ্ছা, কতগুলো থাকে এটা ইম্পর্টেন্ট, দেখো এবারে 2130 থেকে 2200, মোটামুটি 2132 2200 এই পরিমাণ ক্যাপসিমিয়ার থাকে, এটা জানতে হবে। প্রত্যেকটা ক্যাপসিমিয়ারে থাকে প্রোটিন 150 অ্যামিনো অ্যাসিড, প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, ভিতরে আরএনএ থাকে বলা কিছু নেই। আরএনএতে নিউক্লিওটাইড থাকে 6500, এটা জানতে হবে। এবং 95% অফ দা ওয়েট অফ দ্য ভাইরাস। হ্যাঁ, এটা ক্যারি করে গেল। এরপর হচ্ছে মলিকুলার ওয়েট, এটা ইম্পর্টেন্ট না। আরএনএ কত, এটাও ইম্পর্টেন্ট না। আচ্ছা, এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইচ প্রোটিন সাবইউনিট, এটা হচ্ছে 17000 ডাল্টন। তাহলে তোমাদেরকে এই পুরো স্লাইডে যে জায়গাগুলো একটু দাগিয়ে দিলাম, এই অংশটা ভালো করে পড়বা। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এখানে বোঝার কিছু নাই, কিছু নিউমেরিক্যাল ইনফরমেশন আছে যেটা আসলে পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এবার টিটু ফার্স্ট। টিটু ফার্স্ট দেখো, এটা আমাদের মেট্রিক্স থেকে নেওয়া। টিটু ফার্স্ট একইভাবে তোমাকে করতে হবে নিউমেরিক্যাল অল ইনফরমেশন, এটা মুখস্থ করা। এটা কি থাকে, দুটো পার্ট থাকে, হেড এন্ড টেইল। আমরা পরে দেখব, অসুবিধা নেই। কিন্তু এই যে নিউমেরিক্যাল ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, দেখো লেংথ কত ন্যানোমিটার, ওয়াইড কত ন্যানোমিটার, ডিএনএ লেংথ কত, টোটাল ওয়েট কত পার্সেন্ট ডিএনএ, নিউক্লিওটাইড এটা 100%, এটা খুব ভালো করে করতে হবে। 60000 ক্যাপসিমিয়ারের সংখ্যা 100%, খুব ইম্পর্টেন্ট। কত ন্যানোমিটার লেংথ টেইলের, হ্যাঁ, ডায়ামিটার কত, স্পাইক কয়টা থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। বেজাল প্লেট কয়টা থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। আসলে এখানে বোঝানোর কিছু নাই, মানে এই ইনফরমেশনগুলো তোমাকে অবশ্যই মেমোরাইজ করতে হবে। এটা মেট্রিক্স থেকে বলো, বই থেকে এই যে ক্লামজি ওয়েতে যে আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে ইনফরমেশন দেওয়া আছে, সেটা কিন্তু তোমাকে মনে রাখার দরকার হবে না। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে একটু যাই। দেখো, এটা ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন, এটাও কিন্তু আমরা আগে দেখে আসছি, বিজ্ঞানী হচ্ছে ফেলিক্স। আচ্ছা, গেল। এটার হেডটা কেমন, এখানে এক্সট্রা যে ইনফরমেশনগুলো আছে সেটা হচ্ছে হেক্সাগোনাল, এটা দেখো করে ওই যে আমরা সেই এই যে তাই না বেনজিন চক্র, বেনজিন সাইকেলের মতো হেক্সাগোনাল। গেল। এই নিউমেরিক্যাল ইনফরমেশনগুলো আমরা অবশ্যই এমটি মেট্রিক্স থেকে পড়বো, তাহলে আলাদা করে এভাবে পড়তে হবে না। টেইল সেম কথা, একইভাবে এমটি এই অংশটা আমরা মেট্রিক্স থেকে পড়বো, যেটা আমি তোকে দেখালাম। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে দেখো করে যে এটা কি নাই, নো নিউক্লিয়াস, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, সেল ওয়াল অথবা আদার অর্গানেল। কেন নাই? কারণ টিটু ফার্স্ট একটা ভাইরাস, এটা এগুলো থাকবে না, তাহলে এটা মুখস্থ করার দরকার নাই। কেমন? আচ্ছা, তোমার জন্য সেকেন্ড কুইজ, আসো আমরা পার্টিসিপেট করি। দেখো এটা কি आंसर হবে, which of the following enzyme present in the tail of টিটু ফার্স্ট, দেখে পারে। হ্যাঁ, দেখি এটা आंसर কি বলে, এক্সিলেন্ট। ম্যাক্সিমাম স্টুডেন্ট সঠিক आंसर দিয়েছো, তাহলে এখানে যে এনজাইম থাকবে সেটা হচ্ছে লাইসোজাইম। ওকে, লাইসোজাইম, ভেরি গুড, সবাই খুব ভালো দিয়েছো। আচ্ছা, আমরা চলে যাই এরপরে নভেল করোনা ভাইরাস। এখন আমরা যেটা হচ্ছে করোনা ভাইরাস কিন্তু বর্তমান প্রেক্ষাপটে পরীক্ষার জন্য মোটেও ইম্পর্টেন্ট না। কেন? এখন কিন্তু করোনা নিয়ে আলোচনা নাই, এখান থেকে খুব বেশি প্রশ্ন স্যার করবে না। আমরা জাস্ট কি পয়েন্ট মনে রাখবো। আচ্ছা, এটার নাম করোনা কেন, দেখো খেয়াল করে, এটা দেখতে একটা মুকুট, যে রাজা যে মুকুট পরে, ক্রাউন, সেটার মতো দেখতে, এজন্য বলা হয় করোনা ভাইরাস। আচ্ছা, গেল। এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ল্যাটিন করোনা মানে ক্রাউন, যেটা আমি বললাম। আচ্ছা, এটা হচ্ছে করোনা ভেরি ফ্যামিলি একটা ভাইরাস, যেটা সংক্ষেপে লেখা হয় ওভ, ও ভি মানে করোনা ভাইরাস, ও মানে করোনা আর ভি ভাইরাস। ওকে, গেল। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে আরএনএ ভাইরাস, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু হিউম্যান কে এফেক্ট করে বা এনিম্যাল কে এফেক্ট করে, কিন্তু এটা আরএনএ ভাইরাস, এটা মনে রাখতে হবে, ডিএনএ ভাইরাস না। আচ্ছা, গেল। এর মধ্যে দেখো খেয়াল করে জুনোটিক, করোনা ভাইরাসের জুনোটিক। আচ্ছা, জুনোটিক মানে হচ্ছে যে ভাইরাসগুলো এনিমেলে থাকে, পরবর্তী এনিমেল থেকে হিউম্যানে ট্রান্সমিট হয়, এটা হচ্ছে জুনোটিক ভাইরাস। ঠিক আছে? তাহলে এনিমেলে যে ভাইরাস থাকে, পরবর্তীতে এনিমেল থেকে এনিমেল অথবা এনিমেল থেকে হিউম্যান এখানে ট্রান্সমিট হয়, এই ধরনের ভাইরাসকে বলে জুনোটিক ভাইরাস। তো এখানে করোনা ভাইরাসের দেখো খেয়াল করে 24 ইয়ার্স ধরে আমরা 4 ধরনের করোনা ভাইরাস পেয়েছি, এবং তিনটা হচ্ছে জুনোটিক টাইপ। দেখো খেয়াল করে এই করোনা ভাইরাস হচ্ছে, একটা হচ্ছে সার্স কোভিড, এটা 2003 এ চায়নাতে পাওয়া গিয়েছিল, এটা জানতে পারো। আচ্ছা, একটা হচ্ছে মার্স কোভিড, এটা মিডল ইস্টে পাওয়া গিয়েছিল, সার্সটা পাওয়া গিয়েছিল চায়নাতে। আর এখন যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে সার্স কোভিড ভাইরাস 2। খেয়াল করো, বর্তমানে যে ভাইরাসকে আমরা কোভিড-19 বলতেছি, এই যে উপরে আছে কোভিড-19, এটা অ্যাকচুয়ালি এই ভাইরাসের আরেক নাম হচ্ছে সার্স কোভ 2, মানে সার্স করোনা ভাইরাস 2। ঠিক আছে? এইটা একটু জানতে পারো, এছাড়া কিছু বলার দরকার নেই। এবং এই যে করোনা ভাইরাসকে কখন প্যান্ডেমিক ঘোষণা দেওয়া হয়, আচ্ছা, প্যান্ডেমিক কি জিনিস আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই সংখ্যাটা ইম্পর্টেন্ট, 2020 মার্চ 11 2020 তে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনাকে বলেছিল প্যান্ডেমিক। আচ্ছা, প্যান্ডেমিক কি জিনিস আমরা একটু পরে আলোচনা করব, ঠিক আছে? একসাথে। আচ্ছা, দেখো এখানে আমরা চলে আসলাম তিনটা শব্দ, একটা হচ্ছে এন্ডেমিক, একটা হচ্ছে এপিডেমিক, আর একটা হচ্ছে প্যান্ডেমিক। খুব সহজে যদি আমরা বলি, এন্ডেমিক হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া, অল্প জায়গা, এখানে যদি কোনো ভাইরাস থাকে, এটা বলা হচ্ছে ভাইরাস বা যে কোনো ডিজিজ, এটা বলা হচ্ছে এন্ডেমিক। দেখো খেয়াল করে ন্যারো এরিয়া পপুলেশন যেটা থাকে, যেমন হচ্ছে মার্স করোনা ভাইরাস। আচ্ছা, এবার আসো এপিডেমিক। আচ্ছা, এপিডেমিক হচ্ছে যখন একটা মোটামুটি বড় এরিয়াতে একটা ডিজিজ, একটা ভাইরাস ব্যাকটেরিয়ার আউটব্রেক হয়, এটা বলা হয় এপিডেমিক। তারপর দেখো ওয়াইড এরিয়া, যেমন হচ্ছে ওয়েস্ট আফ্রিকা, এখানে যে ইবোলা ভাইরাস, এটা ছিল এপিডেমিক। আচ্ছা, এবার আসো প্যান্ডেমিক। আচ্ছা, প্যান্ডেমিক কি? প্যান্ডেমিক হচ্ছে থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে যেটা ছড়িয়ে পড়ছে এই ভাইরাস বা ব্যাকটেরিয়া, যে কোনো ডিজিজ, এটাকে আমরা বলবো প্যান্ডেমিক। তাহলে এটা বলা আছে মোস্ট অফ দ্য কান্ট্রিজ রিজনস। তাহলে খেয়াল করে দেখো, এন্ডেমিক হচ্ছে ধরো একটা কান্ট্রিতে অল্প জায়গায় যে ডিজিজটা আছে, তাই না, একটা কান্ট্রিতে, এটা হচ্ছে এন্ডেমিক। এপিডেমিক কেমন? কয়েকটা কান্ট্রিতে। ঠিক আছে? মনে করো একটা মহাদেশ, সাবকন্টিনেন্ট, একটা সাবকন্টিনেন্টে আছে, তাহলে এটাকে আমরা বলবো এপিডেমিক। আর প্যান্ডেমিক কি? অল সাবকন্টিনেন্ট, একটা সাত মানে আমাদের যে মহাদেশ আছে, তাই না, 5 মহাদেশ, 7 সমুদ্র, সারা ওয়ার্ল্ডে যে ডিজিজটা ছড়িয়ে পড়লো, এটাকে আমরা বলবো প্যান্ডেমিক। তাহলে এটা হচ্ছে অনলি ওয়ান কান্ট্রি, একটা সিঙ্গেল এরিয়া বা হচ্ছে স্মল এরিয়া। এপিডেমিক হচ্ছে ফিউ কান্ট্রিজ, হ্যাঁ, কয়েকটা দেশে ছড়িয়ে পড়লো। আর প্যান্ডেমিক হচ্ছে থ্রুআউট দ্য ওয়ার্ল্ড। এই তিনটা তোমরা বুঝতে পেরেছো কিনা? তার আগে আমি একটু দেখি, আমাদের কুইজে আগে ভালো করেছিল ওয়াজাহাত, অর্ণব, মিথিলা, শ্রেয়া, তোমাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, এখন তোমরা বুঝতে পেরেছো না, আমি একটু ইয়েস অর নো দেখতে চাও, ইয়েস অর নো, এই তিনটা বুঝতে পেরেছো কিনা? একটা কান্ট্রিতে বা স্মল এরিয়া এন্ডেমিক, কয়েকটা কান্ট্রি বলবো এপিডেমিক, আর থ্রুআউট দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে এটা হচ্ছে প্যান্ডেমিক। ভেরি গুড, 100% বলছো, তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার রেপ্লিকেশন অফ ভাইরাস। আচ্ছা, এটা হচ্ছে ভাইরাসের লাস্ট পড়া বা বোঝা কি বোঝা পড়া। আচ্ছা, এটা হচ্ছে ভাইরাসের রেপ্লিকেশনটা আসলে দুভাবে হয়, কেমন? একটা হচ্ছে লাইটিক আর একটা হচ্ছে লাইসোজেনিক। আচ্ছা, এখানে যে শব্দটা আমাদের একটু জানতে হবে সেটা হচ্ছে, আমি একটু লিখি, সেটা হচ্ছে লাইটিক। লাইটিক মানে হচ্ছে লাইসিস, বাংলা যদি আমরা বলি ভেঙে যাওয়া, লাইটিক মানে লাইসিস বা ভেঙে যাওয়া। তাহলে কোষ যদি ভেঙে যায়, এটাকে আমরা বলবো লাইসিস বা লাইটিক চক্র। আর কোষ যদি ভেঙে না যায়, তখন এটাকে আমরা বলবো লাইসোজেনিক সাইকেল। এখন তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে, সেটা হচ্ছে কোষ ভেঙে যাওয়া খারাপ নাকি কোষ টিকে থাকা ভালো, তাই না? কোনটা বেশি খারাপ, কোনটা বেশি কম খারাপ, এটা একটু কমেন্টে বলো তো। তোমাদের কাছে কি মনে হয়, কোষ ভেঙে যাওয়া বেশি খারাপ নাকি কোষটা অক্ষত থাকা বেশি ভালো? এটা আমাদের একটু কমেন্টে জানাও। হ্যাঁ, আমরা একটা নামে ব্রেক দিব, আমরা 15 মিনিট পরে একটা নামে ব্রেক দিব, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই নামে ব্রেক দিব। হ্যাঁ, কোষ ভেঙে যাওয়া বেশি খারাপ, তাই না? এক্সেলেন্ট। আচ্ছা, এজন্য দেখবা লাইটিক চক্রটা সিভিয়ার, লাইটিক চক্রটা সিভিয়ার, এটাকে বলা হয় ভিরুলেন্ট। ভিরুলেন্ট মানে সিভিয়ার, ভিরুলেন্ট লেখা ভিরুলেন্ট মানে সিভিয়ার। আর লাইসোজেনিক, এটার আরেক নাম হচ্ছে টেম্পারেট। টেম্পারেট মানে হচ্ছে মাইল্ড,
মাইল্ড, আর ভিরুলেন্ট মানে হচ্ছে সিভিআর। কেন নিশ্চয়ই বুঝতে পারছো। এবার লাইটিক চক্র কিভাবে হয় শোনো। তোমরা যেটা করতে পারো যে এই যে সাইকেলের স্টেপগুলো শুধু নাম করতে পারো। এভাবে পরীক্ষায় হয়তো আসবে না, পরীক্ষার ভেতর থেকে কিছু প্রশ্ন আসতে পারে, সেটা আমি একটু দেখাবো। যেমন শুরুতে দেখো খেয়াল করে, প্রথম স্টেপের নাম হচ্ছে লাইটিক চক্র, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। কেমন? আচ্ছা এখন কি হয়, এই অ্যাটাচমেন্টের মাধ্যমে যেহেতু ফার্স্ট ফেজ, এটার মাধ্যমে বিগিনিং অফ ইনফেকশন শুরু হয় গেল। এবার আমরা ছবি দেখি, খেয়াল করে দেখো এখানে কি হচ্ছে। আচ্ছা প্রথমে হচ্ছে এই যে 1 নম্বর ফেজ মানে অ্যাটাচমেন্ট হচ্ছে। এই যে আমাদের টিউব্যাক্টেরিয়াল ফাজ মানে ভাইরাসটা সেলের মধ্যে ঢুকবে। দেখো সেলের মধ্যে ঢুকে এই যে ডিএনএটা সেলের মধ্যে কি ঢুকবে, শুধু নিউক্লিক অ্যাসিড, ডিএনএটা ঢুকবে, কিন্তু প্রোটিনটা বাইরে রয়ে যাবে। ঠিক আছে, কেমন? প্রোটিনটা আউটসাইড বডি মানে আউটসাইড সেল থাকবে। এবার দেখো ব্যাকটেরিয়াল ডিএনএ এর ফ্র্যাগমেন্টেশন ভেঙে যাচ্ছে, আর এই যে ভাইরাল ডিএনএ যেটা বলছি ফার্স্ট ডিএনএ সেটা কিন্তু এটা। আচ্ছা এরপর কি হচ্ছে, এরপরে এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ গুলো নষ্ট হয়ে গেল, আর ফার্স্ট যে ডিএনএ মানে ভাইরাসের যে ডিএনএটা, এই ডিএনএটা রেপ্লিকেশন মানে মাল্টিপ্লিকেশন, দেখো একটা ছিল এটা হয়ে গেছে 4টা, তার মানে এখানে মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। এবার আসো এরপর কি হবে, এরপর যেটা হবে এই যে ক্যাপসিড তৈরি হবে, এই যে প্রোডাকশন প্রোটিন হেড টেইল এগুলো মানে সবটা ক্যাপসিড তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। তাহলে প্রোটিন তৈরি হলো, আর এই যে এখানে নিউক্লিক অ্যাসিড ছিল, মিলে অসংখ্য আবার ব্যাকটেরিয়া ফার্স্ট তোমার ভাইরাস তৈরি হবে। এই ভাইরাসগুলো যখন বের হয়ে যাবে তখন এই ব্যাকটেরিয়াল সেলটা লাইসিস হয়ে যাবে, মানে সেলটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এই প্রসেসে সেল নষ্ট হয় এজন্য এটাকে বলা হচ্ছে লাইটিক ফেজ। বলো এই ফেজে যেহেতু সেলগুলো নষ্ট হয়ে যায় এজন্য এই ফেজটাকে বলা হচ্ছে লাইটিক ফেজ। তাহলে দেখো ভাইরাস ঢুকলো, ভাইরাসের নিউক্লিক অ্যাসিডটা রেপ্লিকেশন হচ্ছে এবং ব্যাকটেরিয়া নিউক্লিক অ্যাসিডটা নষ্ট হয়ে যাচ্ছে। এই নিউক্লিক অ্যাসিডের চারপাশে আবার প্রোটিন, এগুলো তৈরি হয়ে ভাইরাস তৈরি হচ্ছে। ভাইরাসটা পরে যখন ব্যাকটেরিয়াল ওয়ালকে লাইসিস করে বাইরে চলে আসতেছে। সরি, তাহলে বাইরে চলে আসতেছে, তাই না? তাহলে যেহেতু সেল লাইসিস হচ্ছে এটাকে আমরা বলবো লাইটিক ফেজ। আচ্ছা এই কথাগুলো এখানে আছে, স্টেপের নামগুলো একটু মনে রাখতে পারো, নাম রাখলেও অসুবিধা নেই। আচ্ছা এখানে যেটা জানতে হবে, এটা দেখলাম আমরা যে প্রোটিনগুলো অ্যাসেম্বল হচ্ছে নিউক্লিক অ্যাসিডের পাশে। আচ্ছা এরপর রিলিজ। আচ্ছা রিলিজ এখানে ইম্পর্টেন্ট আছে একটা লাইন, সেটা হচ্ছে 30 মিনিটে 300 নিউ ফাজ ভাইরাস তৈরি হবে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে 30 মিনিটে 300 দেখো মিল আছে, জাস্ট একটা শূন্য এক্সট্রা। আচ্ছা গেল। এবার এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে ব্যাকটেরিয়া ইনফেক্ট করলো, এই এখানে শুরু করে এই যে নিউ ভাইরাস, ব্যাকটেরিয়াকে ভাইরাস ইনফেক্ট করলো, এখানে শুরু করে নিউ ভাইরাস যে রিলিজ হচ্ছে, এই টোটাল প্রসেসটা হতে যে সময় লাগে এটাকে বলে এক্লিপস পিরিয়ড। এটা বলা হয় এক্লিপস পিরিয়ড। এটা ইম্পর্টেন্ট, এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে। সবথেকে লাইটিক সাইকেলটা হতে যে সময় লাগে এটাকে বলে এক্লিপস পিরিয়ড। ওকে আচ্ছা এবার হচ্ছে তোমাদের জন্য একটা কুইজ, এই কুইজটা কেমন সবাই এটা হচ্ছে আমাদের কুইজ 3। ঠিক আছে, এটা তোমরা একটু অ্যান্সার করো দেখি। সবাই হ্যাঁ বলে এখন ওপেন আছে, তোমরা একটু অ্যান্সার করো। হ্যাঁ খুবই সহজ, খুবই সহজ, আমি খুবই সময় দিব না, 5 সেকেন্ড। হ্যাঁ সবাই অ্যান্সার করো। ওকে ভেরি গুড, আমি এটা ক্লোজ করি। তাহলে বোঝা যাচ্ছে এটা অ্যান্সার হবে এক্লিপস পিরিয়ড, তাই না? একটু আগে আমরা বলেছি এটা হচ্ছে এক্লিপস পিরিয়ড। আচ্ছা এবার লাইসোজেনিক সাইকেল। লাইসোজেনিক সাইকেল কি হয়, এটা কিন্তু সেল লাইসিস হবে না। আমরা দেখব কি হয়, এটা কিন্তু কাদের হয়, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ল্যামডা ফাজে হয়, হ্যাঁ আলফা ফাজ, টি1 ফাজ, এম13 ফাজ। এই ভাইরাসগুলোতে হয়, এটা কিন্তু ভাইরাস, এটা কিন্তু ভাইরাস, এটা বলে যাবে না। এই ভাইরাসগুলোতে হয়, এই ভাইরাসগুলো যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এটার নাম হচ্ছে ইকোলাই। এটা মনে রাখতে হবে। আচ্ছা গেল। এখানে সেগুলোর ডেসক্রিপশন আমার দরকার নাই, এখানে কিছু এনজাইম আছে, এই এনজাইমগুলো আসতে পারে, যেমন হচ্ছে নিউক্লিয়াস। এটা কি করে, ব্যাকটেরিয়াল ডিএনএটাকে কাটে। আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি তাহলে দেখব এই যে ভাইরাস ডিএনএ, আর এখানে হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ। তাহলে ব্যাকটেরিয়াল ডিএনএ একটা জায়গায় কেটে দিবে, এই কাটে দিয়ে এনজাইম তার নাম হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা এবার আসো ফার্স্ট ডিএনএ। ফার্স্ট ডিএনএ মানে কি, ফার্স্ট ডিএনএ মানে হচ্ছে ভাইরাস এর ডিএনএ। এই ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে অ্যাটাচ হয়, অ্যাটাচ করে যে এনজাইম তার নাম ইন্টিগ্রেস। তাহলে আমরা যদি একটু আসি তাহলে দেখো এই যে এখানে কেটে গেল, এটাও কেটে যাবে, এই দুটো একসাথে মিলে মিলে এই যে এটা তৈরি করলো। তাহলে তৈরিতে যে এনজাইম কাজ করছে এটাকে বলছি ইন্টিগ্রেস। গেল। এবার আসো এই যে ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে মিলে গেল, মিলে গিয়ে যেটা তৈরি করতেছে এই যে এটাকে বলা হচ্ছে প্রোফাজ। তার মানে হচ্ছে দুজনের মধ্যে বন্ধুত্ব হলো। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো আমার ব্যাকটেরিয়াল ডিএনএ এটা, আর আমার ভাইরাল ডিএনএ হচ্ছে এটা। এই যে খেয়াল করো, এটা হচ্ছে আমার ভাইরাল ডিএনএ, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। কি হচ্ছে, এই যে ভাইরাল ডিএনএ অংশ এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ অংশের সাথে মিলে গেল, বন্ধুত্ব হলো, দুজনের মধ্যে বন্ধুত্ব হলো। বন্ধুত্বের এই যে প্রক্রিয়া যেটা তৈরি হলো, বন্ধুত্বের প্রক্রিয়া, এই প্রক্রিয়া যেটা তৈরি হলো মানে যেখানে ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ডিএনএ একসাথে আছে, এটা বলা হয় প্রোফাজ। তাহলে ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে কোথায় প্রোফাজ তৈরি হয়। তাহলে বলো লাইটিক চক্র নাকি লাইসোজেনিক চক্র, বুঝতে পারছো? আচ্ছা আমি একটু লিডার দেখি কারা খুব ভালো আছে বলছে। আচ্ছা আমাদের সাথে তাসমিয়া, ওয়াজাহাত, সাইফ, ফাহিম, সালমান সবাই খুব ভালো আছে বলছে, তোমাদের সবাই শুরু আছে। তাহলে প্রোফাজ, বুঝতে পারছো? তাহলে প্রোফাজ হবে। আচ্ছা এবার একটু খেয়াল করো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝো না এর পার্থক্য আছে। সেটা হচ্ছে এই প্রোফাজ হওয়ার পরে ব্যাকটেরিয়া বাইনারি ফিউশন হবে, মানে একটা ব্যাকটেরিয়া দুইটা ব্যাকটেরিয়া পরিণত হবে, একটা সেল দুইটা হয়ে যাবে। খেয়াল করে এই যে দেখো এই যে এটা একটা সেল, এটা একটা সেল। তার মানে লাইসোজেনিক সাইকেলে ব্যাকটেরিয়ায় ডাবল তোমার বাইনারি ফিউশন হয়, একটা ব্যাকটেরিয়া দুইটা ব্যাকটেরিয়া হয়ে যাচ্ছে, বা একটা সেল দুইটা সেল হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়া নট ভাইরাস। এই ছবিটা বুঝছো? দেখো একটা ব্যাকটেরিয়া দুইটা হয়ে যাচ্ছে, তাহলে দেখো প্রোফাজ কয়টা, এটা একটা প্রোফাজ, এটা একটা প্রোফাজ। এবার দেখো এইবার ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ভাইরাস ডিএনএ আলাদা হয়ে গেল। এই ভাইরাল জিনোমগুলো থেকে পরবর্তীতে ভাইরাসগুলো রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, ভাইরাসগুলো বের হয়ে যাবে, বাট নো সেল লাইসিস। ঠিক আছে, ভাইরাস বের হয়ে যাবে কিন্তু সেল লাইসিস হবে না। তো যেহেতু সেল লাইসিস হয় না, এজন্য এটার নাম হচ্ছে লাইসোজেনিক সাইকেল। গেল। আচ্ছা এখানে এখানে একটা কথা বলা আছে যে কোন ভাইরাস এরকম হয়। দেখো হার্পিস ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস যেটা হিউম্যানকে এফেক্ট করে এবং লাইসোজেনিক সাইকেল করে। ঠিক আছে, তাহলে এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এই উদাহরণটা एग्जांपलটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। গেল। আচ্ছা এটা হলো, তাহলে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম তাই এই পার্থক্যের মধ্যে আছে। এটা অলরেডি আমরা বলে ফেলছি, তোমরা যদি এটা জাস্ট রিডিং করো প্রসেসটা আমাদের জানতে পার্থক্যটা তোমাদের জন্য খুব ইজি। খেয়াল করে দেখো প্রোফাজ, দেখো লাইকে কিন্তু হয় না, আর প্রোফাজটা লাইসোজেনিক হয়। বাকি পার্থক্যগুলো জাস্ট প্রসেসটা আমরা যেহেতু এক্সপ্লেইন করলাম তাহলে বোঝাটা তোমাদের জন্য সহজ। আচ্ছা এবার এই কুইজটা একটু তোমরা অ্যানসার করো দেখি। কুইজ 4, এটা খুব সহজ কুইজ, দেখি তোমরা পারো কিনা। হ্যাঁ দেখি তোমরা পারো কিনা। হ্যাঁ তোমাদের সময় 5 সেকেন্ড, না একদম করা যাবে না, খুব সহজ। ওই 30 এর মধ্যে কিন্তু অ্যানসার আছে, 30 এর মধ্যে অ্যানসার, ভেরি গুড, 95% স্টুডেন্ট অ্যানসার দিয়েছো। এর অ্যানসার হবে 300, এর অ্যানসার হবে 300। আচ্ছা আমরা একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি যে ভাইরাস থেকে এই জায়গাগুলো থেকে কি প্রশ্ন এসেছে। আচ্ছা এবার দেখো ভাইরাস সম্পর্কে কোনটি সঠিক নয়, এটা তোমরা একটু কমেন্টে জানাও, একটু ইনবক্সে জানাও, ইনবক্সে জানাও। আচ্ছা এই প্রশ্নটা কিন্তু আলিম স্যারের বইতে আছে। হ্যাঁ আলিম স্যারের উত্তরটা আছে। আমরা দেখি কারা ভালো করেছিল, সাদমান, অগ্নি, তাসমিয়া, ওয়াজাহাত, অপসরা। হ্যাঁ সাদমান এবং ওয়াজাহাত, তাসমিয়া ওরা কিন্তু প্রায় ভালো অ্যানসার দেয়, ওদেরকে আমি আগেও ক্লিয়ার করেছি, ভেরি গুড। হ্যাঁ এটা এটা বলতো ইউজ অফ ভাইরাস, এটা কিন্তু আলিম হাসান স্যারের বইতে নাই। তোমাদের আসলে বেসলাইন প্রশ্ন কেমন আছে এটা অ্যাসেস করার জন্য আমরা এটা দিয়েছি, মেডিকেল টেস্টের প্রশ্ন সলভ করেছিলাম, দেখি এটা কি অ্যানসার দিতে পারে। এখন পর্যন্ত সঠিক অ্যানসার পাইনি। আচ্ছা এটা অ্যানসার হবে এই যে ব্যালেন্স অফ অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। এটা হবে। এই খেয়াল করো, এটা কিন্তু ইউজ অফ ব্যাকটেরিয়া না, তোমরা যা কার্ড বলছো এটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ইউজ, এটা ভাইরাস ইউজ করছে। ঠিক আছে, এটা অ্যানসার হবে ডি। ঠিক আছে, এটা হাসান স্যারের বইতে কিন্তু নাই, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হিসেবে তোমাকে এই অ্যানসারটা জানতে হবে। আচ্ছা কুই ভাইরাস কিউবিক ইন শেপ, বলো কিউবিক ইন শেপ, এটা অ্যানসার করো। আর কুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর ভাইরাস, এটা অ্যানসার করো একসাথে একসাথে। সাইড দুটো অ্যানসার করো, কমন অ্যানসার করো তোমরা। দুটো অ্যানসার একসাথে চাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটা আমি টেক্সট আছে, তাহলে এটা হবে ভ্যাকসিনিয়া। আর ভাইরাসের ক্ষেত্রে ট্রু কি, দেখো করে এই ইনঅ্যাক্টিভ আউটসাইড দ্য হোস্ট, এটা হবে অ্যানসার, তাই না? এ ভেরি গুড, রাইস রাহিম, ওয়াজাহাত, তোমরা ভালো দিয়েছো। এবার এটা অ্যানসার করো, ডিএনএ ভাইরাস কোনটা আর নন ইনফেকশাস ভাইরাস কোনটা, এটা অ্যানসার করো দ্রুত, এটা অ্যানসার করো দেখি।
হ্যাঁ, সাইফ, হ্যাঁ। হ্যাঁ, ওয়াজহাত একটু খেয়াল করে answer দিতে হবে। তাসমিয়া, হ্যাঁ, সঠিক answer দিয়েছো। ওকে, ভেরি গুড। তাহলে গেম হচ্ছে হেপাটাইটিস বি। এটা আমরা জানি নন ইনফেক্টিভ কি? নন ইনফেক্টিভ। এরা সবাই কিন্তু ইনফেক্টিভ। নন ইনফেক্টিভ হচ্ছে নিউক্লিওক্যাপসিড। এটা কিন্তু অনেক আলোচনা করা হয়েছে। আচ্ছা, আমরা কিভাবে ভাইরাল ডিজিজ মনে রাখবো? দেখো এটা একটা নিউমেরিক্স। এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হাই হাই দেশে বসন্ত মাস এলো। জুয়েল ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বর পেল। আচ্ছা, এবার খেয়াল করে দেখো। হাইতে হাম মিজলস, এই ইংরেজি নাম তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হাইতে হার্পিস, হাই বসন্ত মানে চিকেন পক্স, মাসতে মামস, এলোতে এইডস। জুয়েলতে জলাতঙ্ক, যেটা ইংরেজি নাম হচ্ছে রেবিস, ভাই হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়া একই ধরনের রোগ, যেটা একটা রাখবো। জ্বরে হচ্ছে পিত জ্বর, হ্যাঁ, এটা হচ্ছে ইয়েলো ফিভার। এটা ইংরেজি নাম, আর পেল হচ্ছে পোলিও। তাহলে খেয়াল করে দেখো তো, পোলিও কি ধরনের রোগ? এটা কি ভাইরাসজনিত রোগ নাকি ব্যাকটেরিয়াজনিত রোগ? বলো। খুবই সহজ। আচ্ছা, এবার আসো হার্মফুল ইফেক্টস অফ ভাইরাস। আচ্ছা, আমরা ইকোনমিক ইম্পর্টেন্স অফ ভাইরাস পড়বো, তার আগে আমার হয় আমাদের জন্য আমরা 5 মিনিটের একটা ব্রেক দিই। ঠিক আছে, ব্রেক 5 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা আমাদের জন্য একটু ব্রেক দিই। হ্যাঁ, সেক্ষেত্রে বন্ধুরা আমরা আমাদের ব্রেকের পর আবার ফিরে আসলাম তোমাদের সাথে। তো আসলে ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে ভাইরাস অংশটা একটু বড় এবং এখান থেকে আসলে প্রশ্নের সম্ভাবনা বেশি। তো এটাই আমরা একটু বেশি ডিটেইলে আলোচনা করছি। চলো আমরা একটু আগে, হ্যাঁ? আচ্ছা, এখানে যেটা আছে এটা একটা মুখস্থ করা। হার্মফুল ইফেক্টস অফ ভাইরাস। ভাইরাস কি রোগ সৃষ্টি করে? আচ্ছা, এটা তো আসলে বোঝার কিছু নাই। তো এখান থেকে মনে রাখতে হবে কি যে কোন ডিজিজগুলো বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অবশ্যই হিউম্যান ডিজিজ। এটা একদম মুখস্থ রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট।
আচ্ছা, প্ল্যান্টের কিছু ডিজিজ করে, এটা নাইস টু নো, এটা সিঙ্গেল স্টার, কিন্তু এনিম্যাল ডিজিজগুলো খুব ভালো করে করতে হবে। হ্যাঁ, পেট এনিম্যাল কি ডিজিজ করে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা গেল। ফাজ ভাইরাস, ব্যাকটেরিয়া, যেটা কি করে এটা বলার কিছু নাই। এইডস ভাইরাস থেকে যেটা জানতে হবে, এখানে দুইটা শব্দ আছে। দেখো একটা করে, একটা হচ্ছে এইডস। এইডস এর ফুল ফর্ম একেবারে ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, মানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেমটাকে কি করে এটা ড্যামেজ করে, তাই না? এটাকে নষ্ট করে দেয়। আচ্ছা, এটাই আমরা বলবো। একটা হচ্ছে এইচআইভি, এটার ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, ইমিউন ডেফিসিয়েন্সি যখন একসাথে বলি তখন আমি কিন্তু বলি ইমিউনো ডেফিসিয়েন্সি, এটা একটু খেয়াল করতে হবে, ও কিন্তু নট ই। এই মোটামুটি আচ্ছা গেল। এবার এখানে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে কতগুলো এখন পর্যন্ত এইডস এর রোগী আছে, এটা অনেক সময় আসতে পারে। যেমন হচ্ছে দেখো 9708, মোটামুটি less than 10,000 এইডস রোগী বাংলাদেশে টিলেট 2023 পর্যন্ত আমরা এখন পর্যন্ত পেয়েছি less than 10,000। এটা একটু জানতে পারো, কিছু না। আচ্ছা, এবার ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাস কি আমি একটু পরে দেখাবো। এই যে এখানে দেখো, এই ভাইরাসটা হচ্ছে ইবোলা ভাইরাস। এই যে এই ভাইরাসটা দেখো একদম সুতার মতো দেখতে। এটা কি করে, এটা হচ্ছে যে কোনো সেল, এটা যদি সেল হয় এই সেলটাকে ভেঙে ফেলে, মানে লাইসিস করে, সেল লাইসিস করে, আলটিমেটলি মানুষটা মারা যায়। হ্যাঁ, তো এই কথা এখানে লেখা আছে যে এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। তাহলে এটুকু আমরা জানবো। আচ্ছা, এটা কোথায় হয়েছিল? আফ্রিকার জায়ার, জায়ার নামে একটা দেশ আছে কান্ট্রি, সেখানে হয়েছিল। আচ্ছা গেল। এরপরে যেটা সেটা হচ্ছে এখানে কি হয়? এটা হচ্ছে লিথাল ভাইরাস। এই যে দেখো এখানে মেইনলি হয় হেমোরেজ, কারণ কি সেলগুলো লাইসিস হয়ে যায়। হ্যাঁ, মানুষ হেমোরেজ মানে রক্তপাত হয়ে মানুষ মারা যায়। ঠিক আছে? এতটুকু ইম্পর্টেন্ট, এখানে বাকিটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর হচ্ছে জিকা ভাইরাস। জিকা ভাইরাস আমরা একটু দেখি। দেখো জিকা ভাইরাস যেটা হয় সেটা হচ্ছে মানুষের নরমাল ব্রেনটা এরকম হওয়ার কথা ছিল। হ্যাঁ, নরমাল ব্রেনের সাইজ। জিকা ভাইরাস যেটা হয় সেটা হচ্ছে ব্রেন সাইজটা ছোট হয়ে যায়। এই ছোটকে আমরা বলি মাইক্রো, আর সেফালি, সেফাল মানে হচ্ছে মাথা। ঠিক আছে? সেফাল মানে কি মাথা। তাহলে টোটালি জিকা ভাইরাস যেটা হয় সেটা হচ্ছে মাইক্রোসেফালি, মানে বাচ্চাদের ছোট মাথা। সহজভাবে যদি আমরা বলি সেটা এখানে আছে। আচ্ছা, এখানে যেটা আমরা একটু জানবো সেটা হচ্ছে জিকা ভাইরাস, এটা হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস, এটা এক ধরনের ফ্ল্যাভি ভাইরাস। মনে রাখতে হবে আমাদের কিন্তু দেশে এখন যে রোগটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস, হ্যাঁ, ওইটা কিন্তু এক ধরনের ফ্ল্যাভি ভাইরাস। তো মিল আছে কিন্তু এই মিল একসাথে কিন্তু আমাদের একটু পড়ে দিতে হয়। হ্যাঁ, মনে রাখতে হয়। এটা দেখো এটা হচ্ছে আরএনএ ভাইরাস। দেখো ইবোলা আরএনএ, জিকা আরএনএ ভাইরাস। ওকে গেল। আচ্ছা, এটা কোথায় পাওয়া গিয়েছিল? উগান্ডাতে প্রথম পাওয়া গিয়েছিল। এবং এখানে যে ভাইরাস যে মশকের মাধ্যমে এটা ট্রান্সমিটেড হয় সেটা হচ্ছে এডিস ইজিপ্টি, এডিস অ্যালবুটিকাস। তার মানে হচ্ছে ওই যে আমাদের এডিস মস্কিটোর মাধ্যমে কি হয়? আমাদের ডেঙ্গু কিন্তু ট্রান্সমিটেড হয়। তার মানে দেখো দুইটা কিন্তু ভাইরাসের মিল আছে। দুইটাই হচ্ছে ফ্ল্যাভি টাইপ ভাইরাস, এটা কিন্তু ফ্ল্যাভি ভাইরাস। এবং দুইটা কিন্তু এডিসের মাধ্যমে বংশ বিস্তার করে। ঠিক আছে? তাহলে এটা একটু মনে রাখতে পারি আমরা। আচ্ছা, এখানে একটা নিয়মিত তোমরা একটু লিখো এটা, এটা লিখবা চিকনা ডিজে। ডিজে আছে না? ডিজে, আমরা জানি ডিজে পার্টি, সেখানে ডিজে থাকে। তো আমরা আমাদের এখানে ডিজে হচ্ছে চিকনা ডিজে। চিকনা ডিজে হচ্ছে এডিস, এডিস মশকি বা মস্কিটো। এটার মাধ্যমে যে রোগগুলো ছড়ায়। চিকনাতে হচ্ছে চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া এটা জানো একটা রোগ। আচ্ছা, ডিতে হচ্ছে ডেঙ্গি, ডেঙ্গু, আর জেতে হচ্ছে জিকা। দেখো এই তিনটা রোগের বাহক কি? বাহককে আমরা বলি ইংরেজিতে ভেক্টর। তাহলে এই তিনটা ভাইরাসের ভেক্টর হচ্ছে এডিস মস্কিটো। মস্কিটো তোমরা জানো যে সবসময় ফিমেল মস্কিটো এটা কিন্তু বাইট করে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে যে এগুলো থাকে, এগুলো ব্রিডিং এর জন্য এটা কিন্তু ব্লাড লাগে। ঠিক আছে? তো এইজন্য এটা বাইট করে, কখনো মেল মস্কিটো কিন্তু বাইট করে না। এজন্য আমরা এটা বলা যাবে না যে মেয়েরা খারাপ, ছেলে ভালো, এটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে? ও কিন্তু নিজের প্রয়োজনে এবং জেনারেশনের প্রয়োজনে সে কিন্তু বাইট করে, তোমাকে বাইট করতে সে একরকম বাধ্য হয়। বুঝেছ? আচ্ছা দেখো, তো আমরা যে বলবো এডিস মশকি সেটা কি করে? চিকনা ডিজে, মানে সেটার মধ্যে চিকুনগুনিয়া, ডেঙ্গু এবং জিকা এই ভাইরাসগুলো তোমার হচ্ছে ট্রান্সমিটেড হয়। ঠিক আছে? এভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা গেল। এরপর যেটা আছে সেটা হচ্ছে এখানে আমি বলেছি যে আসলে কি হয়? সেটা হচ্ছে প্রেগন্যান্ট লেডিকে যদি ইনফেক্ট করে তাহলে এই যে মাইক্রোসেফালি ভাইরাস। এছাড়া বাকিটা এত ইম্পর্টেন্ট না। আমি যেটুকু মার্ক করলাম এইটুকু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এটা দেখলাম। এবার দেখো নিপা ভাইরাস। আচ্ছা, নিপা ভাইরাস বিশেষ করে তোমরা খেজুরের রস, কাঁচা খেজুরের রস কেউ খেয়েছো? ইয়েস অর নো? আমাকে একটু কমেন্টে জানাও। ইয়েস অর নো? কাঁচা খেজুরের রস কেউ খেয়েছো কিনা? ইয়েস অর নো? আচ্ছা, দেখি তোমাদের মধ্যে কি অবস্থা। আচ্ছা, ভেরি গুড। আরে বাবা, 86% স্টুডেন্ট বলেছে তারা খেয়েছে। আচ্ছা, কাঁচা খেজুরের রস খাবা না, আর খাবা না। যা খেয়েছো। কাঁচা খেজুরের রস যদি থাকে, এই যে তোমার এই নিপা ভাইরাসের জীবাণু থাকতে পারে, যেটা হচ্ছে মানুষের ব্রেন ইনফেকশন করে। হ্যাঁ, তো এজন্য কখনোই খাবে না। যা খাইছো এখন খাবা না। আচ্ছা দেখো, এটাও কিন্তু আরএনএ ভাইরাস। দেখো সবগুলো কিন্তু আমরা আরএনএ ভাইরাস পাচ্ছি। আচ্ছা, এটা এই ভাইরাসের জিনাস হচ্ছে হে নিপা। খেয়াল করে দেখো এই হের পরে নিপা আছে। এজন্য প্রশ্ন অপশন আসলে আমরা কিন্তু অ্যানসার করতে পারবো। আচ্ছা গেল। এটা পি ছিল প্রথমে, পরবর্তীতে মানুষ আসে, মানে এটা ক্যারিয়ার হচ্ছে ব্যাট, এই বাদুড়। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। নিপা ভাইরাস এটা ক্যারিয়ার হচ্ছে ব্যাট, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে এই যে কাঁচা খেজুরের রস, র ডেট জুস, ডেট মানে খেজুর, আমরা জানি সেখান থেকে এটা ছড়াতে পারে। তো এটা মেইনলি যেটা করে সেটা হচ্ছে ব্রেন ইনফেকশন। এটা ক্লিক করবা, এটা হচ্ছে ব্রেন ইনফেকশন, যেটাকে আমরা বলি মেনিনজো এনসেফালাইটিস। তোমরা জানো আইটিস মানে প্রদাহ, তাহলে ব্রেন ইনফেকশনকে আমরা বলি মেনিনজো এনসেফালাইটিস। তোমরা এনসেফালাইটিস মনে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেখো, এরপরে সার্চ মার্চের ফুল ফর্ম এটা অলরেডি আমরা বলছি, এখানে দরকার নেই। আচ্ছা, বার্ড ফ্লু। আচ্ছা, বার্ড ফ্লু দেখো খেয়াল করে, এটা বার্ড থেকে ছড়াবে। এখানে যেটা আসে সেটা হচ্ছে বার্ড ফ্লু। এই যে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এভিস মানে পাখি, সেখান থেকে আসে। বার্ড ফ্লু এর একটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এটা টাইপ। এই যে দেখো, এই ভাইরাসের টাইপ হচ্ছে H5N1, এটা কিন্তু পরীক্ষা আসে, এটা ইম্পর্টেন্ট। এই H মানে হেম অ্যাগ্লুটিনিন, হেম অ্যাগ্লুটিনিন মানে এটা কি করে রক্তকে অ্যাগ্লুটিনেশন বা জমাট বাঁধায়। তোমরা পড়ছো না? ব্লাড ক্লটিং হয়। ওই হেম অ্যাগ্লুটিনিন মানে হচ্ছে সহজ ভাষায় লেখা, এটা হচ্ছে ব্লাড ক্লটিং, ব্লাডকে ক্লট করে। তাহলে খারাপ। আচ্ছা গেল। আর এন মানে হচ্ছে নিউরামিনেস। ঠিক আছে? লাগবে না, জাস্ট জানার জন্য। আমাদের লাগবে হচ্ছে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা টাইপ কি? ভাইরাসের টাইপ হচ্ছে H5N1। ঠিক আছে? গেল। এবার শুকুরে যেটা থাকে সোয়াইন ফ্লু, এটা দেখো, এটা টাইপ হচ্ছে, আচ্ছা এখানে দুই ধরনের টাইপ আছে, H5N1 আর একটা হচ্ছে H1N1। এবার খেয়াল করবা, দেখো বইতে আছে, দেখো দুই জায়গায় কমন। বার্ড ফ্লুতে আছে হচ্ছে H5N1 আর সোয়াইন ফ্লুতে দুটোই আছে, H5N1 আর H1N1। এটা খেয়াল করতে হবে। এজন্য H5N1 কে মেইনলি আমরা বার্ড ফ্লু হিসেবে দেখাবো, আর সোয়াইন ফ্লুতে দেখা হচ্ছে H1N1। খেয়াল করে দেখো, H1N1 কিন্তু বার্ড ফ্লুতে নাই। হ্যাঁ, এখানে H5N1 দুটোই লিখছে, কিন্তু মেইনলি আমি H1N1 মনে রাখবো। ঠিক আছে? তাহলে এইটুকুই তোমার রাখতে হবে। বার্ড ফ্লুতে হচ্ছে H5N1 মনে রাখবো, আর সোয়াইন ফ্লুতে দুটোই আছে বইতে, তারপর আমি মেইনলি মনে রাখবো H1N1। ঠিক আছে? এভাবে মনে রাখবো। গেল। আচ্ছা, এবার কিছু ভাইরাস যেগুলো আমাদের ক্যান্সার করতে পারে, যেমন হেপাটাইটিস বি, লিভার ক্যান্সার করে, প্যাপিলোমা ভাইরাস, এটা অ্যানোজেনিটাল ক্যান্সার। ঠিক আছে? এটা করতে পারে, সার্ভাইকাল ক্যান্সার করতে পারে, এটা মনে রাখতে হবে। হার্পিস সিমপ্লেক্স, এটা কাপোসিস সার্কোমা নামে একটা ক্যান্সার আছে, সেটা করতে পারে। তাহলে আমাদের এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে কোন ভাইরাস কোন ক্যান্সার করে। গেল। আচ্ছা, এরপরে যেটা আছে চিকুনগুনিয়া। আচ্ছা, চিকুনগুনিয়া এখন কিন্তু আসার মতো না, কারণ এটা এখন আর পাওয়া যায় না। দেখো, এটাও কিন্তু আরএনএ ভাইরাস। আচ্ছা, আলফা ফ্যামিলি, এটা দরকার নেই। আচ্ছা, এটাও কিন্তু দেখো এই যে এডিসের মাধ্যমে ছড়ায়, এডিস ইজিপ্টি এবং অ্যালবুটিকাস, আগের মতোই ডেঙ্গু যেভাবে ছড়ায় সেভাবে। আচ্ছা, এর সিম্পটম কি, এগুলো এত দরকার নেই। ঠিক আছে? আচ্ছা গেল। আচ্ছা, এখানে আমরা দেখাচ্ছি ওই যে এইচ আর এন। খেয়াল করে দেখো, এই যে লাল যেগুলা, এই যে লালগুলা, এই লালগুলা হচ্ছে, হ্যাঁ, এই লালগুলা, এই লালগুলা এগুলো হচ্ছে হেম অ্যাগ্লুটিনেজ। এই যে হেম অ্যাগ্লুটিনিন বা হেম অ্যাগ্লুটিনেজ, তাহলে এটাকে আমরা বলবো এইচ। ঠিক আছে? এগুলো হচ্ছে এইচ। আর এটা মাঝে মাঝে নীল যেগুলা, এগুলা এগুলা। ঠিক আছে? দুটো আছে না, এইগুলোকে আমরা বলতেছি নিউরামিনেজ বা এন। এজন্য দুই ধরনের টাইপ হয়, একটা হচ্ছে H5N1, যেটাকে আমরা বলি বার্ড ফ্লু, বার্ড ফ্লু, আর একটা হবে H1N1, এটা মেইনলি হচ্ছে সোয়াইন ফ্লু। এই ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা, এটা ফ্লু মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। গেল। আচ্ছা, এবার সব বেসিক ভাইরাস। আচ্ছা, এগুলো একটু মুখস্থ করা, যে ভাইরাসের মাধ্যমে কি কি করা যায়। যেমন ভ্যাকসিন, কিছু ভাইরাসের মাধ্যমে ভ্যাকসিন পাওয়া যায়, আমরা একটু দেখব কোন কোন ভাইরাস ভ্যাকসিন পাওয়া যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কিছু মেডিসিন তৈরি করা যায়। আচ্ছা, বিউটিফিকেশনে কাজ করে, যেমন টিউলিপে হোয়াইট স্পট পড়ে, এটাকে বলে ব্লকেট টিউলিপ, তাই না? এটা একটা কাজ করে। ইনসেক্টিসাইড হিসেবে কাজ করে এনপিভি, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস। আচ্ছা, এবার রেবিস কন্ট্রোল, এখানে মিজো ভাইরাস, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় যে ইঞ্জিনিয়ারিং আমরা লাগাতে পারি, ব্যাকটেরিয়া খাই ব্যাকটেরিওফাজ। তাহলে এরকম আমি যে জায়গাগুলোতে মার্ক করছি, এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এগুলোই ফুটাই, বলা কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, এবার সার্স কোভিড ভাইরাস। এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু এখন আসার মতো এত ইম্পর্টেন্ট না, কিছু জায়গা আমরা একটু হাইলাইট করব, যেটা একটু মনে রাখতে পারো। যেমন হচ্ছে এটা সিম্পটম ইনফেকশনের পরে 14 দিন পর ইউজুয়ালি দেখা যায়। হ্যাঁ, এটা আমরা একটু জানতে পারি। আচ্ছা, এজন্য কোয়ারেন্টাইন দেওয়া হয়, কোয়ারেন্টাইন ফর 14 দিন। দেখো, এটা 14 দিন, যেহেতু 14 দিনের মধ্যে এটা সিম্পটম চলে আসবে। আচ্ছা, এবার
এখানে সিম্পটম যেগুলো আছে এগুলো আসলে এখন আর আসার মতো না, যেহেতু রিসেন্ট সময় কিন্তু এটা এত ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, পার্সনকে যে আলাদা স্থানে রাখা হয় এটা সবাই জানো, এটা আমরা বলি আইসোলেশন। তাহলে আমি যতটুকু দাগালাম এইটুকু একটু মনে রাখতে পারবো, এটা কিন্তু রিডিং দিবা, হ্যাঁ, এবং মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, সব ভ্যাকসিন। আচ্ছা, আমরা এখন করোনা টিকা দিচ্ছি, কিছু ভ্যাকসিন দেওয়া হয় আর কিছু মেজার নেওয়া হয়। আচ্ছা, এই মেজারের মধ্যে এত কিছু তো মুখস্থ করার দরকার নেই। আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং করবো আমরা 20 সেকেন্ড, আর ডিসটেন্স মেইনটেইন করবো 3 ফিট, ঠিক আছে? এই দুটো পয়েন্ট শুধু মনে রাখবো, 8 এবং 9, তাই হয়ে গেল, কিন্তু মুখস্থ করতে হবে না, কেমন? আচ্ছা, এবার সব কিভাবে ছড়ায়, এই যে স্প্রেড, পার্সোনাল স্প্রেড ছড়াতে দরকার নেই। আচ্ছা, আমরা যেটা জানবো সেটা হচ্ছে আচ্ছা, এই ভাইরাসটা হচ্ছে এনভেলপ ভাইরাস, এটা মনে রাখতে পারি। আমরা যদি কোভিড ভাইরাসটা দেখি তাহলে বুঝতে পারবো যে কেন এটা এনভেলপ ভাইরাস। আমরা একটু চোখে দেখবো। আচ্ছা, একটা কোন জায়গায় ইনভলভ করে, মেইনলি রেসপিরেটরি সিস্টেম, যেমন তোমরা জানো এটা লাংসকে মেইনলি ইনভলভ করে, তাই না? আচ্ছা, গেল, এরপরে ভ্যাকসিনেশন আমরা দিতে পারি। এটা লেখা আছে, এটা দরকার নেই, ঠিক আছে? আমাদের মেইন মনে রাখতে হবে রেসপিরেটরি সিস্টেম ইনভলভ করে, মেইনলি লাং। মানে কোভিড কিন্তু এখনকার পার্সপেক্টিভে এত ইম্পর্টেন্ট না, এখানে প্রশ্ন আসার সম্ভাবনা কম, এটা বুঝতে হবে, হ্যাঁ? আচ্ছা, এবার ট্রিটমেন্ট। আচ্ছা, ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ওষুধগুলো ইউজ করা যায়, যেমন ধরো এভিগান, শুধু নামগুলো মনে রাখবা, রেমডেসিভির, হ্যাঁ? তারপর হচ্ছে ইন্টারফেরন আলফা এবং ফ্যাভিপিরাভির, এই ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি। আর কিছু ভ্যাকসিন আছে, ঠিক আছে? এবং কিছু থেরাপি আছে, যেমন প্লাজমা থেরাপি একটা থেরাপির নাম। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলো কোনো দরকার নেই। আর যে ওষুধটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে ডেক্সামেথাসোন, এই ওষুধ ব্যবহার করা যায়। তাহলে যে জায়গাগুলোতে আমি একটু তোমাকে দাগিয়ে দিলাম, এইটুকু একটু মনে রাখতে পারো, সবগুলো মনে রাখতে পারো, যেগুলো ট্রিটমেন্ট অপশন, হ্যাঁ? গেল। এবার টেস্টটা কিভাবে করা হয়? টেস্টটা করা হয় যেটা টেস্টের নাম হচ্ছে পিসিআর, এটা আমরা আগামী ক্লাসে দেখব যে পলিমারেজ চেইন রিঅ্যাকশন কিভাবে করা হয়, কেমন? আচ্ছা, দুই হচ্ছে আরটি, কেন? আরটি মানে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, ওখান থেকে আসছে আরটি পিসিআর, হ্যাঁ? তাহলে ওই যে আমি একটু দেখালাম আরএনএ থেকে ডিএনএ হয়, এটা বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে ওখান থেকে শব্দটা আসছে আরটি, রিভার্স ট্রান্সক্রিপশন পিসিআর, ঠিক আছে? আচ্ছা, এটা পাওয়া যেতে পারে, গেল। আচ্ছা, এখানে প্রথম কোথায় ডিটেক্টেড হয়, এটা আসলে জিজ্ঞাসা করতে পারে, উদাহরণ চাই না, আমরা জানি 19 ডিসেম্বর 2019 এখানে হয়। আর বাংলাদেশে প্রথম যে টেস্টটা পাওয়া যায় সেটা হচ্ছে 8 মার্চ 2020। এই দুটো সাল তোমাকে মানে ডেট তোমাকে একটু জানতে হবে, হ্যাঁ? প্রশ্ন চলে আসতে পারে, বাকি জানতে পারো না। আচ্ছা, এবার হার্পিস ভাইরাস। আচ্ছা, এটা হচ্ছে রেডিনোজেনাস, আচ্ছা, এটা একটা ডিএনএ ভাইরাস, এটা জানতে পারো। এবং এটা কি করে? এটা করে হচ্ছে কাপোসিস সার্কোমা নামে একটা ক্যান্সার করে। এতটুকু জানা তোমার জন্য যথেষ্ট, কেমন? আচ্ছা, এবার ভাইরাসের ইউজফুলনেস, আচ্ছা, এখানে অনেক কিছু বলা আছে। আচ্ছা, এগুলো কিন্তু আমরা একটু আগে দেখিয়েছি তোমাদেরকে চার্টে, সেটাই আবার এখানে আসছে। তো তুমি ওই চার্ট থেকে পড়ো, এখান থেকে আলাদা বলার দরকার নাই। জাস্ট এই যে পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে দেখো ভ্যাকসিন, তারপরে কোন কোন রোগের মেডিসিন, তারপরে হচ্ছে এই যে টিউলিপ এবং হচ্ছে যে রেবিড মিজো ভাইরাস। দেখো এই পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা আমি একটু পড়বো, অলরেডি আমি আলোচনা করেছি। আচ্ছা, ভাইরাসের বিরুদ্ধে যে ড্রাগ কাজ করে এটা বলা হয় ইন্টারফেরন, ঠিক আছে? ইন্টারফেরন ভাইরাসের এগেইনস্টে কাজ করে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার ভাইরাসের কিন্তু কোনো মেটাবলিক সিস্টেম নাই, হ্যাঁ? এখানে কোনো এনজাইম নাই, কোনো প্রসেস নাই, হ্যাঁ? এটা তো আমরা জানি, এটা বলার কিছু নেই। আচ্ছা, এখানে কিছু টিকার বিষয় আছে, যেমন কোভিডের সিনোভ্যাক, ফাইজার, মডার্না, জনসন, এই চারটি টিকা আমি একটু মনে রাখতে পারি, স্পুটনিক, হ্যাঁ? এই 5টি টিকার নাম আমি একটু মনে রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার প্ল্যান্টে কিছু ভাইরাস দিয়ে প্ল্যান্ট রোগ সৃষ্টি হয়, সেগুলো আমরা একটু দেখতে পারি, মুখস্থ করা দরকার। টমেটোতে হয় টমেটোমোজাইট, বিনে হয় বিনোজাইট। আচ্ছা, তারপর হচ্ছে টমেটোতে হয় বুশিস্ট্যান্ট, এটা একটু মনে রাখতে পারো। আর টুমরো ভাইরাস, দেখো দুবার আসছে, এটা কোথায় হয়? প্যাডিতে হয়, এটা মনে রাখতে হবে। মানচিটক, এটা হয় ব্যানানা, দেখো মনে রাখা সহজ, বিতে ব্যানানা, বিতে মানচিটক। আর পটেটো মোজাইক বোঝা যাচ্ছে, এটা পটেটো হবে, তাহলে বুঝা এভাবে আমি একটু মনে রাখবো, এটা এত ইম্পর্টেন্ট না, মানে মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, নেম অফ দ্য ডিজিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100%, এটা খুব ভালো করে পড়তে হবে যে কোন ডিজিজ এর জন্য ভাইরাস কোনটা। এখানে কোনটাই লেস ইম্পর্টেন্ট না, যে কোনটাই চলে আসতে পারে। সুতরাং পুরো চারটা আমাদের কিন্তু খুব ভালো করে মেমোরাইজ করতে হবে, একদম মুখস্থ। হোস্ট কে আর নেম অফ দ্য ডিজিজ, কি ডিজিজ করে, এই পুরো চারটা এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আচ্ছা, এখানে আসলে দেখো ভ্যাকসিন হিসেবে, মেডিসিন হিসেবে আমরা ভাইরাস ব্যবহার করতে পারি। এর মধ্যে ভ্যাকসিনে আমরা কিভাবে রাখবো, এটা মেডিক্স থেকে নেওয়া, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, জনে জনে পাশে বসে টিকা খাই। আচ্ছা, এখানে জনে জন্ডিস, জন্ডিসের টিকা আমরা ভাইরাস থেকে তৈরি করতে পারি। জলাতঙ্ক বা রেবিস, সেটা টিকা আমরা ভাইরাস থেকে তৈরি করতে পারি। পোলিও, প্লেগ, এগুলো টিকা করতে পারি। বসন্ত মানে চিকেন পক্স, টিকা খাই মানে হচ্ছে টাইফয়েড, তাহলে টাইফয়েডের ভ্যাকসিনও ভাইরাস থেকে তৈরি করা যায়, এগুলো পরীক্ষা চলে আসে, কেমন? আচ্ছা, এবার এই পড়াগুলো একটু আগে কিন্তু আমি দেখিয়েছি, বিশেষ করে এই যে টিউলিপের বিষয়টা, রেবিড কন্ট্রোলে মিক্সো ভাইরাস, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়, এই দুটো পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট। কি কি ডিজিজ করে? আচ্ছা, সরি, একটু ইন্টারাপ্ট হলো। আচ্ছা, কি ডিজিজ করে দেখো, এটা আমরা চার্ট করেছিলাম, একই জিনিস আমরা একটু দেখাচ্ছি। তো আমি সাজেস্ট করব যে তোমরা এই হিউম্যান ডিজিজ, এটা মেট্রিক্স থেকে করতে পারো, এটা মেট্রিক্স থেকে নাও। তাহলে আলাদা করে বইয়ের চার্টটা করতে হবে না, এটা করতে পারো, ওখান থেকে করতে পারো। যেমন একটা এখানে একটা গোছানো আছে, তো তোমার জন্য পড়া সহজ হবে। এই যে আমরা বলছি বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, দেখো H5N1 আর সোয়াইন ফ্লুতে হচ্ছে H1N1, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? আর এনিম্যাল ডিজিজগুলো ইম্পর্টেন্ট না, অন্যান্য জায়গায় কিভাবে এটা কাজ করে অলরেডি আমরা আগে পড়ে আসছি, এই জায়গাগুলো থেকে জাস্ট একটু রিডিং দিয়ে মনে রাখবা, ঠিক আছে? যেমন এটা পড়ো, মনে রাখা সহজ। প্ল্যান্টের ডিজিজগুলো আমরা একটু আগে দেখে আসছি, সেটাই আবার এখানে চলে আসছে, আলাদা করে কিছু বলবো না। আচ্ছা, তোমাদের জন্য একটা কুইজ, এই কুইজটা সবাই পার্টিসিপেট করো, আমাদের কুইজ নাম্বার 5। বলো, এটা খুব সহজ, চিকেন পক্স ভাইরাস আমাদের বডিতে কোথায় এফেক্ট করে? হ্যাঁ, তোমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। হ্যাঁ, এক্সিলেন্ট, এটা সবাই পারছো, কারণ সবাই হয়তো কম বেশি চিকেন পক্স হয়েছে নাকি, এটা স্কিন কে ইনভলভ করে। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বলো প্ল্যান্টে কোনটা ডিজিজ তৈরি করে, এটা একটু বলো সবাই, ইনবক্সে জানাও। হ্যাঁ, এটা খুবই সহজ, খুবই সহজ, আমি জাস্ট তোমাদের 5 সেকেন্ড সময় নিব। আচ্ছা, আমাদের এখানে ভালো আনসার করেছে যারা, নাবিহা ইমা, অগ্নি নুসরাত মিম, ঠিক আছে, খুব ভালো আনসার করেছে। আচ্ছা, তোমরা একটু যাও, এটা আনসার কি হবে? হ্যাঁ, ভেরি গুড, টুমরো ভাইরাস, না, এটা প্যাডিতে রোগ সৃষ্টি করে। হুইচ অফ দ্য ফলোইং নট ভাইরাল ফিভার, এটা দেখো, এটা আমাদের ভুল করে ফেলে, এটা আনসার দাও, এটা আনসার কি হবে? এটা আনসার কি হবে? হ্যাঁ, আগেটা তো চলে গেছে, এটা আনসার দাও। হ্যাঁ, ঠিক আছে, ভাইরাল জ্বর নয় কোনটি, এক্সিলেন্ট, হ্যাঁ, ভেরি গুড, টাইফয়েড, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল রোগ। এখানে দুটো প্রশ্ন আছে, এটা আনসার দাও, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, আনসার দাও, কমা দিয়ে আনসার দিবা সবাই, ঠিক আনসার দাও। ওকে, হ্যাঁ, ঠিক আছে, তোমরা খুব ভালো আনসার করেছো। দেখো সোয়াইন ফ্লু H1N1 আর বার্ড ফ্লু হচ্ছে H5N1, এ হবে আনসার। টুমরো ভাইরাস কাকে আক্রান্ত করে, এটা আনসার দাও। এবং ভাইরাস জনিত রোগ কোনটা, এটা আনসার কি হবে? এটা আনসার দাও। হ্যাঁ, সবাই একসাথে একসাথে, হ্যাঁ, দুইটারই আনসার চাই, সময় মাত্র 5 সেকেন্ড। ভেরি গুড, তাহলে এটা আনসার হবে প্যাডি, আর এখানে আনসার হবে তুইও। আচ্ছা, হুইচ ওয়ান ইজ নট হোমোজেনাস, মানে কোনটা মিল নাই, এটা আনসার দাও। এটা আনসার দাও, হোমোজেনাস, হ্যাঁ, এটা আনসার দাও। এই দেখো, এখানে কিন্তু বুঝা যাচ্ছে। হ্যাঁ, এক্সিলেন্ট, তাহলে আনসার হবে টাইফয়েড, কেন? এটা ব্যাকটেরিয়াল, বাকিগুলো হচ্ছে ভাইরাল। না, ইয়েলো ফিভার ইনফ্লুয়েঞ্জা যেগুলো ভাইরাল, আর শুধুমাত্র টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়াল। আর এখানে কিছু ভাইরাল ডিজিজ সম্পর্কে বলা আছে, এগুলো ডিটেইলিং আসলে তোমাদের লাগবে না, আমি জাস্ট কি পয়েন্ট দেখাবো যে জায়গাগুলো থেকে তোমাদের একটু পড়তে হবে। আচ্ছা, সেটা হচ্ছে যে কোনো জায়গায় ইনফ্লামেশন, এটা আমরা বলি আইটিস, তাহলে যদি লিভার ইনফ্লামেশন হয়, এটা বলবো হেপাটাইটিস, এইটুকু। আচ্ছা, তাহলে হেপাটাইটিস কি আমরা বুঝলাম। আচ্ছা, হেপাটাইটিস মেইনলি যে ভাইরাসগুলোতে হয়, দেখো বি ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস, সি ভাইরাস, এই সি ভাইরাসকে বলা হচ্ছে হাস্ক ফায়ার অথবা সাইলেন্ট কিলার, কেন? কারণ সি ভাইরাসটা বডিতে ধীরে ধীরে কাজ করে, এটা একসময় তোমার লিভার ক্যান্সার তৈরি করে, কিন্তু হঠাৎ করে এটা লিভার ক্যান্সার কিন্তু বডিতে চলে আসে, লোক কোনো ব্যক্তি বুঝতে পারে না। দীর্ঘদিন ধরে যখন বডিতে এই হেপাটাইটিস সি ভাইরাস শরীরে থাকবে, তখন লিভারকে ড্যামেজ করবে, কিন্তু লোকেরা বুঝতে পারবে না, হ্যাঁ, এটা খুব মাইল্ডলি কাজ করে, কিন্তু একটা সময় লিভার ক্যান্সার হয়ে যায়, যেহেতু এটা ধীরে ধীরে কাজ করে, বডিতে কাজ করে, এজন্য এটা বলা হচ্ছে হাস্ক ফায়ার অথবা সাইলেন্ট কিলার। এটা সাইলেন্টলি তোমার লিভারকে ড্যামেজ করে, এটা সাইলেন্টলি তোমার লিভারকে ড্যামেজ করে, এজন্য এটা বলা হচ্ছে হাস্ক ফায়ার বা সাইলেন্ট কিলার। তুমি হাস্ক ফায়ার কেমন অল্প অল্প করে কিন্তু জ্বলে, ঠিক আছে? এজন্য হেপাটাইটিস সি কে এরকম বলা হয়। আর আরেকটা হেপাটাইটিস ভাইরাস আছে, যেটা বলা হয় হেপাটাইটিস ডি। আচ্ছা, এই মোটামুটি তাহলে দেখো সব কথায় হেপাটাইটিস, হেপাটাইটিস এটা কিন্তু এ থেকে ই এ পর্যন্ত আছে, মানে 5 ধরনের আছে, হ্যাঁ, এর মধ্যে কমন হচ্ছে বি, বিটা আমরা খুব বেশি পাই, সি আছে, এ ই আছে, আর ডিটা কম পাওয়া যায়, ঠিক আছে? গেল। এই যে দেখো, হেপাটাইটিস সি মোর ডেঞ্জারাস,
দেন হেপাটাইটিস বি। কেন? কারণ এটা লিভার ক্যান্সারটা হয়, হ্যাঁ, সি তে ক্যান্সার, মনে রাখবা সি ফর ক্যান্সার, সি ফর ক্যান্সার, ঠিক আছে? অনেক বেশি ক্যান্সার করে, বেশি করে, বিটা কম করে, হ্যাঁ, গেল। আচ্ছা, এটা কিভাবে আসতে পারে? এটা তোমাদের জন্য এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, আরো হেপাটাইটিস করে এরকম কিছু ভাইরাস আছে, তো এখানে খেয়াল করে সাইটোমেগালো ভাইরাস, এপিস্টেমাল ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স, হার্পিস জস্টার, এরাও কিন্তু কজ হেপাটাইটিস, এটা পরীক্ষায় চলে আসতে পারে, ঠিক আছে? যে হেপাটাইটিস এদের মাধ্যমে হয়। আচ্ছা, এখন হেপাটাইটিস কি হবে? দেখো হেপাটাইটিস বি, এটা কিন্তু একটা ডিএনএ ভাইরাস, এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এবং বেবি মা থেকে যেতে পারে, ব্রেস্ট মিল্ক যেতে পারে, সিরিঞ্জের মাধ্যমে যেতে পারে, অথবা আনসেফ সেক্সুয়াল ইন্টারকোর্স, এর মাধ্যমে হেপাটাইটিস বি কিন্তু একজন বডি থেকে আরেকজন বডিতে যেতে পারে। তো এটা স্যাররা খুব পছন্দ করে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ডিজিজ, এজন্য এটা একটু জেনে নিতে হবে, কেমন? আচ্ছা, এই সবটা ইম্পর্টেন্ট, বিশেষ করে এখান থেকে যেটা মনে রাখবা সেটা হচ্ছে দেখো শর্টকাট। শর্টকাট হচ্ছে দেখো এটা ডিএনএ, বি ভাইরাস হচ্ছে ডিএনএ, সংক্ষেপে কিভাবে মনে রাখবো? বাংলাদেশ বিডি। বি ভাইরাস হচ্ছে ডিএনএ, বাকি সব হচ্ছে আরএনএ, ঠিক আছে? এভাবে মনে রাখবো। আচ্ছা, ভলিউম আমার এখান থেকে দরকার নাই, এটা কোন ভাইরাস গ্রুপ এটা জানতে হবে, আর এটা ল্যাটেন্ট পিরিয়ড কত এটা জানতে হবে। আর এটা তো জানা দরকার নেই, কারণ আমি বলে দিলাম বি হচ্ছে ডিএনএ, বাকি সব আরএনএ, তাহলে ওটা মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এবার কি সিম্পটম হয়, এগুলো এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে লিভারে যে ডিজিজটা করে এটাকে বলে লিভার সিরোসিস, মানে লিভারটা ছোট হয়ে যায়, হ্যাঁ, স্টিফ হয়ে যায়, এই ডিজিজকে বলা হয় লিভার সিরোসিস, পরবর্তীতে ক্যান্সার হয়। আচ্ছা, আর হেপাটাইটিস বি, এই হেপাটাইটিস বি এর জন্য যে টেস্ট আমরা করি সেটা হচ্ছে এইচবিএসএজি। আচ্ছা, তোমরা এই টেস্টের নাম শুনেছিলে কিনা? আমাকে একটু জিজ্ঞেস করতে যাও, এইচবিএসএজি, এই টেস্টের তোমরা নাম শুনেছো কিনা? হ্যাঁ, অনেকে যারা ব্লাড দাও তাদের যে এই টেস্টটা কিন্তু সবসময় করা হয়, এইচবিএসএজি। তো হেপাটাইটিস বি ভাইরাস এর জন্য যে ডিজিজের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে এইচবিএসএজি। ভেরি গুড, 80% স্টুডেন্ট বলেছে তোমরা নাম শুনেছো, এই এতটুকু জানতে হবে। আচ্ছা, প্রিভেনশন কিভাবে করতে পারি? দেখো এখানে যে ভ্যাকসিনটা দেওয়া হয়, এই ভ্যাকসিনের নাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, মানে পাঁচটা ডিজিজের একসাথে দেওয়া হয়, হ্যাঁ, এজন্য পেন্টাভ্যালেন্ট বলে। এবং এটা হচ্ছে 4টা ডোজ, এই খেয়াল করো, এটা কিন্তু তোমাদের ভুল হবে। ভ্যাকসিনটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট, কিন্তু এই ভ্যাকসিনের ডোজ হচ্ছে 4টা, ঠিক আছে? এটা খেয়াল করবা, পেন্টাভ্যালেন্ট কিন্তু ডোজ হচ্ছে 4টা, এটা যেন ভুল না হয়। এবং বুস্টার ডোজ 5 ইয়ার্সলি দেওয়া হয়, এটা জানতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, এইচএভি খেয়াল করে দেখো, এবং ইভি এটা হচ্ছে ওয়াটারবোর্ন, মানে পানির মাধ্যমে ছড়ায়, বাকি কিন্তু পানির মাধ্যমে ছড়ায় না, ব্লাডের মাধ্যমে ছড়ায়। তাহলে এই কথাটা একটু মনে রাখতে পারো যে ওয়াটারের মাধ্যমে ছড়ায় হচ্ছে এ এবং ই, ঠিক আছে? গেল। এই ভাইরাল হেপাটাইটিসের বিষয়গুলো মেট্রিক্সে সাজানো আছে, সেই বিষয়গুলো আমরা কিন্তু অলরেডি মেনশন করেছি। যদি আমরা আবার একটু দেখি, ইনফরমেশন যেটা আমরা বলেছি, এ ই এটা হচ্ছে ওয়াটারবোর্ন, গেল। আর মোস্ট হচ্ছে হেপাটাইটিস বি দিয়ে হয়, সি কে বলা হচ্ছে সাইলেন্ট কিলার, সি মানে ক্যান্সার, এটা মনে রাখতে হবে, সি মানে হচ্ছে ক্যান্সার। আচ্ছা, লিভার ছোট হয়ে যায়, স্টিফ হয়ে যায়, হ্যাঁ, লিভারটা ড্যামেজ হয়, লিভার ড্যামেজ করে লিভার সিরোসিস, লিভার ড্যামেজ, সহজভাবে মনে রাখবা, এটা বি এবং সি দ্বারা হয়, গেল। আচ্ছা, এবার হচ্ছে বি, বি হচ্ছে ডিএনএ, এবং ওই ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, গেল। এই মোটামুটি তাহলে এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, এটা রিপিটেশন হলো, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে। আচ্ছা, এখানে দেখো ডিফারেন্ট টাইপ অফ হেপাটাইটিস ভাইরাস একসাথে দেওয়া আছে, এটা আছে আমাদের মেট্রিক্সে। সুতরাং তুমি বইতে না পড়ে আমি বলবো যে মেট্রিক্স থেকে পড়ো, তাহলে আরো ডিটেইল তোমার একটু পড়া হয়ে যাবে। আর বইটা তো দেখবাই, বইয়ের সাথে সাথে আমরা একটু দেখে নিব। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো ভাইরাল গ্রুপ, এটা জানতে হবে। নিউক্লিক অ্যাসিড, আমি অলরেডি বলছি ডিএনএ হচ্ছে বিডি, বি ভাইরাস ডিএনএ, তাহলে এটা আলাদা মুখস্থ করতে হচ্ছে না, ভলিউম লাগবে না। ল্যাটেন্ট পিরিয়ড খুব ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। আর একটা জানতে হবে টাইপ অফ ভাইরাস, ঠিক আছে? এটাও জানতে হবে। তাহলে দেখো মেইনলি ভাইরাস গ্রুপ, ল্যাটেন্ট পিরিয়ড, টাইপ অফ ভাইরাস, এই তিনটা এই সবথেকে পড়লে কিন্তু আমাদের পড়া হয়ে যায়। এইখানে দেখো তো এটা কি, বলো এটা কি, এটা কি? আচ্ছা, এটা কি মসকিটো, এটা একটু কমেন্টে জানাও। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ডেঙ্গু ভাইরাস, ঠিক আছে? মসকিটোর নাম একটু লিখো আমাকে, লিখে দাও। তাই আমরা যেটা জানবো সেটা হচ্ছে রাইট, এডিস টাইগার, টাইগার মসকিটো বলা হয়। আচ্ছা, তারপরে দেখো এটা হচ্ছে ফ্ল্যাগি ভাইরাস, ওই যে জিকা ভাইরাস ছিল, অথবা ডেঙ্গু ভাইরাস বলা হয়, যেটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস, তারপর এবং এটা এডিসের মাধ্যমে ছড়ায়, এই এতটুকু জানলেই হবে। আচ্ছা, এখানে ফিভার দেখো তারপরে 103 টু 105 ডিগ্রি ফারেনহাইট, ওখানে সেলসিয়াস আসবে, একটু খেয়াল করো ফারেনহাইট। আচ্ছা, এরপরে যেটা গেল সেটা হচ্ছে 2 থেকে 7 দিন পর, আফটার এটা বাইটের 2 to 7 ডেজ পরে ফিভার অ্যাটাক করে। এবং এখানে যেটা হয় সিভিয়ার বডি পেইন, তোমাদের কাদের ডেঙ্গু হয়েছে, যাদের হয়েছে তারা ইয়েস বলো, যাদের কখনো হয়নি তারা নো বলো। আমি একটু দেখি এই ক্লাসে যারা আছে এদের মধ্যে কাদের ডেঙ্গু হয়েছে। বাহ, বেশ ভালো, কম কম কয়েকজন হয়েছে, বেশিরভাগই হয়নি। ভেরি গুড, 30% স্টুডেন্ট হয়েছে, বাকি 70% হয়নি। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা প্রচুর বডি খায়, তাই না? এবং মনে হয় কি আমার হাড়ি গুটি এগুলো সব ভেঙে যাচ্ছে, এজন্য এই ডিজিজের আরেকটা হচ্ছে ব্রেক বোন ফিভার, এটা কি জানতে পারো? এটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বডি মাসল এবং বোন খুবই সিভিয়ার পেইন হয়, এজন্য এটা বলা হয় ব্রেক বোন ফিভার, এত জানলেই হয়। আচ্ছা, এখানে কিছু টাইপ আছে ডেঙ্গু, দেখো ডেঙ্গু 3টা টাইপ আছে, এটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জেনারেল ডেঙ্গু ফিভার, এই যে এতক্ষণ আমরা যেটা বললাম। আচ্ছা, দুই নম্বর হচ্ছে সিভিয়ার, যেটা সিভিয়ার ডেঙ্গু দুরকম, একটা হচ্ছে যেটা ব্লিডিং হয়, হেমোরেজিক ডেঙ্গু, এটা কি হয় ব্লিডিং, হেমোরেজিক ডেঙ্গু, এটা কি হয় ব্লিডিং হয়। আচ্ছা, গেল। এবং প্লেটলেট কাউন্ট কমে যায়, তোমরা জানো এটাতে বিভিন্ন জায়গায় ব্লিডিং হয়, প্লেটলেট কাউন্ট কমে যায়। এবং সিভিয়ার ডেঙ্গু আরেকটা পয়েন্ট হচ্ছে শক সিনড্রোম, এই শক সিনড্রোম মানে হচ্ছে এখানে লিখা ব্লাড প্রেশার, আমরা যদি সংখ্যা লিখি ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারটা অনেক বেশি কমে যায়, এজন্য এটা বলা হয় ডেঙ্গু শক। শক মানে যেখানে ব্লাড প্রেশারটা কম, ডেঙ্গু শক সিনড্রোম। আচ্ছা, এখানে এখানে কি হয়, তোমার বডিতে পানি শূন্য হয়, তোমাদের দেখবে যে ডাক্তাররা যখন ডেঙ্গু হয় তখন কিন্তু অনেক স্যালাইন খেতে বলে, তাই না? কারণ ব্লাড থেকে পানি পরিমাণ কমে যায়, তো পানি পরিমাণ কমে গেলে ব্লাড কি হয়, কনসেন্ট্রেটেড হয়ে যায়, এটাকে বলে হেমো কনসেন্ট্রেশন। তাহলে এটা লিখবা ব্লাড ইজ কনসেন্ট্রেটেড, কেন? ওই পানি শূন্যতা, ব্লাডে পানি পরিমাণ কমে যায়, এজন্য এটা বলা হয় হেমো কনসেন্ট্রেশন। আচ্ছা, তাহলে এর মধ্যে দেখো এই যে কথা আমি বলেছি যে 2 এবং 3 এটা হচ্ছে ডেঞ্জারাস, এটা হচ্ছে সিভিয়ার। আচ্ছা, কিভাবে করব আমরা চেষ্টা করি, সবাই জানো ডেঙ্গু হচ্ছে এনএস1 করা হয়, আর অ্যান্টিবডি টেস্ট করা হয় আইজিজি, এটা সবাই জানো। আচ্ছা, ডেঙ্গুটা একদম ডিটেইল করবা পুরোটা, কারণ কি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, গেল। এবং দেখো এটা করে প্লেটলেট টেস্ট নরমালি কি হয় বিলো 150,000, মানে 1.5 লাখের নিচে চলে আসে, ঠিক আছে? এটা খেয়াল করবা। আর অনেক সময় সেল কালচার করা যায়, এটা দরকার নেই, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেরোলজি। তাই এতটুকু আমাদের ডেঙ্গু থেকে জানতে হবে, কেমন? আচ্ছা, এবার দেখো এখানে যে কথা লিখছে সেটা হচ্ছে আমাদের বডিতে আমরা যখন ডেঙ্গু টেস্ট করি তখন কি রক্ত, রক্ততে কি থাকে, সেরাম, ঠিক আছে? রক্ততে কি থাকে, সেরাম। আচ্ছা, তো সেরামে আমরা 4 ধরনের ডেঙ্গু পাই, এদেরকে বলা হচ্ছে, দেখো খেয়াল করে, 4 ইন্টাররিলেটেড ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, হ্যাঁ, এদেরকে বলা হচ্ছে এই যে 4 ধরনের ডেঙ্গু, টাইপ অফ ডেঙ্গু, দেখো 4 টাইপস অফ ডেঙ্গু ভাইরাস, এটা আমরা কোথায় পাচ্ছি, ইন ব্লাড, এটাকে বলা হচ্ছে সেরোটাইপ, এজন্য এটাকে বলা হচ্ছে সেরোটাইপ, ঠিক আছে? 4 ধরনের যে ডেঙ্গু ভাইরাস, এজন্য এটাকে বলা হচ্ছে সেরোটাইপ, ঠিক আছে? তাহলে এটা অনেক সময় চলে আসতে পারে। এই মোটামুটি, এবং এটা কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজন, তোমরা জানো যে জায়গায় টেম্পারেচার বেশি, ঠিক আছে? ট্রপিক্যাল এরিয়া, হ্যাঁ, এই জায়গাগুলোতে হচ্ছে ডেঙ্গুটা বেশি হয়, ঠিক আছে? গেল। আচ্ছা, এবার ট্রিটমেন্টে আমরা কি করতে পারি, এটা ইম্পর্টেন্ট না, প্রিভেনশন কি করতে পারি, কোনো প্রয়োজন নেই। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে এডিস মসকিটো, এটা 21 দিন পর্যন্ত বাঁচতে পারে, ঠিক আছে? সুতরাং বুঝতে পারছি এই সময়ের মধ্যে প্রচুর কিন্তু তোমাকে দায়িত্ব করতে হবে। আচ্ছা, ওদের জন্য এখন একটা কুইজ, এই কুইজটা সবাই একটু অ্যাটেন্ড করো। হ্যাঁ, আমাদের কুইজ 6 বলতো কত ধরনের সেরোটাইপ আছে, এটা ইনশাআল্লাহ সবাই পারবা, একটু আগে আলোচনা করছি, খুব সহজ। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এই দুজন আবার ভুল করছে, ঠিক আছে? নেক্সট আমি কুইজটা শেষ করেছি, একটু আগে আলোচনা করেছি, 4টা সেরোটাইপ আছে। আচ্ছা, এরপর যেটা আছে রিং স্পট অফ পেপে, পেপায়া যেটাকে বলা হয় রিং স্পট, তোমরা একটু ছবিটা দেখো, তুমি একটু ছবিটা দেখো, খেয়াল করে দেখো তো। এটা এই যে অনেক সময় পেঁপে কিনলে যে এরকম কিন্তু গোলাগুলো পাওয়া যায়, যেহেতু রিং এর লাইক, এজন্য এই ভাইরাসকে বলা হয় রিং স্পট। আবার অনেক সময় এটা কিন্তু আমাদের তরমুজ, হ্যাঁ, ওয়াটারমেলন, এখানে দেখো যে রিং এর মতো আছে, এজন্য এটা বলা হয় রিং স্পট। আর অ্যাকচুয়ালি ভাইরাসটা দেখো যেরকম দেখতে, এই যে রড শেপড, এই যেগুলো হচ্ছে আমাদের রিং স্পট ভাইরাস, দেখো রডের মতো। তাহলে এই তথ্যটা এই ছবিটা নিয়ে আমরা পড়লে আমাদের জন্য পড়া সহজ হবে। আচ্ছা, আগের এটাতে তাসনিম নুসরাত ইশারা হিন্দ তাসনিয়া, তোমরা খুব ভালো করেছো, ভেরি গুড। আমি এখানে চলে যাই, তাহলে খেয়াল করে দেখো পেঁপেতে হয় এটা, এবং এটার নামকরণ করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে জেনসেন, একটু জানতে পারো। আচ্ছা, এইটা হচ্ছে পেপায়া রিং স্পট ভাইরাস, সংক্ষেপে পিআরএসটি। আচ্ছা, এটার জেনাস হচ্ছে পটি ভাইরাস, ফ্যামিলি হচ্ছে পটি ভাইরিডি, মনে রাখতে হবে, কিছু করার নাই, হ্যাঁ। এটা যে রড শেপ, আমরা ছবিতে দেখলাম, একটু দেখলাম, বাকিগুলো দরকার নেই। আচ্ছা, দুই রকম দেখো খেয়াল করে, একটা হচ্ছে পেপায়া রিং স্পট ভাইরাস পি, আর একটা হচ্ছে পেপায়া রিং স্পট ভাইরাস ডাব্লিউ। এখন বলতো পেপায়া রিং স্পট ভাইরাস ডাব্লিউ কেন, এই ডাব্লিউ মানে কি, এটা একটু দেখি, বুঝতে অ্যান্সার করো তো। এই ডাব্লিউ মানে কি, পি পি তে পেপায়া বুঝলাম, এই ডাব্লিউ মানে কি? হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করো, হ্যাঁ, দেখি কি মনে হয়। হ্যাঁ, এক্সেলেন্ট, এটা ডাব্লিউ মানে ওয়াটারমেলন, এই যে ছবিতে দেখলাম। আচ্ছা, রিং স্পট যেটা হয় সেটা হচ্ছে এটা মেইনলি ইনফেক্ট করে যে মসকিটোর মাধ্যমে, তার নাম হচ্ছে অ্যাফিড, ঠিক আছে? অ্যাফিডের মাধ্যমে হয়। আচ্ছা,
এই মোটামুটি এখানে আর কিছু বলার নাই, এটা দেখলাম আমরা। এরপর আসো ভাইরাল ক্যান্সার। কিছু ভাইরাস ক্যান্সার করে, এই চারটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। লিভার ক্যান্সার, এই যে লিম্ফোমা, ন্যাফ্রোজেনিক ক্যান্সার কোন ভাইরাস দিয়ে হয়, হ্যাঁ, টি-সেল লিউকেমিয়া, অ্যানোজেনিক ক্যান্সার, তারপর কোন ভাইরাস দিয়ে হয়, এটা বোঝার কিছু নাই, ইউ হ্যাভ টু মেমোরাইজ। ওকে, মুখস্থ করতে হবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো এই প্রশ্নের উত্তর দাও, হেপাটাইটিস কন্টামিনেটেড ওয়াটার দিয়ে হয়, কোন হেপাটাইটিস? এটা সবাই একটু অ্যান্সার করো, অ্যান্সার করো, তোমাদের সময় 5 সেকেন্ড, সবাই একটু অ্যান্সার করো। ভেরি গুড, তাহলে এটা অ্যান্সার হবে হেপাটাইটিস এ, তাই না? এটা অ্যান্সার হবে হেপাটাইটিস এ। আচ্ছা, জিকা, জিকা কিসের মাধ্যমে ছড়ায়? এটা দেখে অ্যান্সার কি করতে হবে, এটা কি কোশ্চেন। আচ্ছা, ডেঙ্গু, ডেঙ্গু হয় কোন ভাইরাসের মাধ্যমে? এইটা দেখে কি অ্যান্সার করতে হবে, সবাই কমন দিয়ে অ্যান্সার করো। হ্যাঁ, প্রথম অ্যান্সার কি হবে? হ্যাঁ, কি কোশ্চেন, আর পরের অ্যান্সার কি হবে? এক্সিলেন্ট। প্রথম অ্যান্সার হবে ফিমেল এডিস মস্কিটো, আর পরের অ্যান্সার হবে ফ্ল্যাভিভাইরাস। ওকে, আচ্ছা, কোভিড ভ্যাকসিন কোন টাইপের হয় না? দেখো এই কোশ্চেনটা ম্যাথ 21 22 আসছে, দেখি তোমরা জানা আছে কিনা। এটা অ্যান্সার করতে পারবে না। হ্যাঁ, এটা অ্যান্সার করো, দেখি কি পারে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আগের কোশ্চেনটা ওভার, এখন এটা অ্যান্সার করো। হুইচ মেথড কোভিড ভ্যাকসিন নট প্রিপেয়ার্ড? হ্যাঁ, এটা অ্যান্সার করো। হ্যাঁ, সাইফ, ভেরি গুড, ঠিক আছে, ও ভালো অ্যান্সার করেছে, এটা অ্যান্সার হবে টপ সাইড। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন বাকিদের নামাজের জন্য একটু দেখে নিব, কেমন? আমরা একটু মনে হয় 10 মিনিট একটা দেখি, বেকার ফ্রি আসে আমরা ব্যাকটেরিয়া অংশটা করব। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। ব্যাকটেরিয়া নাম দেন, কি নাম দিয়েছিলেন? এনিম্যাল কিল। সেক্ষেত্রে বন্ধুরা আমরা চলে আসলাম বিভিন্ন ব্যাকটেরিয়ার পর। আচ্ছা, আমরা এখন যে অংশটা পড়বো সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়া থেকে শুরুতে বলে নিই, আসলে ব্যাকটেরিয়ার কনসেপচুয়াল বিষয় কম আছে, এই জন্য অংশটা একটু বুঝে নিতে হবে। ব্যাকটেরিয়ার ওভারঅল যে বিষয়গুলো আছে অনেকটাই ইনফো এবং মুখস্থ টাইপ। তোমাদের হচ্ছে কিছু জায়গায় বেশি জোর দিতে হবে, শর্ট গুরুত্ব। তো কোন জায়গাগুলো ভালো করে পড়বো সেই বিষয়টা আমি একটু হাইলাইট করব, আর জন্মের বিষয়টা আমি একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরুতে আসি, সেটা হচ্ছে এখানে রিলেটেড কিছু বিজ্ঞানের কথা বলা আছে। হ্যাঁ, এখানে দেখো, বিজ্ঞানের নাম হচ্ছে, লিওয়েন হুক। তিনি কি করেছিলেন, তিনি ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটা উনি প্রথমে ইনভেন্ট করেন, হ্যাঁ, মাইক্রোস্কোপের মাধ্যমে ইনভেন্ট করেন। আচ্ছা, এবং এটার নাম দিয়েছিলেন, উনি ব্যাকটেরিয়ার নাম দেন, কি নাম দিয়েছিলেন? এনিম্যাল কিল অথবা স্মল এনিম্যাল। তার কাছে মনে হয়েছিল যে এটা তো আসলে এনিম্যালের মতোই, হয়তো ছোট এনিম্যাল, এজন্য উনি এটার নাম দিয়েছেন এনিম্যাল কিল। এটা অনেক সময় পরীক্ষা চলে আসে। আচ্ছা, গেল। আচ্ছা, এরপরে এরপরে যেটা বলা আছে, তো ওনাকে বলা হচ্ছে ফাদার অফ ব্যাকটেরিয়া। যদি বললাম ফাদার বিষয়টা চলে আসে, অথবা প্রোটোজুলজি। আচ্ছা, প্রোটোজুলজি কি? প্রোটোজুলজি হচ্ছে যারা প্রোটোজোয়া, প্রোটোজোয়া, এই প্রোটোজোয়া নিয়ে আলোচনা করা হয়, প্যারাসাইট, প্যারাসাইট প্রোটোজোয়া, তাই না? এদের নিয়ে আলোচনা করা হয় যে অংশে, সেটাকে আমরা বলি প্রোটোজুলজি। তো এটা ফাদার বলা হয়, এটা অনেক সময় চলে আসতে পারে। আচ্ছা, এবার আসো এরেনবার্গ, ইনি নাম দিয়েছিলেন ব্যাকটেরিয়া, তাহলে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে লুই পাস্তুর, ওনার একটা থিওরি ছিল, জার্ম থিওরি, হ্যাঁ, জার্ম থিওরি অফ ডিজিজ বলা হয়। আচ্ছা, তিনি হচ্ছেন, এই যে খেয়াল করো, ইনি ফাদার, ফাদার অফ মডার্ন ব্যাকটেরিওলজি। তো ব্যাকটেরিওলজি ফাদার হচ্ছে লিওন হুক, কিন্তু মডার্ন ব্যাকটেরিওলজি ফাদার হচ্ছে লুই পাস্তুর, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে রবার্ট কচ, তিনি বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছিলেন এবং এক্সপেরিমেন্ট করে দেখিয়েছেন ব্যাকটেরিয়া অনেক ধরনের ডিজিজ করে, যেমন একটা খুব ইম্পর্টেন্ট ডিজিজ হচ্ছে টিউবারকুলোসিস। এটা উনি ডিসকভার করেছেন, বিজ্ঞানী রবার্ট কচ। যে ব্যাকটেরিয়া হয় তার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এবং টিউবারকুলোসিস কিন্তু আমাদের দেশের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ডিজিজ, কারণ এটা খুব বেশি হয়। তো এটাই প্রথম ডিসকভার করেছিলেন বিজ্ঞানী নাম হচ্ছে রবার্ট কচ। এজন্য এই বিষয়গুলো আমাদের একটু জেনে নিতে হবে, একটু ইনফো টাইপ, মুখস্থ করা আসলে কিছু করার নাই, একটু মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার আসো এখানে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়, এটা এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে যেটা আছে দেখো, ব্যাকটেরিয়াতে যে ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোমে দেখো, এখানে নো হিস্টোন প্রোটিন। আমরা জানি যে আমাদের ক্রোমোজোম সেটা স্ট্রাকচারে হিস্টোন নন হিস্টোন দুই ধরনের প্রোটিন থাকে, কিন্তু ব্যাকটেরিয়া এখানে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। গেল। আচ্ছা, এবার আসো এটা কিন্তু সেল ওয়াল থাকে, হ্যাভ নন লিভিং সেল ওয়াল, তার মানে হচ্ছে ব্যাকটেরিয়া এটা কিন্তু সেল ওয়াল আছে। একটা জিনিস খেয়াল করছেন ইন্টারেস্টিংলি, সেটা হচ্ছে প্ল্যান্টের সেল ওয়াল থাকে, কিন্তু প্ল্যান্ট না এমন অনেক কিছু কিন্তু সেল ওয়াল আছে, যেমন ধরো ব্যাকটেরিয়া, হ্যাঁ, অ্যালগি, ফাঙ্গাস, এরা কিন্তু প্ল্যান্ট না, কিন্তু এদের সেল ওয়াল আছে। এই কথা একটু নোটে লিখে রাখবা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখো ব্যাকটেরিয়াকে অনেকভাবে ভাগ করা হয়, যেমন হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, হ্যাঁ, আবার নতুন যে ব্যাকটেরিয়া আছে এটা বলা হয় মাইকোপ্লাজমা। এটা একটু লিখে রাখবা, দিস ইজ, এটা যদি প্রথম অংশ করে থাকো, এটা বলা হচ্ছে স্মলেস্ট ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আমাদের স্মলেস্ট ব্যাকটেরিয়া, তাই না? গেল। আচ্ছা, এখানে যেটা আছে যে তিনটা ডোমেইনে আমাদের এই কিংডমগুলোকে ভাগ করা হয়, সেটা এত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আর্কি ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্স, এটা 100% এটা থেকে একবার প্রশ্ন এসেছে, খুব ইম্পর্টেন্ট। আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। আচ্ছা, এই পার্থক্য বলার কিছু নাই, কিন্তু এটা তোমাকে পড়তে হবে, দেখো রেড মার্ক, তার মানে ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, যে কোনো একটা পড়বা, তুমি আর্কি পড়বা, তাহলে ব্যাকটেরিয়া পড়বা না, ব্যাকটেরিয়া তুমি জানোই। আর্কি ব্যাকটেরিয়া দেখো সেল বলে পেপটিডোগ্লাইকেন, এটা আমরা একটা ছবিতে দেখাবো যে পেপটিডোগ্লাইকেন, তো পেপটিডোগ্লাইকেন এখানে থাকে না, অ্যাবসেন্ট, নাই। গেল। লিপিড, এটা হচ্ছে ব্রাঞ্চড, ওখানে নন ব্রাঞ্চড, তাহলে এটা পড়ো। ইনহিবিটর অফ ট্রান্সফার আরএনএ, ঠিক আছে, এটা হচ্ছে মেথিওনিন। আরএনএ পলিমারেজ, খুব ইম্পর্টেন্ট, মোর দ্যান ওয়ান, এখানে কয়েক ধরনের আরএনএ পলিমারেজ থাকে, যেটা ব্যাকটেরিয়াতে অনলি ওয়ান টাইপ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, জিন, আচ্ছা দেখো এখানে ইন্ট্রন প্রেজেন্ট, এটা মনে রাখতে হবে। আমাদের জিনের গঠন যখন আমরা দেখাবো, এটা আমাদের সেল যখন পড়া হবে পরবর্তীতে, যে দুই ধরনের অংশ থাকে, একটা হচ্ছে ইন্ট্রন জিনে, হ্যাঁ, ইন্ট্রন অংশ, আর একটা হচ্ছে এক্সন অংশ, হ্যাঁ, এটা আমরা দেখাবো, আমরা যখন সেল চ্যাপ্টার পড়বো তখন দেখাবো। আচ্ছা, এরপরে ফটোসিনথেটিক পিগমেন্ট, খেয়াল করে দেখো, এখানে ক্লোরোফিল থাকে, আর এখানে হচ্ছে ব্যাকটেরিয়া রডোপ্সিন। তাহলে তোমার কাছে হচ্ছে এই অংশটা করে ফেলা, তাহলে ওইটা তোমার করার দরকার নেই, যেভাবে প্রশ্ন আসুক কিন্তু অ্যান্সার দিতে পারবা। আচ্ছা, আর্কি ব্যাকটেরিয়া সাধারণত হস্টাইল ইনফরমেটর থাকে, এটা ইম্পর্টেন্ট, মোটামুটি জানতে পারো, এর বাইরে পড়াগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা কুইজ চলে যাই, দেখি এটা অ্যান্সার করতে পারবে না, আগে 4 থেকে কুইজ, হ্যাঁ, তোমরা কুইজ পার্টিসিপেট করো, এটা চলে কুইজ। আচ্ছা, কুইজ দেখি এটা অ্যান্সার দ্রুত অ্যান্সার দিতে পারবে, দেখি এটা আমরা এখানে ফার্স্ট ফিঙ্গার, এটা আমরা একটু ই করব, ঘোষণা করব। এটা এখন পর্যন্ত কিন্তু আন্দাজ অ্যান্সার করা যাবে না, ঠিক আছে। আর্কি ব্যাকটেরিয়া মানে আমি ওই যে যেটা দেখাচ্ছিলাম, এখানে এই যে এই বৈশিষ্ট্যগুলো এখান থেকে প্রশ্ন আসছে, তাহলে দেখো এটা অ্যান্সার কি হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, মেজরিটি অ্যান্সার করেছে, কিন্তু কয়েকজন ভুল করেছে, আমরা এটা ক্লোজ করে দিই। সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ, এটা কিন্তু মোর দ্যান ওয়ান টাইপ, সুতরাং এটা হবে অ্যান্সার, আরএনএ পলিমারেজ, বাকি ঠিক আছে। আচ্ছা, ব্যাকটেরিয়ার অনেক ক্যারেক্টারিস্টিক আছে, এগুলো দেখে মুখস্থ করতে হয় না, তুমি এই পুরোটা কি করবা, পুরোটা জাস্ট আমি এখানে লিখি, এটা হচ্ছে আর মানে রিডিং করবা, ঠিক আছে, বলা কিছু নাই। খেয়াল করে দেখো, এটা মাইক্রোঅর্গানিজম কলোনি করে থাকতে পারে, এই যে এরকম ইম্পর্টেন্ট প্রোক্যারিওটিক, এটা কিন্তু নিউক্লিয়াসে কি হয়, নিউক্লিয়াস কিন্তু অনুন্নত, ঠিক আছে, খুব অ্যাডভান্সড নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। আচ্ছা, এখানে নো আদার মেমব্রেনাস অর্গানেলি এক্সেপ্ট, এখানে কিন্তু 70s রাইবোসোম পাওয়া যায়, নট 80s। এই কিছু ট্রিকি বিষয় স্যারেরা প্রশ্ন করে ফেলে, ঠিক আছে, এবং এটা সেল ওয়ালে মেইন থাকে পেপটিডোগ্লাইকেন, এটা প্রশ্ন আসছে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গেল। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে টেইকোইক অ্যাসিড, এটা অনেক সময় চলে আসে। আচ্ছা, এখানে কি থাকে, এই যে ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড এখানে যেটা থাকে, এটাকে বলা হচ্ছে নিউক্লিওয়েড, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নিউক্লিওয়েড। ওই যে আমরা দেখেছিলাম তোমাদের যখন ভাইরাস করাই তখন কিন্তু এটা আমি দেখেছিলাম ফার্স্ট ফিঙ্গার। আর যারা প্রথমে অ্যান্সার করেছে সবাই ভুল করছো। আচ্ছা, ফার্স্ট ফিঙ্গারের মধ্যে যেটা সবার আগে সঠিক উত্তর দিয়েছে প্রতাপ, রিফা, অশরা, তোমাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এই কোশ্চেন ছিল প্রশ্নটা, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিওয়েড থাকে, মানে আমরা দেখেছি ভাইরাসে কিন্তু নিউক্লিওয়েড থাকে না, ঠিক আছে, ব্যাকটেরিয়া নিউক্লিওয়েড থাকে, প্রোটোজোয়া তোমার হচ্ছে প্রোক্যারিওটিক সেলে নিউক্লিওয়েড থাকে, আর ইউক্যারিওটিক সেলে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখেছিলাম। আচ্ছা, এটা কি করে রিপ্রোডাকশন হয় বাইনারি ফিশন দিয়ে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গেল। এরপর যেটা সেটা হচ্ছে এগুলো আর ইম্পর্টেন্ট না, এখানে অনেক সময় এন্ডোস্পোর তৈরি করে হস্টাইল এনভায়রনমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা -70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কিন্তু সার্ভাইভ করতে পারে, এটা অনেক সময় চলে আসে। আচ্ছা, কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো হচ্ছে অক্সিজেনের প্রেজেন্সে সার্ভাইভ করতে পারে না, ক্যান নট সার্ভাইভ। তো যারা এরকম পারে না, এটাকে বলা হয় অ্যানারোব, এটাকে বলা হয় অ্যানারোব। এরো শব্দ হচ্ছে বাতাস, ইয়ার থেকে আসছে এরো, তো ইয়ার বাতাস বলতে অক্সিজেন তৈরি করা হচ্ছে, ঠিক আছে, তাহলে এরো। তো এরো একটা ব্যাকটেরিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, এটা বছর মেডিকেল আসছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কিছু আছে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে, এটাকে বলা হয় হচ্ছে ফ্যাকাল্টেটিভ এরো, কিন্তু এটা কি করে অক্সিজেন ইউজ করে না।
তাহলে একটু দেখো ফ্যাকাল্টেটিভ অ্যানারোব ক্যান সার্ভাইভ ইন প্রেজেন্স অফ অক্সিজেন, এটা বইতে লেখা আছে, এটা ঠিক রাখবা। ক্যানট ইউজ, হ্যাঁ, ক্যানট ইউজ অক্সিজেন, অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে কিন্তু অক্সিজেন ইউজ করে না ইউজুয়ালি না, তো এটাকে বলে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, ঠিক আছে। আর কিছু আছে অব্লিগেট অ্যানারোব, অব্লিগেট অ্যানারোব এর অক্সিজেন ছাড়া বাঁচতেই পারে না, এই অক্সিজেনকে ব্যবহার করে, এই অক্সিজেন না থাকলে বাঁচতে পারে না, এটা হচ্ছে অব্লিগেট অ্যানারোব, অ্যানারোব নট অ্যানারোব, অ্যানারোব, ঠিক আছে। এরকম একটা উদাহরণ হচ্ছে অ্যাজোব্যাক্টার, তোমরা যেটা সাইন্টিফিক নেম, এই সাইন্টিফিক নেমটা পুরো মুখস্থ করতে তোমাদের জন্য কঠিন হবে, তোমরা জেনাস নামটা মনে রাখবা, তাহলে যখন অপশনে চলে আসবে তখন কিন্তু অ্যান্সার করে দিবা, জেনাস দেখে তুমি অ্যান্সার করে দিবা, এটা ট্রিক্স, ঠিক আছে। স্যাররা একই জেনাস আবার দুই স্পেসিস এভাবে কিন্তু দিবা, বইয়ের নামের ক্ষেত্রে জেনাসটা কিন্তু মনে রাখতে পারলে তুমি কিন্তু অপশনে অ্যান্সার করতে পারবে। তাহলে এই বিষয়গুলো আমরা এখানে জানবো। আচ্ছা, তাহলে আবার একটু বলি, যারা অক্সিজেনের কে ইউজ করে না কিন্তু অক্সিজেনের প্রেজেন্সে বাঁচতে পারে তারা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, আর যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতেই পারে না, হ্যাঁ, এটা হচ্ছে অব্লিগেট অ্যানারোব। আর যারা অক্সিজেনের উপস্থিতিতে প্রেজেন্স ছাড়া বাঁচতে পারে না, উইদাউট অক্সিজেন যারা বাঁচতে পারে না তারা হচ্ছে অব্লিগেট অ্যানারোব। তাহলে অব্লিগেট অ্যানারোব অক্সিজেনের প্রেজেন্সে তারা বাঁচতে পারে না, অব্লিগেট অ্যানারোব এরা উইদাউট অক্সিজেন বাঁচতে পারে না, সহজ, অক্সিজেনে বাঁচতে পারে না, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তাহলে এটা হচ্ছে অব্লিগেট অ্যানারোব, অব্লিগেট অ্যানারোব। আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোব এটা একটু খেয়াল করে দেখতে হবে তোমাদের, ফ্যাকাল্টেটিভ অ্যানারোব হচ্ছে তারা ইন প্রেজেন্স অফ অক্সিজেন দে ক্যান সার্ভাইভ বাট দে ডু নট ইউজ অক্সিজেন, এই কথা। তাহলে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব বুঝতে পেরেছো কিনা, যেমন একটু ইয়েস এবং নোতে যাও, ইয়েস অর নো, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো গেল। আর এবার হচ্ছে তোমার হ্যাবিটেট কোথায় থাকে, এটা ইম্পর্টেন্ট, ভেরি গুড, 100% বুঝতে পেরেছো, ভেরি গুড। আর কোথায় থাকে এটা ইম্পর্টেন্ট না, আমরা এখানে যেটা জানবো সেটা হচ্ছে এই যে ইকোলাই, এই ইকোলাই হচ্ছে আমাদের বডিতে বি কমপ্লেক্স ভিটামিনটা তৈরি করে, ঠিক আছে। আর ব্যাকটেরিয়া ইউজ সব জায়গায়, সয়েল থেকে এয়ার থেকে এভরিওয়্যার, এটা মুখস্থ করার কোনো বিষয় না, ঠিক আছে। আর এবার সব মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন খুব সহজ, কিন্তু এটা জানা নাই, তোমাকে আলটিমেটলি যেটা জানতে হবে সেটা এক্সাম্পল, ঠিক আছে, এক্সাম্পল বলে মুখস্থ করতে হবে। আচ্ছা, রাউন্ডেড ব্যাকটেরিয়া এটা বলে ককাস, এটা দেখো ককাস মাইক্রো অথবা মোনো, যখন একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া এটা বলা হয় মোনোককাস, তাহলে দেখো এটা নামের সাথে এটা ডেসক্রিপশন দরকার নেই, এটা মনে রাখবা, এখান থেকে আমরা করব এক্সাম্পল, অনলি এক্সাম্পল, দেখো নামের সাথে মিলছে মোনোককাস অথবা এটা বলে মাইক্রোককাস, তাহলে উদাহরণ দেখো মাইক্রোককাস ডি নাইট্রিফিকান্স, তাহলে তুমি জেনাস মনে রাখলে হবে মাইক্রোককাস, ঠিক আছে, উদাহরণ হচ্ছে মাইক্রোককাস, মুখস্থ করতে হবে না। ডিপ্লোমা 2 তাহলে দুইটা যখন একসাথে থাকবে দেখো, এটা বলবো ডিপ্লোককাস, তাহলে দেখো নামের সাথে মিলছে ডিপ্লোককাস নিউমোনি, তাহলে এটা মুখস্থ করতে হচ্ছে না, ঠিক আছে, ওই জেনাসের নাম কিন্তু মিলছে। এবার দেখো টেট্রাককাস মানে চারটা কক্কাস যখন একসাথে থাকবে। আচ্ছা, এবার দেখো এটা উদাহরণ শুধু মনে রাখবা, গ্যাফিকিয়া, গ্যাফিকিয়া শেষ, পুরো মুখস্থ করতে গেলে তোমাদের কঠিন হবে, তোমরা শুধু জেনাস টুকু মনে রাখো, গ্যাফিকিয়া। আচ্ছা, স্ট্রেপ্টোককাস, স্ট্রেপ্টোককাস চেইন, দেখো চেইনের মতো থাকলে স্ট্রেপ্টোককাস, আচ্ছা দেখো এটা নামের সাথে মিলছে, দেখো স্ট্রেপ্টোককাস ল্যাকটিস, তাহলে স্ট্রেপ্টোককাস নামের সাথে থাকতে হবে, তাহলে এটা মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, এবার স্টেফাইলোককাস, এটা যখন এই যে আঙুরের থোকার মতো থাকে, হ্যাঁ, আঙুরের থোকা দেখছো না, এরকম একটা ক্লাস্টারে থাকে, তখন এটা বলে স্টেফাইলোককাস, দেখো এটা নামের সাথে মিলছে স্টেফাইলোককাস, এটা মুখস্থ করতে হচ্ছে না। আচ্ছা, এবার সার্সিনা, আচ্ছা সার্সিনাটা হচ্ছে এই যে এরকম ভাবে থাকে, একটা কিউব, ঠিক আছে, একটা থ্রি ডাইমেনশনাল কিউবের মতো স্ট্রাকচার তৈরি করে, এটা বলা হয় সার্সিনা, এই যে কিউবয়েড ফর্মে থাকে, ইকুয়াল লেংথ ব্রেথ এবং হাইট, মানে একটা কিউব, তুমি একটা ফুটবল কথা চিন্তা করো, মানে ওরা কি একটা ফুটবলের শেপে নেয়, তাহলে এটা আমরা বলবো সার্সিনা, দেখো এটা নামের সাথে মিলছে সার্সিনা লুটিয়া। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করছো, এখানে উদাহরণগুলো কিন্তু কোনটা মুখস্থ করতে হবে না, তুমি শুধু একটা মনে রাখতে হবে, টেট্রাককাস হচ্ছে গ্যাফকিয়া, টেট্রাককাস হচ্ছে গ্যাফকিয়া, বাকিগুলোর নাম হচ্ছে জেনাসের নামের সাথে ওই ব্যাকটেরিয়ার নামে মিলছে, এটা মুখস্থ করতে হবে না। তাহলে এভাবে আমরা এই অংশটা করব, তাহলে আমাদের জন্য পড়াটা সহজ হবে। আসো, ব্যাসিলাস হচ্ছে রড শেপ, দেখো খেয়াল করে, মনো একটা, দেখো এই নামের সাথে ব্যাসিলাস আছে, তাহলে ব্যাসিলাস অ্যালবাস গেল। আর ইকোলাই তোমরা যদি দেখো ইকোলাই দেখতে এরকম, হ্যাঁ, এজন্য ইকোলাইও একটা মনোব্যাসিলাস গেল। ডিপ্লোব্যাসিলাস, দুই ব্যাসিলাস যখন একসাথে থাকে, ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে। মরাক্সিলা, তোমরা শুধু জেনাস মনে রাখবা, কারণ পুরোটা পড়তে গেলে মনে রাখা কঠিন। মরাক্সিলা এটা আমরা মনে রাখবো গেল। আচ্ছা, তাহলে দেখো এই যে চেইনের মধ্যে থাকে এটা স্ট্রেপ্টোব্যাসিলাস, দেখো এই যে স্ট্রেপ্টোব্যাসিলাস অনেক সময় কমা শেপে থাকে, এটা কি কলেরা, ঠিক আছে, কমা শেপে, দেখো খেয়াল করে কমা শেপে, তোমরা দেখো সি মানে কমা, সি মানে কলেরা, তাহলে কলেরা হচ্ছে উদাহরণ। আচ্ছা, এবার স্পাইরাল, দেখো স্পাইরাল, স্পাইরাল এটা নাম স্পাইরাল। এবার পিওমরফিক, পিওমরফিক মানে ভেরিয়াস সাইজ এন্ড শেপ, ভেরিয়াস শেপ মানে বিভিন্ন রকম, নির্দিষ্ট কোনো ডেফিনিট শেপ নাই, দেখো একটা রকম, এজন্য নাম পিওমরফিক। আচ্ছা, স্টিলেট, স্টিলেট মানে তারকা, তারকার মতো, ঠিক আছে, স্টিলেট শেপ মানে কি, এই যে তারকা, আমরা তারকা দেখি না, স্টার, স্টার শেপ, এটাকে বলা হয় স্টিলেট। আচ্ছা, এরপর হচ্ছে স্কয়ার, দেখো যে এগুলো হচ্ছে স্কয়ার, স্কয়ার, স্কয়ার শেপ, তাহলে এগুলো বুঝলাম, বুঝতে লাভ নাই, আমাদের মনে রাখতে হবে উদাহরণ। দেখো খেয়াল করে স্টেপটো, দেখো স্টেপটোব্যাসিলাস মনে রাখার জন্য স্টেপটোব্যাসিলাস, দেখো নামের সাথে মিলছে কক্কোব্যাসিলাস, এইটা মুখস্থ করতে হবে, খুব ইম্পর্টেন্ট, সালমোনেলা এবং মাইক্রোব্যাকটেরিয়াম। আচ্ছা, হোয়াট ইজ কক্কোব্যাসিলাস, যেটা আসলে না রাউন্ডেড না ওই তোমার ব্যাসিলাস রডের মতো মাঝামাঝি, ঠিক আছে, মানে ধরো আমি এভাবে একটা আঁকলাম, এখন এরকম, ঠিক আছে, এরকম আঁকলাম, এখন এটা না রডের মতো না আবার টোটাল গোল রাউন্ড, এই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে কক্কোব্যাসিলাস। এটা কক্কাস ব্যাসিলাস দুটোই বলা যায়, বুঝতে পারছো, উদাহরণ মনে রাখো প্যালিসেড। আচ্ছা, প্যালিসেড কি, এই যে প্যারালাল যদি থাকে এটাকে বলে প্যালিসেড, অথবা এই যে স্টেপটোব্যাসিলাস মতো আর কি। তাহলে দেখো এটা উদাহরণ হচ্ছে ল্যাম্প্রোপিডিয়া, এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, কমা শেপের ভিব্রিও, এটা তো আমরা বলেছি, সেটা হচ্ছে ভিব্রিও কলোনি, ভিব্রিও কলোনি যেটা কলেরা হয়, মনে রাখা সহজ, দেখো কমা শেপের হচ্ছে কলোনি, সি ফর সিক। আচ্ছা, এবার স্পাইরাম, টুইস্টেড, স্পাইরাম তো নামের সাথে মিলছে, স্পাইরাম মাইনাস, তাহলে স্পাইরাম দিয়ে উদাহরণ। পিওমরফিক, এটা মুখস্থ করতে হবে, রাইজোবিয়াম। আচ্ছা, স্টিলেট শেপ, দেখো এই যে নামের সাথে মিলছে, স্টেলা, দেখো খেয়াল করে এই যে স্টেলা, মানে স্টিলেট শেপ, এজন্য এটার নাম হচ্ছে স্টেলা, ঠিক আছে, মনে রাখবে, এটা মুখস্থ করতে নেই। স্কয়ার শেপ, আচ্ছা এটা মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে হ্যালো কোয়াড্রাটাম, কোয়াড্রেট মানে কি, চারকোনা, দেখো এটা স্কয়ার, এই নামের সাথে মিলছে কোয়াড্রেট, এটা চারকোনা, এজন্য এটা স্কয়ার, তাহলে এইভাবে আমরা কি মনে রাখবো। আচ্ছা, গেল ফিলামেন্টাস, এটা মনে রাখতে হবে, শুধু মনে রাখবো ক্যান্ডিডাটাস, ক্যান্ডিডাটাস, এই আর কি গেল। এবার সব স্টেনিং, তোমরা জানো যে অনেক সময় স্টেনিং করা হয়, মানে রং করা হয়, ব্যাকটেরিয়া রং করা হয়, এর উপর ভিত্তি করে এটাকে গ্রাম পজিটিভ নেগেটিভ বলা হয়। তো বিজ্ঞানী যে এই রংটা করেছিলেন তার নাম হচ্ছে হ্যান্স ক্রিস্টিয়ান গ্রাম, তো তার নাম অনুসারে এটাকে গ্রাম পজিটিভ নেগেটিভ বলা হয়। আচ্ছা, এটা গেল। এখানে কিছু রঙের কথা বলা আছে, যেমন প্রথমে ক্রিস্টাল হাইলাইট রং করা হয়, পরবর্তীতে স্যাফরানিন এই রং করা হয়। তো পরে দেখা যাবে যারা গ্রাম পজিটিভ তারা হয় ব্লু টু পার্পল, মানে ডার্ক কালার, ডার্ক মানে ডিপ কালার, ডিপ কালার, এটা হয় ডিপ কালারড। আচ্ছা, যেমন ব্যাসিলাস সাবটিলিস মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যারা একটু কম কালার হয়, যেমন রেড পিঙ্ক, খেয়াল করে দেখো ব্লু পার্পল এটা কিন্তু ডিপ কালার, আর রেড পিঙ্ক এটা হচ্ছে লাইট কালার, লাইট কালারড, লাইট কালারড, এটাকে বলা হচ্ছে গ্রাম নেগেটিভ। আমি একটু দেখাবো, যেমন হচ্ছে সালমোনেলা টাইফি, এই দুইটা উদাহরণ খুবই ভালো করে পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, আর পরীক্ষা চলে আসবে। আচ্ছা, এবার সহজ গ্রাম পজিটিভ নেগেটিভ বিষয়গুলো। আচ্ছা, এখানে দেখো কারা গ্রাম পজিটিভ কারা গ্রাম নেগেটিভ, তুমি যেকোনো একটা করো, যেটা তোমার জন্য সহজ হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো খেয়াল করে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম, স্টেফিলোককাস, স্টেফিলোককাস, অ্যাক্টিন ব্যাকটেরিয়া, এটা হচ্ছে পজিটিভ, শেষ। এই দুই লাইনে যেকোনো একটা তুমি করো, তাহলে তোমার জন্য সহজ। এবার একটু খেয়াল করে দেখো, এই যে আমরা এরকম গ্লাস স্লাইডে রক্ত দিই অথবা যেকোনো জায়গা থেকে স্যাম্পল নেওয়া যেতে পারে, তো এই গ্লাস স্লাইডে এরকম ভাবে নেওয়া হয়, হ্যাঁ, কিছু অংশ নেওয়া হয় যেখানে ব্যাকটেরিয়া আছে কিনা আমরা দেখবো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলা হয় স্মিয়ার। আচ্ছা, এটা কোনো জীবাণু দেখার ক্ষেত্রে করা যেতে পারে, এটা ব্যাকটেরিয়া দেখার ক্ষেত্রে করা যেতে পারে, হ্যাঁ, এটা ম্যালেরিয়াতে করা যেতে পারে, ঠিক আছে। তোমাদের এই যে থিন থিন থিক ফিল্ম এগুলো দরকার নেই, হ্যাঁ, কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে দেখো এই যে ভাবে গ্লাস স্লাইডে রক্তের একটা অংশ নেওয়া হচ্ছে, এটাকে বলা হয় স্মিয়ার, ঠিক আছে, স্মিয়ার। এবার খেয়াল করো এইখানে দেখো, খেয়াল করো, এটা যদি বলি আমি এ আর এটা যদি বি, তাহলে তোমরা বলো তো কোনটা গ্রাম পজিটিভ, এ না বি, এটা আমাকে একটু কমেন্টে অ্যানসার দাও, কমেন্টে অ্যানসার দাও, এ হবে নাকি বি হবে, এটা আমাদেরকে একটু কমেন্টে অ্যানসার দাও, এ আর বি কোনটা গ্রাম পজিটিভ হবে। একটা ডার্ক কালার, লাইট কালার, তাহলে বুঝতে পারবো যে তোমরা আসলে বুঝতে পারছো, সাবাই মাত্র ভালো অ্যানসার করেছো, হ্যাঁ, আর দুই একজন রেসপন্স করো, হ্যাঁ, ভেরি গুড। তাহলে এটা ডার্ক কালার, তাহলে এটা হচ্ছে গ্রাম পজিটিভ, আর এটা হচ্ছে লাইট কালার, তাহলে এটা হচ্ছে গ্রাম নেগেটিভ, ঠিক আছে। আমরা ছবিটা দেখলে জিনিসটা সহজভাবে বুঝতে পারি না, রাখি তুমি খেয়াল করো, হ্যাঁ, ডার্ক কালার হলে গ্রাম পজিটিভ, ঠিক আছে, অন ডার্ক কালার হলে গ্রাম পজিটিভ, এদের মধ্যে কোনটা কালার একটু ডিপ, এটা কালার বেশি ডিপ, এটা কালার একটু কম ডিপ, ঠিক আছে, লাইট কালার, তাহলে এটা গ্রাম পজিটিভ, এটা গ্রাম নেগেটিভ, জিনিসটা আসলে মাইক্রোস্কোপে দেখতে এমনই হয়, ঠিক আছে। চলো, এবার ফাজিলা, ফাজিলা যদি থাকে এটা না থাকে এমন নাই,
একটা থাকলে মনোট্রাইকাস, এটা জেনে লাভ নাই, এটা শুধু তোমাকে উদাহরণ মনে রাখতে হবে বিব্রিওলজি। অ্যাম্ফি মানে উভয়, দুই দিকেই আছে দেখো, তাহলে এটা স্পাইরাম মাইনাস, এজন্য এটা উদাহরণ করতে হবে। আচ্ছা সেফালোট্রাইকাস, সেফালো মানে মাথা, তাহলে মাথার দিকে থাকলে দেখো এটা সেফালোট্রাইকাস, বুঝে লাভ নাই, তুমি এই শুধু সুডোমোনাস এটা মনে রাখবে। লোফো, লোফো মানে দুই দিকে একগুচ্ছ, লোফোট্রাইকাস, লোফো দুই দিকে একগুচ্ছ, এটা হচ্ছে স্পাইরাম, এটা স্পাইরাম মাইনাস, ঠিক আছে। আচ্ছা আর এটা হচ্ছে স্পাইরাম ভলুটেন্স, এজন্য এইটার স্পেসিফিক সকল মনে রাখতে হবে, নাহলে কিন্তু কনফিউশন হয়ে যাবে। কেমন? আচ্ছা লাস্ট হচ্ছে পেরিট্রাইকাস, দেখো চারিদিকে আছে, এটা বুঝে লাভ নাই, আমাকে এটা উদাহরণ রাখতে হবে। সালমোনেলা টাইফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই উদাহরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এরপর যদি যাই ব্যাকটেরিয়ার গঠন, আমরা এটা দেখব। আচ্ছা এই গঠন থেকে আসলে ভর্তি পরীক্ষা কি আসবে, আর হচ্ছে স্পেসিফিক জায়গা থেকে কিছু পয়েন্ট, সেটা আমরা একটু মার্ক করি। যেমন ধরো সেল ওয়াল, আচ্ছা সেল ওয়ালে কি থাকে, এই যে দেখো সেল ওয়ালে থাকে মিউরিন, এটাকে বলা হয় পেপটিডোগ্লাইকান। কেমন? আচ্ছা এটা আসলে কিছু না, পেপটিডোগ্লাইকান হচ্ছে একটা কার্বোহাইড্রেট পলিমার, এবং এখানে এটা ছাড়া মুরানিক অ্যাসিড, টেইকোইক অ্যাসিড এগুলো পাওয়া যায়। এই প্রত্যেকটা কেমিক্যাল স্ট্রাকচার যেমন স্যারদের খুবই পছন্দ, এজন্য স্যাররা এই প্রশ্নগুলো করে ফেলে। কেমন? আচ্ছা গেল। এবার সেটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এই যে পেপটাইডোগ্লাইকান লেয়ারটা হচ্ছে থিক, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে এই লেয়ারটা হচ্ছে থিন। এইটা আমরা একটু ছবিতে দেখে আসি। এই যে সবাই খেয়াল করে দেখো এই ছবিটা। আচ্ছা এখানে আমরা যদি দেখি গ্রাম পজিটিভ, এখানে দেখো পেপটিডোগ্লাইকান লেয়ার, এই যে লাল রঙের যে অংশটা দেখো সেটা কত পুরু, অনেক মোটা। কিন্তু গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া, এখানে দেখো পেপটিডোগ্লাইকান লেয়ারটা মাত্র এতটুকু, মানে তেমন পুরু না। তাহলে পেপটিডোগ্লাইকান লেয়ার, তোমরা লাল অংশটা দেখো, এখানে লাল অংশটা কত পুরু, আর এখানে লাল অংশটা কত কম পুরু, ঠিক আছে। তাহলে পেপটিডোগ্লাইকান লেয়ার গ্রাম পজিটিভে এটা পুরু হয়, মোটা হয়, মোটা মোটা, আর গ্রাম নেগেটিভে এটা চিকন হয়। তোমরা এই পেপটিডোগ্লাইকানের ছবিটা বুঝতে পেরেছো কিনা, এটা আমাকে ইয়েস মতে জানাও, ইয়েস অর নো। আমাদের 100% স্টুডেন্ট বলছে তারা বুঝতে পেরেছে। ওকে ভেরি গুড। আমি যে টেইকোইক অ্যাসিড বলছিলাম দেখো, এই যে এরকম সুতার মতো টেইকোইক অ্যাসিডের অংশ থাকে। আচ্ছা গেল। এটা এখানে আছে। আচ্ছা এবার সেটা হচ্ছে আচ্ছা এই যে মাইক্রোপ্লাজমা ওই বলছিলাম, এটার কোনো সেল ওয়াল নাই, এটা স্মলেস্ট ব্যাকটেরিয়া, ঠিক আছে। নো সেল ওয়াল, আবারও লিখো নো সেল ওয়াল। হ্যাঁ অনেক সময় বইয়ে পড়া দিয়ে বোঝা যায় না, তাহলে এটা কোনো সেল ওয়াল নাই এবং এটা হচ্ছে স্মলেস্ট ব্যাকটেরিয়া। কেমন? আচ্ছা ক্যাপসুল, আচ্ছা ক্যাপসুলটা কি, একটা ব্যাকটেরিয়া সেল ওয়ালের বাইরে যে লেয়ারটা থাকে, যে এখন আমি এখানে যেটা দেখাচ্ছি এটাকে বলা হয় ক্যাপসুল, ঠিক আছে। ক্যাপসুলের একটা নাম আছে, ক্যাপসুলের আরেকটা নাম হচ্ছে স্লাইম লেয়ার। এবং এখানে কি দিয়ে তৈরি, এটা হচ্ছে কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর পলিপেপটাইড, এটা দিয়ে তৈরি। এতটুকু জানাই যথেষ্ট, কিন্তু এইটুকু কিন্তু তোমাকে জানতে হবে। ছবিটা দেখো, আচ্ছা এবার ফ্লাজেলা, এই যে এরকম, এটাকে আমরা বলছি ফ্লাজেলা। এটা দেখো খেয়াল করে যে এখানে তিনটে পার্ট থাকে ফ্লাজেলায়, একটা হচ্ছে ফিলামেন্ট, একটা হচ্ছে হুক, আর একটা হচ্ছে বেসাল বডি। এটা তোমরা মুখস্থ করেছো, আমরা একটা ছবিতে দেখি, সবাই একটু খেয়াল করে দেখো। এই যে এটা হচ্ছে ফ্লাজেলার ফিলামেন্ট, এই যে ভাবে থাকবে, হ্যাঁ ফিলামেন্ট। এই অংশটা, এই অংশটা হচ্ছে আমার হুক, আর এই যে সবুজ রঙের যে অংশটা, এই অংশটা হচ্ছে আমার, এই অংশটা হচ্ছে আমার বেসাল বডি। তাহলে দেখো একটা ফ্লাজেলা, এই যে ফ্লাজেলা, এই ফ্লাজেলাকে যদি আমি বড় করি তাহলে আমার একটা হচ্ছে ফিলামেন্ট, দুই নম্বর হচ্ছে হুক, তিন নম্বর হচ্ছে আমার বেসাল বডি। এই তিনটা ছবি তোমাকে দেখাচ্ছি যাতে তুমি বুঝতে পারো। দেখো এটা ফ্লাজেলা, আর এই যে ছোটগুলা এগুলোকে বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে পিলি, পাইলাইন। তাহলে দেখো এগুলো সবগুলো হচ্ছে পিলি, কিন্তু ফ্লাজেলা কিন্তু এটা হচ্ছে ফ্লাজেলা। এবং সেই ফ্লাজেলার তিনটা অংশ আমরা বলি, এই যে এটা হচ্ছে ফিলামেন্ট বাইরের দিকে, এই যে ফিলামেন্ট বড় ফিলামেন্ট, এই অংশটা হচ্ছে হুক, আর এই অংশটাকে বলা হচ্ছে বেসাল বডি। তাহলে এইভাবে আমরা একটু মনে রাখবো। কেমন? তাহলে এটা দেখো এখানে আছে, ফ্লাজেলা কি করে, এটা ব্যাকটেরিয়ার মুভমেন্টে হেল্প করে, তাহলে বুঝলেই হবে। এটা তোমরা বুঝেছো, এটা আমরা দেখালাম। তাহলে দেখো অনেকগুলো পিলি থাকে কিন্তু ফ্লাজেলা কিন্তু একটা, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। কেমন? আচ্ছা আমরা এরপর যাই, এইটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের মেট্রিক্সে দেওয়া আছে যে কেমিক্যাল কম্পোজিশন, এটা খুব ভালো করে করতে হবে। যে ক্যাপসুল সেখানে কি কেমিক্যাল স্ট্রাকচার থাকে, সেল ওয়াল ভেরি ইম্পর্টেন্ট, এটা 100% খুব ভালো করে মনে রাখবা। আর সেল মেমব্রেন লিপোপ্রোটিন থাকে সবাই জানে। তাহলে এই অংশটা, বিশেষ করে সেল অংশটা, এটা কিন্তু আমাদের একটু মুখস্থ করতে হবে, কোনটা কেমিক্যাল স্ট্রাকচার কি, ঠিক আছে। এটা আসলে বোঝানোর কিছু নেই, এটা ইউ হ্যাভ টু মেমোরাইজ, ঠিক আছে, এটা মুখস্থ করে নিতে হবে। আচ্ছা এবার পিলি, আচ্ছা পিলিতে যে প্রোটিন থাকে এটা ইম্পর্টেন্ট, পিলিতে যে প্রোটিন থাকে এটাকে আমরা বলি, এটাকে আমরা বলি হচ্ছে পিলিন, পিলিন প্রোটিন থাকে, ঠিক আছে। এই মোটামুটি এখানে খুব বেশি কিছু বলা নাই, হেয়ার লাইক স্ট্রাকচার এটুকু জানলেই হয়। গনোরিয়া ব্যাকটেরিয়া থাকে, এটা অ্যাটাচমেন্টে হেল্প করে। প্লাজমা মেমব্রেন একদম নরমাল প্লাজমা মেমব্রেনের মতোই, এখানে লিপোপ্রোটিন থাকে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এখানে প্লাজমা মেমব্রেনে কোনো কোলেস্টেরল থাকে না, নো কোলেস্টেরল, এটা খুব ইম্পর্টেন্ট। বাকিটা এত ইম্পর্টেন্ট না। মেসোজোম, তোমরা জানো যে প্লাজমা মেমব্রেন অনেক সময় ভেতরের দিকে ভাঁজ হয়ে যায়, হ্যাঁ। আমরা যদি ব্যাকটেরিয়া দেখি, এই যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, দেখো ভেতরের দিকে যেরকম ভাঁজ হয়ে গেছে, এই ভাঁজ হয়ে যাওয়া অংশটাকে বলা হচ্ছে মেসোসোম, মেসোসোম, ঠিক আছে। তাহলে এটাই বলছে যে অনেক সময় ভেতরের দিকে ইনওয়ার্ড ফোল্ডিং হয়, এটাকে বলে মেসোসোম। আমাদের পরীক্ষার জন্য দরকার হচ্ছে এটা সেল ডিভিশন হেল্প করে, এটা ব্যাকটেরিয়া সেল ডিভিশনে হেল্প করে, এতটুকু জানলেই হবে। সাইটোপ্লাজম তেমন ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সাইটোপ্লাজম যে রাইবোজোম পাওয়া যায়, এটাকে আমরা বলছি পলিরাইবোজোম, অনেকগুলো রাইবোজোম একসাথে থাকে। এবং এখানে কোনো ক্রোমাটোফোর থাকে না, মানে কোনো বর্ণপলি থাকে না, তোমরা জানো, নো পিগমেন্ট। আচ্ছা এখানে থাকে যেটা ক্রোমাটোফোর, শুধুমাত্র ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া আছে যারা ফটোসিনথেসিস করতে পারে, সেই ব্যাকটেরিয়াগুলোতে হচ্ছে তোমার শুধুমাত্র ক্রোমাটোফোর পাওয়া যায়, এটুকু জানলেই হবে। আর কিছু স্মল গ্র্যানিউলস পাওয়া যায়, এটাকে বলা হয় ভলিউটিন, শেষ। আচ্ছা এবার সব ক্রোমোজোম, আচ্ছা আমরা বলছি ব্যাকটেরিয়া কিন্তু কোনো স্পেশাল নিউক্লিয়াস থাকে না, এটাকে বলা হয় নিউক্লিয়েড। তো ওখানে হচ্ছে তোমার একটা স্পাইরাল, স্পাইরাল কি থাকে, তোমার হচ্ছে ক্রোমোজোম থাকে, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ থাকে। এই আচ্ছা কোনো হিস্টোন প্রোটিন নাই, এটা আমরা আগে দেখেছিলাম, এখানে লেখা আছে। এবং এদের এই যে ডিএনএ রিচ এরিয়া, এটাকে বলা হয় নিউক্লিওয়েড, এটাকে মনে রাখতে হবে। এটা প্রোক্যারিওটে পাওয়া যায়, নিউক্লিওয়েড নট নিউক্লিয়াস, ঠিক আছে। প্লাজমিড এটা তোমরা সবাই জানো, আমরা কিন্তু আগামী দিনে লেকচার করব। সেটা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল যে এই যে দেখো এখানে এক্সট্রা ক্রোমোজোমাল যে ডিএনএ স্ট্রাকচার থাকে, এটাকে বলা হয় প্লাজমিড, ঠিক আছে। এটা এভাবে দেখাচ্ছে, অথবা এটা আমরা এভাবে দেখাতে পারি, ঠিক আছে। গেল। আচ্ছা এখানে কি হয়, এখানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা এটাকে ব্যবহার করতে পারি, এই যে ভেক্টর হিসেবে, ভেক্টর হিসেবে। তারপরে বায়োটেকনোলজিতে ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া এটা তৈরি করতে আমরা হেল্প করে এই প্লাজমিড, হ্যাঁ এটা আমরা আগামীকাল লেকচারে দেখব। আচ্ছা গেল। ডিফারেন্স বিটুইন ফ্লাজেলা এন্ড পিলি, এটা আলাদা করে বলার কিছু নেই, ওই যে আমরা ছবিতে দেখলাম, এটা আমি রিডিং, আর শুধুমাত্র একটা রিডিং করব, আলাদা করে কিছু বলার দরকার নেই। এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটা লং ফিলামেন্টাস, এটা শর্ট। আচ্ছা এখানে থেকে ফ্লাজেলিন প্রোটিন, এখানে থেকে পিলিন প্রোটিন। আচ্ছা এটা লেস, নামটা লেস, এখানে হচ্ছে মোর, মানে হচ্ছে ফ্লাজেলাতে পিলির সংখ্যা বেশি থাকে, এটা মুভমেন্টে হেল্প করে, এটা অ্যাটাচমেন্টে হেল্প করে, এইভাবে আমরা একটু করব। আচ্ছা এবার রিপ্রোডাকশন, এটা খুব ইম্পর্টেন্ট এখানে পড়ার মধ্যে, সেটা হচ্ছে দেখো রিপ্রোডাকশন মেইনলি যেটার মাধ্যমে হয় সেটা বলে বার্ডিং, তোমরা জানো। আচ্ছা এবং এই প্রক্রিয়াটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন প্রসেস, মানে এটা অ্যাকচুয়ালি অ্যাসেক্সুয়াল, হ্যাঁ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ, আমরা যেটা বলি অঙ্গজ প্রজনন, তাই না? কিভাবে হয় দেখো, বাইনারি সিস্টেমটা কিভাবে হচ্ছে, একটা ব্যাকটেরিয়া এই যে নিউক্লিয়াস দুইটা পার্টে ভাগ হলো, সাইটোপ্লাজম মাঝখানে ঢুকে যাচ্ছে, সেল ওয়ালটা ঢুকে যাচ্ছে, দুইটা ব্যাকটেরিয়া হলো, যেটা একটা থেকে দুইটা হচ্ছে, এটা হচ্ছে বাইনারি ফিশন। এই টোটাল প্রসেস এটা কিন্তু তোমাকে জানতে হবে না, শেষ। এটা মেইন মেথড, এটুকু জানলেই চলবে, প্রসেস জানতে হবে না, কেমন? আচ্ছা এবার এটা করতে কত সময় লাগে, যেমন ইকোলাই ব্যাকটেরিয়াতে বাইনারি প্রসেসে একটা বাইনারি প্রসেসে সময় লাগে 20 মিনিট। এবার খেয়াল করো, একটা তৈরি করতে লাগে 20 মিনিট, তাহলে এখন খেয়াল করে দেখবা, এই যে একটা থেকে হয়ে গেল দুইটা বাইনারি প্রসেস, এখানে লাগে 20 মিনিট। এটাকে বলি আমরা ওয়ান জেনারেশন, জেনারেশন এটা বুঝে নিতে হবে, হ্যাঁ এটাকে বলা হয় ওয়ান জেনারেশন। এবার দেখো আবার 20 মিনিট পর এখানে দুইটা হবে, এখানে দুইটা হবে, এটা হচ্ছে আমার সেকেন্ড জেনারেশন। এটা কিন্তু পরবর্তী নেক্সট 20 মিনিট লাগবে। আবার দেখো এখান থেকে দুইটা হবে, এখান থেকে দুইটা হবে, এখান থেকে দুইটা হবে, এখান থেকে দুইটা হবে, আর এখান থেকে দুইটা হবে, এখানে লাগবে another 20 মিনিট। তার মানে হচ্ছে 1 ঘন্টায়, দেখো খেয়াল করে 1 ঘন্টায় 20 মিনিটে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, পরবর্তী 20 মিনিট, পরে 20 মিনিটে থার্ড জেনারেশন। 1 ঘন্টায় 3টা জেনারেশন তৈরি হচ্ছে, তাই না? 24 ঘন্টায় কতগুলো জেনারেশন তৈরি হবে, এটা একটু জানো। 24 ঘন্টায় কয়টা জেনারেশন হবে? 1 ঘন্টায় হচ্ছে 3টা। হ্যাঁ ক্লাসটার অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দেব, আমরা একদম শেষের দিকে। হ্যাঁ তাহলে বলো, তাহলে কয়টা হবে? 1 ঘন্টায় যদি 3টা জেনারেশন হয় 24 ঘন্টায় কয়টা হবে বলো? খুবই সহজ।
3 × 24, হ্যাঁ ভেরি গুড, বুঝছো? এটা মুখস্থ কথা না যে কেন 72টা জেনারেশন তৈরি হয়, কারণ 20 মিনিট, একটা জেনারেশন 20 মিনিট, তাহলে 24 ঘন্টায় 72 জেনারেশন তৈরি হবে, এই আর কি। আর এখানে আলাদা করে কিছু আমাদের এখানে পড়ার দরকার নেই, দেখো এই যে এরকম প্রসেসকে বলা হয় বার্ডিং, এটা একটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আচ্ছা অ্যাসেক্সুয়াল যেটা সেটা হচ্ছে কিসের মাধ্যমে হয়, এটা আমরা একটু জানবো। অ্যাসেক্সুয়াল হয় হচ্ছে গনিডিয়া, এটা একটা স্পেশাল সেল অথবা এন্ডোস্পোর। তোমরা যদি ছবি দেখো, যখন একটা আনফেভারেবল কন্ডিশন হয় তখন যেটা হয়, তখন এই যে এন্ডোস্পোর সেলের ভিতরে স্পোর তৈরি হয়, এটা বলা হয় এন্ডোস্পোর ভিতরে এন্ডোস্পোর তৈরি হয়, এখান থেকে পরবর্তী রিপ্রোডাকশন হয়। আর আরেকটা হচ্ছে ধরো এটা একটা ব্যাকটেরিয়া যখন সেলগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এই যে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এবং এই আলাদা আলাদা স্ট্রাকচারগুলোকে বলা হচ্ছে গনিডিয়া। এই প্রত্যেকটা গনিডিয়া থেকে আবার নতুন করে এরকম ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। আচ্ছা এই ধরনের ব্যাকটেরিয়াকে আমরা বলতেছি ফিলামেন্টাস ব্যাকটেরিয়া, ঠিক আছে? তাহলে গনিডিয়ার মাধ্যমে যে রিপ্রোডাকশন হয় এটা আসলে ফিলামেন্টাস ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়, ঠিক আছে? দেখো করে প্রত্যেক এই যে এখানে যেটা হচ্ছে প্রত্যেকটা সেল আলাদা হয়ে যাচ্ছে, এই যে আলাদা হয়ে যাচ্ছে, এই আলাদা সেলগুলোকেই আমরা বলতেছি গনিডিয়া। কেন? কারণ প্রত্যেকটা সেল থেকে আবার এরকম ফিলামেন্ট তৈরি হতে পারে। তো প্রত্যেকটা সেল থেকে যেহেতু নতুন ভাবে ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, এজন্য এই অর্গানগুলো কিন্তু রিপ্রোডাকশন করতে পারছে, এটাকে বলা হচ্ছে গনিডিয়া, ঠিক আছে? দেখো এই যে এই প্রত্যেকটা সেলকে বলা হচ্ছে গনিডিয়া, যে প্রত্যেকটা থেকে নতুন ভাবে ফিলামেন্টাস ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। চলো তাহলে ওইটা হচ্ছে এই যে দেখো এই ফিলামেন্টাস ব্যাকটেরিয়া এটা হয়, এটা লেখা আছে। আচ্ছা এই উদাহরণটা করতে হবে আমাদের, লিপোট্রিক্স এখানে হয়, হ্যাঁ? আচ্ছা এবার এন্ডোস্পোর, এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে আনফেভারেবল কন্ডিশন হচ্ছে, এই কথাটাই এখানে লেখা আছে। আচ্ছা এবার সেক্সুয়াল, খুবই সহজ। সেক্সুয়াল যেটা মাধ্যমে হয় সেটা হচ্ছে কনজুগেশন, হ্যাঁ? এখানে সেক্সুয়াল কি হয় সেটা হচ্ছে, এখানে যেটা হয় সেটা হচ্ছে দেখো নো গ্যামেট ফর্ম, নো মিওসিস, হ্যাঁ, নো ডিপ্লয়েড সেল এবং হচ্ছে নো জাইগোট। এই কথাগুলো তোমরা রাখতে হবে যেখানে কি নাই। তাহলে খেয়াল করো, নো গ্যামেট, নো মিওসিস, নো ডিপ্লয়েড সেল এবং নো জাইগোট। এই 4 নো, এটা কথা লিখে রাখবা। এই 4টা নো এখানে কিন্তু মনে রাখতে হবে, কেমন? আচ্ছা এগুলো বলছি গনিডিয়া হচ্ছে যেগুলো ফিলামেন্টাস ব্যাকটেরিয়া, দেখো এখানে প্রত্যেকটা সেল এই দেখো ভেঙে যাচ্ছে। এই প্রত্যেকটা সেল থেকে নতুন করে এরকম একটা ব্যাকটেরিয়া তৈরি করা সম্ভব। এই প্রত্যেকটা সেলকেই আমরা বলতেছি গনিডিয়া, বুঝা গেছে? এবার তুমি বুঝতে পেরেছো? তাহলে ফিলামেন্টাস ব্যাকটেরিয়া প্রত্যেকটা সেল যখন আলাদা হয়ে গেল, এই দেখো প্রত্যেকটা আলাদা হয়ে গেছে, এই যে আলাদা হয়ে গেছে প্রত্যেকটা সেল, এই প্রত্যেকটা থেকে নতুন করে একটা করে ব্যাকটেরিয়া তৈরি হবে। প্রত্যেকটা থেকে নতুন করে একটা করে ব্যাকটেরিয়া তৈরি হবে, ফিলামেন্টাস ব্যাকটেরিয়া, মানে ফিলামেন্টের মতো নতুন ব্যাকটেরিয়া তৈরি হবে। এই প্রত্যেকটা সেলকে বলা হচ্ছে গনিডিয়া। এতটুকু জানলে মনে হয় চলবে আমাদের জন্য, হ্যাঁ? আচ্ছা তাহলে কনজুগেশন কি হচ্ছে দেখো, এই যে একটা ব্যাকটেরিয়া এটা একটা ব্যাকটেরিয়া, এর মধ্যে একটা কনজুগেশন নালী তৈরি হচ্ছে, কনজুগেশন টিউব। এই টিউবের মাধ্যমে দেখো এই যে এখান থেকে জেনেটিক ম্যাটেরিয়াল চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার হচ্ছে এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়া, এখানে আমরা যদি লিখি এই যে জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার হচ্ছে এই ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়া, তাহলে এই ধরনের রিপ্রোডাকশনকে আমরা বলি কনজুগেশন। এই প্রসেসটার নাম হচ্ছে কনজুগেশন, ঠিক আছে? এই মোটামুটি। আচ্ছা এই কনজুগেশনের মাধ্যমে কি হয় আমরা জানি যে তোমার যদি প্রয়োজন না থাকে তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত না, ঠিক আছে? এই কনজুগেশনের মাধ্যমে যেটা হয় যে অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে ব্যাকটেরিয়া কাজ করে, অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে ব্যাকটেরিয়া কি করে নিজের জিনের চেঞ্জটা করে, হ্যাঁ? তো যেটা হয় সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া যখন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করার ক্ষমতা অর্জন করে, পাওয়ার অর্জন করে, তখন সে কি করে এই কনজুগেশনের মাধ্যমে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে ওই জিনটা দিয়ে দেয়। তখন কি হয় ওই ব্যাকটেরিয়াটাও অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে কাজ করতে পারে। এভাবে দেখা যায় যে বডিতে যত ব্যাকটেরিয়া সবাই এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করে, তখন তোমার শরীরে অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না, বুঝেছো? তোমার শরীরে নতুন করে আর অ্যান্টিবায়োটিক কাজ করবে না, কেন? ওই যে একটা ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করার জিন তৈরি করে ফেলে, ওই ব্যাকটেরিয়াটা কি করে কনজুগেশনের মাধ্যমে শরীরে যত ব্যাকটেরিয়া আছে সব ব্যাকটেরিয়াকে ওই জেনেটিক ম্যাটেরিয়াল দিয়ে দেয়। ফলে প্রত্যেকটা ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করে, তখন অ্যান্টিবায়োটিক শরীরে আর কাজ করে না। এতটুকু একটু জানতে পারো, এটা আসলে তোমাদের কঠিন, আমরা আরো ডিটেইলে যখন মেডিকেল করব তখন আমরা জিনিসটা বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে কনজুগেশনের মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে এই যে কমন ড্রাগ, এটা কি হয় রেজিস্ট্যান্ট হয়ে যায়। তাহলে আমরা যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্ট হয়ে যায়। আচ্ছা এখানে দুইটা প্রসেস আছে, হ্যাঁ? প্রসেসটা এইখানে বলা আছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, একটা হচ্ছে ট্রান্সফরমেশন আর একটা হচ্ছে ট্রান্সডাকশন। এই দুটো আমি বোঝানোর জন্য ছবিতে দেখাবো তোমাদের, কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই বিজ্ঞানী লেডারবার্গ এবং টেটাম তারা কি করেছিলেন, এই যে ইকোলাই ব্যাকটেরিয়াতে এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন এটা তারা আবিষ্কার করেছিলেন, ডিসকভার করেছিলেন, ঠিক আছে? এটা একটু জানতে হবে। আচ্ছা এটা দুটো শব্দ ট্রান্সফরমেশন ট্রান্সডাকশন। আচ্ছা এটা আমরা একটু এখানে লিখে ফেলি। এটা হচ্ছে ট্রান্সফরমেশন আর এটা হচ্ছে ট্রান্সডাকশন। এটা ট্রান্সফরমেশন, এটা হচ্ছে ট্রান্সডাকশন। কি জিনিসটা কি জাস্ট একটু ধরে দিব তাই হবে। সেটা হচ্ছে দেখো খেয়াল করে এখানে কি হচ্ছে, দেখো খেয়াল করে এখানে হচ্ছে একটা ব্যাকটেরিয়া বাইরে থেকে কোনো জেনেটিক ম্যাটেরিয়াল ব্যাকটেরিয়াতে ঢুকতেছে, এটাকে বলে ট্রান্সফরমেশন। সেটা যেকোনো জেনেটিক ম্যাটেরিয়াল হতে পারে অথবা এই যে দেখো এটা প্লাজমিড, বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়াতে যদি প্লাজমিড ঢুকাও তাহলে এটাকে বলে ট্রান্সফরমেশন। তাহলে যেকোনো ডিএনএ পার্ট অথবা প্লাজমিড বাইরে থেকে পরিবেশ থেকে যদি কোনো ব্যাকটেরিয়াতে ঢুকাও এটাকে বলে ট্রান্সফরমেশন। তোমরা কি ট্রান্সফরমেশন বুঝতে পারছো? একটা করে বুঝি তাহলে আমাদের জন্য সহজ হবে। তোমরা কি ট্রান্সফরমেশন বুঝতে পেরেছো? হ্যাঁ দেখো ছবিটা দেখো, বাইরে থেকে কোনো ডিএনএ পার্ট অথবা প্লাজমিড কোনো ব্যাকটেরিয়াতে ঢুকালে এই প্রসেসকে বলে ট্রান্সফরমেশন। তোমরা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ তুমি একটু জানাও। আচ্ছা ভেরি গুড, না 92% বুঝতে পেরেছো। জাস্ট তাহলে বাইরে এনভায়রনমেন্ট থেকে কোনো ব্যাকটেরিয়াতে কোনো জেনেটিক ম্যাটেরিয়াল সেটা প্লাজমিড হোক ডিএনএ ফ্র্যাগমেন্ট হোক ঢুকালে এটা হচ্ছে ট্রান্সফরমেশন। আচ্ছা এবার ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন হচ্ছে খেয়াল করো এটা কি একটা, আমি সহজভাবে বলবো, এটা কি একটা টিটোফাস ভাইরাস। ভাইরাসের মাধ্যমে দেখো এই ভাইরাসটা প্রথমে এই ব্যাকটেরিয়াকে আক্রমণ করছে। ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পরে যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে এটা দেখো এই যে ভেঙে গেছে, ব্যাকটেরিয়ার ডিএনএটা ভেঙে গেছে। এখন নতুন যেটি দেখো এটা খেয়াল করো, এটার ডিএনএ সবই কিন্তু ছিল লাল রেড, এটা পুরোটাই রেড ছিল, কিন্তু এটাকে আক্রমণ করার পরে এখানে নতুন ভাবে যে টিটোফাস ব্যাকটেরিয়াগুলো মানে ভাইরাসগুলো তৈরি হচ্ছে, এই ভাইরাসটি দেখো এইটাতে এইটাতে কি আছে, এইটাতে দেখো এইটাতে যেটা আছে সেটা হচ্ছে এইটাতে ব্লু প্লাস রেড, মানে দুই ধরনের ডিএনএ আছে, ওইটাতে ব্লু প্লাস রেড দুটোই আছে। তুমি যদি এখানে একটু খেয়াল করে দেখো ছবিটা, খেয়াল করে দেখো এখানে ডিএনএ ব্লু প্লাস রেড দুটোই আছে, কিন্তু এখানে শুধু রেড অনলি। তার মানে হচ্ছে এই টিটোফাসে এই ব্যাকটেরিয়ার ডিএনএ কিছু অংশ আছে। খেয়াল করে দেখো এই যে অংশটা ভেঙে গেল, এই যে ব্লু হয়ে গেল, তাহলে এই টিটোফাসে অনলি রেড মানে ভাইরাসের ডিএনএ আছে, এই টিটোফাসে অনলি ভাইরাসের ডিএনএ আছে। কিন্তু যখন এটা এই ব্যাকটেরিয়াকে আক্রান্ত করলো তখন নতুন ভাবে যে টিটোফাস তৈরি হচ্ছে সেখানে এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ ভাইরাস ডিএনএ দুটোই থাকবে। দেখো খেয়াল করে এই ছবিটা একটু খেয়াল করো, এখানে ব্লু পার্টও আছে আর রেড পার্টও আছে। এই টিটোফাসে ব্যাকটেরিয়াল ডিএনএ আছে ভাইরাস ডিএনএ আছে। এখন এই টিটোফাস যখন আবার সেকেন্ড আরেকটা ব্যাকটেরিয়াকে যখন ইনফেক্ট করবে, মানে তাকে আক্রান্ত করবে, তখন কি হবে এই বডিতে দেখো খেয়াল করে এই যে ব্লু মানে এই ব্যাকটেরিয়ার ডিএনএ অংশ, রেড মানে এই টিটোফাস ভাইরাসের ডিএনএ অংশ দুটোই ঢুকছে, দুটোই প্রবেশ করেছে। এই ছবিটা বুঝতে পারছো না? এই ছবিটা বুঝতে পারছো কিনা? সবাই একটু ইয়েস আর নো একটু দাও, এতটুকু বুঝলেই হবে যে এই ব্যাকটেরিয়া ডিএনএ কিছু অংশ নতুন এই ব্যাকটেরিয়ার মধ্যে চলে আসছে, কিছু অংশ চলে আসছে। হ্যাঁ এটা একটা কমপ্লেক্স জিনিস, হ্যাঁ কিছুটা বুঝলেই হবে, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাদের মেজরিটি স্টুডেন্ট বলছে বুঝতে পেরেছে। তাহলে এই ব্যাকটেরিয়া কিছু ডিএনএ অংশ এই টিটোফাসের মাধ্যমে নতুন ব্যাকটেরিয়াতে চলে আসে। তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএ যখন নতুন আরেকটা ব্যাকটেরিয়া প্রবেশ করে টিটোফাস বা যেকোনো ভাইরাসের মাধ্যমে, এই প্রক্রিয়াকে বলে ট্রান্সডাকশন। এই প্রক্রিয়াকে বলে ট্রান্সডাকশন। তাহলে এটা লিখতে পারি যে উইথ দ্য হেল্প অফ ভাইরাস ট্রান্সফার অফ জেনেটিক ম্যাটেরিয়ালস ফ্রম ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া, এই কথা লিখো, ট্রান্সফার অফ জেনেটিক ম্যাটেরিয়ালস ফ্রম উইথ দ্য হেল্প অফ ভাইরাস ফ্রম এ ব্যাকটেরিয়া টু এ ব্যাকটেরিয়া, এই কথা একটু লিখে ফেলো। এই প্রক্রিয়াকে আমরা বলি ট্রান্সডাকশন। ওকে আচ্ছা আমরা একটু আগে তাহলে এটা আমরা বলছিলাম। এবার দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দেখো ব্যাকটেরিয়ার জন্য কোনটা সঠিক, একটু রেসপন্স করো সবাই, ব্যাকটেরিয়ার জন্য কোনটা সঠিক।
হ্যাঁ, ইনবক্সে লিখো সবাই ব্যাকটেরিয়ার জন্য কোনটা সঠিক, সময় মাত্র 5 সেকেন্ড। হ্যাঁ সবাই কমেন্টে কি জানাও। কারো কোনো রেসপন্স পাচ্ছি না। ব্যাকটেরিয়ার জন্য কোনটি সঠিক? হ্যাঁ সাবা একজন আনসার করেছে। সঠিক, হ্যাঁ সাবিফা সঠিক আনসার দিয়েছে, রাইট। এটা সঠিক আনসার হবে এনজাইম রিচ রিপ্রোডিউসেস বাই রেপ্লিকেশন। এটা কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স না, ঠিক আছে? এটা আনসার হবে আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং ব্যাকটেরিয়া সারভাইভস উইদাউট ফ্রি অক্সিজেন। এটা কিন্তু উত্তর, হ্যাঁ এটা উত্তর কি জানে বলো সবাই? এটা উত্তর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, উইদাউট অক্সিজেন আছে। আর হোয়াট ইজ দ্য সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া সেল মেড অফ? ব্যাকটেরিয়া সেল ওয়ালে কোনটা বেশি থাকে? হ্যাঁ এটা কি আনসার করো সবাই? হ্যাঁ তুমি আনসার করো। এটা থাকে হচ্ছে মিউকোপ্রোটিন, ভেরি গুড। ওকে আচ্ছা এবার চলে আসি, সেটা হচ্ছে একদম মুখস্থ করা ব্যাকটেরিয়ার ইম্পর্টেন্স। ঠিক আছে, ইম্পর্টেন্স কি করব? এই যে এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে মেডিকেল সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা 100% মনে রাখতে হবে। অ্যান্টিবায়োটিক কোন ব্যাকটেরিয়া দিয়ে তৈরি হয় এবং কি নাম, সাবটিলিন, পলিমিক্সিন কোন ব্যাকটেরিয়া দিয়ে তৈরি হয়, ভ্যাকসিন 100% এটা মনে রাখবা যে কোন ব্যাকটেরিয়া দিয়ে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি। ঠিক আছে, বিশেষ করে যেটা ডিপিটি, ডিপিটির মাধ্যমে হচ্ছে এই যে ডিপিটি, এই তিনটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কিন্তু এই ভ্যাকসিনটা কাজ করবে। ওকে আচ্ছা আগে আছে ডিপথেরিয়া, হুপিং কফ এবং টিটানাস, এই রোগের এগেইনস্টে কাজ করবে। আচ্ছা ডিপিটি ভ্যাকসিন কার বিরুদ্ধে কাজ করে না? এই পোলটা একটু আনসার দাও। ডিপিটি ভ্যাকসিন কার বিরুদ্ধে কাজ করে না? এই একদম সহজ, একদম সহজ, এটা ভুল করা যাবে না। হ্যাঁ ঠিক আছে, আমরা এটা ইনকো নিচ্ছি। ওকে তাহলে ডিপিটি, তাহলে এটা উত্তর হবে, এটা উত্তর হবে টিউবারকুলোসিস। আচ্ছা এরপর এগ্রিকালচার ইম্পর্টেন্ট না, নাইট্রোজেন ফিক্সেশন। এখানে মেইন করতে হবে হচ্ছে ব্যাকটেরিয়ার নাম। ঠিক আছে, এই যে অ্যাজারব্যাক্টোসুডোমোনাস ক্লোস্ট্রিডিয়াম, এই গল্প কোনো দরকার নেই। নাইট্রিফিকেশন কোন ব্যাকটেরিয়া করে? নাইট্রোসোমোনাস নাইট্রোককাস, এবং এখানে আছে হচ্ছে নাইট্রোব্যাক্টার। দেখো এটা মেডিকেল কয়েকবার আছে, এটাকে বলা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আচ্ছা ইনসেক্টিসাইড হিসেবে কাজ করে ব্যাসিলাস থ্রিজিয়েন্সিস। তো যতটুকু আমি মার্ক করলাম এই অংশটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা প্রোডিউসিং ফিড, প্রোডাকশন এগুলো ইম্পর্টেন্ট না। আচ্ছা ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে অবশ্যই অবশ্যই এগুলো করতে হবে, সেটা হচ্ছে এই যে প্রসেসিং, ডেইরি প্রোডাক্টস কাজ করতেছে। ঠিক আছে, তারপরে ক্লোস্ট্রিডিয়াম জুটে কাজ করতেছে, লেদার কাজ করতেছে, ব্যাসিলাস, এই অংশটা বেশি ইম্পর্টেন্ট, বাকিটা এত ইম্পর্টেন্ট না। ঠিক আছে আচ্ছা আমরা যদি এখানে যাই হিউম্যান লাইফ, তো ভিটামিন কি তৈরি হয়? ইকোলাই দিয়ে, দেখো পরীক্ষা চলে আসে। খেয়াল করে ইকোলাই নামে ই আছে, কিন্তু ভিটামিনের মধ্যে নো ই, এটা মনে রাখবা। ইকোলাই ই আছে, এজন্য এটা কিন্তু ই ভিটামিনটা প্রোডিউস করে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা বাকি কি তৈরি হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোন ব্যাকটেরিয়া ব্যবহার হয়, এটা খুব ইম্পর্টেন্ট, বাকিটা ইম্পর্টেন্ট না। আচ্ছা এরপর আসো হার্মফুলনেস, খুব ইম্পর্টেন্ট, কি কি হিউম্যান ডিজিজ করে, এটা একদম উইথ সায়েন্টিফিক নেম, উইথ সায়েন্টিফিক নেম একদম মুখস্থ রাখতে হবে আমাদের, একদম টোটাল এই পুরো অংশটা 100%। আচ্ছা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ খুব ইম্পর্টেন্ট, যে কি কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে এবং কি রোগ করে। সিফিলিস দেখো ঠিক করে সিফিলিস আর নিশ্চয়ই আমরা করে এই দুটো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এনিম্যাল ডিজিজ, প্ল্যান্ট ডিজিজ এগুলো ইম্পর্টেন্ট না, আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 4 এবং 5, এটা খুব ভালো করে আমাদের করতে হবে। বায়োটেরিজমে কিছু অনেক সময় ব্যবহার হয়, আর যেটা ক্লোস্ট্রিডিয়াম। ঠিক আছে, ক্লোস্ট্রিডিয়াম অনেক সময় স্পোর্টটা ইয়ার ট্রাভেলের সময় এটা অ্যাক্সিডেন্টালি চলে আসে আসলে। আচ্ছা ডিফারেন্স ভাইরাস ব্যাকটেরিয়া এটা পড়ার জন্য এটা জাস্ট রিডিং দিবা, এটা মুখস্থ করার কিছু না, তুমি যদি ভাইরাসকে বুঝো তাহলে এটা জাস্ট রিডিং দিলে তোমাদের মনে থাকবে। আচ্ছা ফার্স্ট ফিঙ্গার দিছিল এগুলো অপশন ও ভালো অ্যান্সার করেছে, লাস্ট আমরা যে কুইজ দিলাম সেটা। আচ্ছা ব্লাইট ডিজিজ, এখান থেকে কি করব? এখান থেকে করব হচ্ছে যে কোন ভাইরাস ব্যাকটেরিয়া হচ্ছে, এবং এটা দেখতে কেমন, দেখো এটা রড শেপেড ব্যাকটেরিয়া এবং এটা গ্রাম নেগেটিভ, এটা কিন্তু কোনো স্পোর তৈরি করে না, এটা কোনো ক্যাপসুল নাই, কিন্তু কি আছে ফ্লাজেলা আছে, সিঙ্গেল ফ্লাজেলা, এই ট্রিকি জায়গাগুলো থেকে স্যার প্রশ্ন করে ফেলতে পারে। ঠিক আছে, এই এতটুকু। আচ্ছা ইনফেকশন হলে কি হয়, এগুলো জাস্ট রিডিং, হ্যাঁ এগুলো থেকে আসলে প্রশ্ন হয় না। আচ্ছা কলেরা, এই দেখো ছবিটা দেখো, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো কলেরা হলে কি হয়, আমাদের কিন্তু বাথরুমে দৌড়াদৌড়ি করতে হয় না। তো এটা কলেরা থেকে বলবো যে জীবাণুর নামটা জানতে হবে। আচ্ছা কমা শেপেড, আচ্ছা এটাও একটা ফ্লাজেলা, একটা সিঙ্গেল ফ্লাজেলা আছে, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ এবং এটা আবার কচ তিনি সর্বপ্রথম ডিসকভার করেছিলেন, এবং এটা আমাদের ইন্টেস্টাইন বা পেটের মধ্যে এটা কাজ করে, এবং এখানে যে টক্সিনটা তৈরি হয় এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কলেরাজেন, যেটা হচ্ছে একটা এন্টারোটক্সিন। দেখো এন্টারো মানে হচ্ছে ওই যে আমাদের ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন এজন্য এটা বলা হয় এন্টারোটক্সিন, এবং এটা সবচেয়ে ডেঞ্জারাস কলেরা যেটা হচ্ছে এশিয়াটিক কলেরা। গেল আচ্ছা সাইন সিম্পটম কি হয়? এটা মেইন সিম্পটম হচ্ছে ডায়রিয়া, আমরা জানি লুজ মোশন হয় না, বারবার বাথরুমে যেতে হয়, এটা হচ্ছে। এবং প্রিন্সিপাল সিম্পটমের মধ্যে একটা হচ্ছে ক্র্যাম্প, মাসল ক্র্যাম্প হয়। ঠিক আছে, অনেক সময় মাংসে কাম করে, হ্যাঁ মাংস ব্যথা করে, এটা বলে মাসল ক্র্যাম্প। বাকিটা ইম্পর্টেন্ট না, আমরা বলা হয় জাস্ট রিডিং করবা, হ্যাঁ এই অংশটা রিডিং করবা। আচ্ছা ট্রিটমেন্টে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে মেলিস্যালাইন। ঠিক আছে, মেলিস্যালাইন দেওয়া হয়। আচ্ছা অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে, একটা অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে এটা মনে রাখবা টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক, এটা এখানে ইউজ করা হয়। আচ্ছা কলেরা হচ্ছে ওয়াটার ড্রপ, তোমাদের খাবারের জীবাণু থাকে, কলেরা জীবাণু তখন কিন্তু তোমার এটা হতে পারে। আচ্ছা এখান থেকে আর এতটা ইম্পর্টেন্ট না, আমরা মেলিস্যালাইন দেখতে হবে। আচ্ছা তোমাদের জন্য লাস্ট কুইজ, দেখে এটা একটু পার্টিসিপেট করো সবাই। কুইজ এটা একটু দেখি পার্টিসিপেট করো, এটা খুবই সহজ। কলেরাকে কোন অ্যান্টিবায়োটিক কাজ করে? একটু আগে দেখালাম, এটা ভুল করলে কিন্তু খুবই সমস্যা। ঠিক আছে, আমরা কুইজটা আগে করে নিচ্ছি, করে নিচ্ছি, তাহলে আমাদের সঠিক উত্তর হবে টেট্রাসাইক্লিন। আচ্ছা ইকোলাই দিয়ে কোন ভিটামিন সিনথেসাইজ হয় না, এটা একটু অ্যানসার করো সবাই। হ্যাঁ একটু আগে আমি কিন্তু দেখিয়েছিলাম, হ্যাঁ ভেরি গুড, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে ভিটামিন ই। এটা ইকোলাই, এটা নাই। মাইক্রোঅর্গানিজম গনোরিয়া কি দিয়ে হয়? ডেফিনেটলি একটু আগে আমরা দেখেছি, এটা হয় ব্যাকটেরিয়া দিয়ে। তো তোমরা যারা সঠিক অ্যানসার দিয়েছো তোমরা সবাই ধন্যবাদ। লিভার মেডিকেল স্নেহা অপশন সামিও, তোমরা খুব ভালো অ্যানসার করেছো, ভেরি গুড। আচ্ছা হুইচ মাইক্রোঅর্গানিজম মোস্ট রেসপন্সিবল ফর ইনফেকশাস ডায়রিয়া? বলো এটা অ্যানসার কি হবে? হ্যাঁ এটা অ্যানসার হবে ভিব্রিও কলিন, কলেরা যেটা করে। আর কোনটা ব্যাকটেরিয়া দিয়ে হয়? দেখো ডেঙ্গু, হেপাটাইটিস, ম্যালেরিয়া এগুলো ব্যাকটেরিয়া দিয়ে হয় না, এই যে কলেরা। তাহলে এই হচ্ছে আমাদের পড়া। ওকে তোমাদের সবাইকে অসংখ্য